আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটু সেটিংসটা দেখে নিই, জাস্ট শুরু করলাম মাত্র। লাইভটা যদি টেলিকাস্ট হতে শুরু করে তারপরে আপনাদের সাথে বাদ বাকি কথাবার্তা শুরু করব ইনশাল্লাহ। আমি একটু ইউটিউবে জাস্ট চেক করে নিচ্ছি যে ইউটিউবে লাইভটা শুরু হয়েছে কি না। আমার চ্যানেল ইউটিউব লাইভ, এই মুহূর্তে লাইভ হওয়া উচিত। somebody is watching. হ্যাঁ, শুরু হয়েছে। ইয়েস, somebody is watching. তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমার চ্যানেলে একজন বিশেষ অতিথি আছেন। ওনাকে আমার চ্যানেলে বারবার আমাদের বলছি, হচ্ছে আমরা দুইজন তো এই জন্যে। তো আমার চ্যানেলে স্বাগত জানিয়েছি এবং আমাদের লং কনভারসেশনের পরে, অর্থাৎ অনেক আলাপ আলোচনা, অনেক জল্পনা কল্পনার পরে উনি রাজি হয়েছেন যে উনি আসবেন চ্যানেলে। আচ্ছা, ওনার একটা আপনাদেরকে একটা ইন্ট্রোডাকশন করাবো। সেটা হচ্ছে যে ওনার নামটা উনি নিজেই বলবেন বা আপনারা দেখতে পাবেন। বাট উনি বর্তমানে কানাডায় থাকেন, কানাডার অধিবাসী, টরন্টোতে। আর উনি ওখানে সেন্টেনিয়াল কলেজের একজন শিক্ষক। উনি এর আগে স্টাডি করেছেন ইন্ডিয়াতে, ফ্রান্সে, ইউকেতে এবং কানাডায়। উনি একজন সার্টিফাইড শেফ দি কুজিন এবং ওনার বিএসসি অনার্স এবং মাস্টার্স করা আছে হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং, আর হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট ট্যুরিজমে মাস্টার্স করা আছে, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং এ করা আছে অনার্স। সবই ওনার বাইরের ডিগ্রি, এই আর কি। তো বাদ বাকি আসলে আমি ওনার বায়োডাটাটা দেখে পড়ে আপনাদেরকে বলেছি। তো বাদ বাকিটি মঞ্জুর ভাই নিজে আপনাদের সাথে শেয়ার করবেন। তো আমি চাচ্ছিলাম যে যত বেশি আপনারা শেয়ার করেন। সরি, আমি আপনাদের আরেকটু সময় মনে হয় ব্যয় করব, কারণ আমি ভুলেই গেছি যে ভিডিওটা শেয়ার করার কথা। অর্থাৎ ভিডিওটা যে এখন লাইভ, যদিও আগে শেয়ার করেছি, বাট এই মুহূর্তে লাইভ, এই জিনিসটা একটু শেয়ার করা উচিত। আমরা যে লাইভ, তো এটা একটু শেয়ার করে দেই। শেয়ার করে দিয়ে তারপরে আমি ফুললি ওনাকে নিয়ে আসবো এবং আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ আমাদের আলাপ আলোচনা, আপনাদের সঙ্গে আড্ডা। আমরা একটা সুন্দর সময় কাটানোর চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, আশা করি শেয়ার করে দিয়েছি। আমি জাস্ট চাচ্ছিলাম যে যত বেশি অডিয়েন্স আপনারা আসেন। আপনারা অনেকে আছেন দেখছি। হ্যাঁ, হ্যালো দীপঙ্কর দাস, সাগর, ওয়ালাইকুম সালাম। সবাইকে আসসালামু আলাইকুম আবারও। তো ওনার নামটা বলেই দেই, ওনার নাম হচ্ছে মঞ্জুর। তো আমি আশা করব হচ্ছে উনি যখন আসবেন আমরা আলাপ আলোচনা করব। ওয়ালাইকুম সালাম ফাহাদ ভাই, আশা করি ভালো আছেন। আমাদের ফাহাদ ভাই এসে পড়েছেন। আপনাদের যদি মনে থেকে থাকে, গত ভিডিওতে আমাদের ফাহাদ ভাই বিদেশে যাওয়া নিয়ে, আরো উচ্চশিক্ষা, শেফ কুলিনারি, এই সেক্টরে শিক্ষা বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা করেছেন। জি, ওয়ালাইকুম সালাম জুয়েল। তো আপনারা সবাই একটু রিকোয়েস্ট করবো, আমি ইউজুয়ালি এটা লাইভে রিকোয়েস্ট করি না, আমার কাছে একটু শাই ফিল হয় এবং আমি চাই যে সবসময় যত কম দর্শক থাকুক, এটা আসলে চাই না। সবসময় চাই যে সবাই দেখুক, সবাই উপকার পাক। বাট আজকে আমি আশা করছি যে আজকে আরো বেশি ইম্পর্টেন্ট। গত ভিডিওটা যেমন ইম্পর্টেন্ট ছিল, এর আগের ভিডিওটাও যেমন ইম্পর্টেন্ট ছিল, ডাক্তার সাদের সাথে ছিলাম গত ভিডিওতে, যেমন আমাদের ফাহাদ ভাই আমাদের সঙ্গে ছিলেন উচ্চশিক্ষা বিষয়। আজকের ভিডিওটাও ঠিক এরকম ভাবেই ইম্পর্টেন্ট, যে আমাদের মঞ্জুর ভাই আমাদের সঙ্গে থাকবেন। তো আপনারা ইনশাল্লাহ আমরা একটা জমজমাট একটা আড্ডা হবে ইনশাল্লাহ। এবং আপনারা আশা করি, হ্যালো সামান ভাই, আশা করি ভালো আছেন। আপনারা আশা করি প্রশ্ন করবেন এবং আমরা আলাপ আলোচনা করব, আমরা সবাই ইয়ে করব। আর মঞ্জুর ভাই যখন কথা বলবেন ফাঁকে ফাঁকে আমি আমার চাটা একটু, সকাল সকাল চা না খেলে ভাল লাগে না, এই আর কি। তো চাটা একটু শেষ
করার চেষ্টা করব এই আর কি। হ্যাঁ, মঞ্জুর ভাইও সকাল সকাল চা নিয়ে বসছেন দেখা যাচ্ছে। আমি অবশ্য মঞ্জুর ভাইকে এখন দেখতে পাচ্ছি, আপনারা যদিও দেখতে পাচ্ছেন না। এনিওয়ে, তো আমি এখন মঞ্জুর ভাইকে অ্যাড করব, এই মুহূর্তে স্ক্রিনে চলে আসবেন উনি। মঞ্জুর ভাই অ্যাড হয়ে গেছেন, মঞ্জুর ভাই যদি দেখতে থাকেন। তো মঞ্জুর ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আশা আলাইকুম করি মারুফ ভালো ভাই, আছেন। আসসালামু আলাইকুম সবাইকে। কিছু কমন নেম, আসসালামু আলাইকুম ফাহাদ ভাই, সাইমন দা নমস্কার। আপনার সাথে আমাদের চ্যাটিং হয়েছিল ফেসবুকে, সেই সূত্রে নমস্কার। সবাইকে সালাম। মারুফ ভাই, থ্যাংক ইউ ফর ইন্ট্রোডাকশন। নো প্রবলেম। মারুফ ভাই, শুরুতে আমি একটা সবার কাছে ক্ষমা চাই, আমি হয়তো বাংলা ইংলিশ মিক্স করে বলবো। আহ, অসুবিধা নেই, যত কারণ বাংলা বলা যায় তত ভালো আর কি। না, কারণ হচ্ছে যে কিছু কিছু ওয়ার্ড আমার সমস্যা হয়, এখন আমি বলবো না বাংলা বলতে পারি না আমি। সেম আমারও। কিছু ওয়ার্ড আমাকে ম্যাচ করতে সমস্যা হয়, জন্য বাংলা ইংলিশ মিক্স করে কথা বলতে হয়। সবার কাছে আগে আমি থেকে হেল্প করব ইন্টারাপ্ট করে আপনাকে। ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ অনেকে ভাবতে পারে যে হয়তো আমি বাইরে থাকার কারণে বাংলা বলতে চাচ্ছি না, তা না। মারুফ ভাই আমার সঙ্গে অনেক কথা বলছে, দিস ইজ ভেরি ও ট্রু। আচ্ছা, শুনতে পাইছেন? আমি ভাবছি আপনি শুনতে পান নাই, আমি চালাই গেছি। এখন এখন শুনতে পাচ্ছেন? যে আমি শুনতে পাচ্ছি, আপনার কথা আহ, পরিষ্কার। আমি বর্তমানে টরন্টোতে সেন্টিনেল কলেজে একজন শেফ হিসাবে আছি এখানে গত 4 বছর থেকে। তার আগে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি বেশ কিছু হোটেলে কাজ করেছি, আমি ইন্ডিয়া থেকে হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করেছি। আফটার দ্যাট আই ডিড মাই মাস্টার্স ইন হসপিটাল ট্যুরিজম ম্যানেজমেন্ট ফ্রম ফ্রান্স। তারপর কিছুদিন লন্ডনে ছিলাম, তারপর এখানে কানাডাতে ইমিগ্রেশন নিয়ে আসা। তো মারুফ ভাই অনুষ্ঠানে আমার আসার একটা মেইন কারণ হচ্ছে যে মারুফ ভাই দেখলাম অনেকদিন থেকে বেশ কিছু ইউটিউব ভিডিও করতেছে, যেগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে। দিস ইজ মাই পার্সোনাল থ্যাংক ইউ। ওপিনিয়ন। থ্যাংক কে ইউ। কি বললো সেটা আমার বড় কথা না, মানে আমি সব ভিডিও দেখিনি মারুফ ভাইয়ের, বাট প্রথম থেকে যে ভিডিওগুলো আমার চোখে লাগছে যে ইটস এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড উই আর ল্যাকিং অফ দ্যাট ইন টার্মস অফ টেকনিক্যাল নলেজ, থিওরিটিক্যাল নলেজ। আমরা সবাই রেসিপি শিখাই, এটা খুবই কমন আমাদের একটা বাংলাদেশের ট্রেডিশন, যে সবাই একটা বই খুললাম, একটা রেসিপি করলাম, উই কল আওয়ারসেলফ শেফ অর সামথিং লাইক দ্যাট এন্ড ডান। বাট মারুফ ভাই যে জিনিস আমার ভালো লাগছে যে উনি কিছু থিওরিটিক্যাল নলেজ দিচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি এ গুড শেফ। এখানে সাইমন দা আছে এখানে, উনি শুনতেছে বা হাসতেছে, দেখে যাই না, দেখতে ভালো লাগতো। তো ওইটার প্রেক্ষিতে সাইমন মারুফ ভাই কিছু প্রোগ্রাম করছে আপনার বাইরে পড়াশোনার ব্যাপারে, স্পেশালি কালিনারি এডুকেশন। গত পর্বে ফাহাদ ভাই আসছে, ফাহাদ ভাই কিছু খুবই ইম্পর্টেন্ট কিছু মেসেজ আপনাদেরকে সবাইকে দিচ্ছিল। তো সেইটারই কিছু ধারাবাহিকতা আমি কিছু অ্যাড করবো। আহ, মানে আমি আসলে কথাগুলো ওই ভিডিওটা দর্শককে একটু বলে দেই আসলে। সরি, একটু ইন্টারাপ্ট করলাম মঞ্জুর ভাই। মঞ্জুর ভাইয়ের আসলে প্রথম ইন্টারেস্টটা আসছে হচ্ছে ওই ভিডিওটা পরে। যে আমি এই জন্য ফাহাদ ভাইয়ের কাছে অনেক ধন্যবাদ দিব ফাহাদ ভাইকে। এবং মঞ্জুর ভাই তখন বুঝছেন যে ঠিক আছে, নাও থিংস আর গেটিং সিরিয়াস। এবার মনে হয় আমিও এটাতে একটু ইনভলভ হইতে পারি, বা আমিও আমাদের দেশের অডিয়েন্সের জন্য, অডিয়েন্স মানে কি আসলে তো ছাত্রছাত্রীদেরকে আমাদের যতটুকু মেসেজ দেওয়া সম্ভব আমরা সেটা চেষ্টা করছি এখানে। তো ওইটা থেকে মঞ্জুর ভাইয়েরও ইচ্ছা জাগছে যে আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু এতগুলো স্টুডেন্ট এখানে একত্রিত হয়েছে, মানুষের ইচ্ছা আছে, না হলে শুধু ঘরের খেয়ে বনের মুষ তাড়াতে একজনের কতক্ষণ ভালো লাগে। তো ওইটা থেকে মঞ্জুর ভাই আমাকে বলছেন যে হ্যাঁ ঠিক আছে মারুফ সাহেব, আপনি যদি চান আমি আপনার সঙ্গে ইয়ে করতে পারি। এবং আমি তো আসলে লাফালাফি করে ফেলছি খুব খুশিতে আটখানা, কবে পারলে তখনই। তো যাই হোক, মঞ্জুর ভাই এসে গেছেন। মঞ্জুর ভাই প্লিজ কন্টিনিউ করেন, সরি আমি জাস্ট এইটুকু একটু বলে নিলাম দর্শকের জন্য। আমি ফাহাদ ভাই এটাকে আমি কন্টিনিউ করার জন্য, কারণ ফাহাদ ভাই আপনার ওভারঅল সব বিষয়ে পড়াশোনার জন্য আইডিয়া দিচ্ছে। আমি শুধু কথা বলবো, কেউ যদি কালিনারির উপর ইন্টারেস্টেড হয়, আমাদের দেশে এখন অনেক ভালো ভালো ইনস্টিটিউট হচ্ছে। একসময় আমাদের দেশে ছিল পর্যটন ইনস্টিটিউট ছিল, এখন পর্যটন ইনস্টিটিউট থেকে অনেক ভালো ভালো শেফ, দে আর ভেরি কারেজিয়াস, তারা এখন অনেক ইনস্টিটিউট খুলছে। তো অনেক ভালো অনেক খারাপের মাঝখানে আমরা বেঁচে আছি। আহ, তো সেখান থেকে যারা বাংলাদেশের গন্ডি পেরিয়ে যারা বাইরে আসতে চায় পড়াশোনা করার জন্য, ফার্দার ডেভেলপমেন্ট করার জন্য, they need some sort of guideline. This is very true. আমাদের দেশের সমস্যা, আমাদের সমস্যা বলো, আমাদের দেশের সবাই সবাই পড়তে চায়, বাট তারা জানতে চায় না কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি করতে যাচ্ছি। শেফ কোর্স করতে হতে সবাই এখন পাগল। বা শেফ, আমার কাছে শেফ কোর্সটা হচ্ছে খুবই একটা, যেভাবে মানুষ বলতে চায় শেফ কোর্স করবো, হোয়াট ইজ শেফ কোর্স? ইউ হ্যাভ টু স্টাডি culinary ম্যানেজমেন্ট ফার্স্ট টু বি এ শেফ। নো ওয়ান ক্যান মেক ইউ শেফ। এখন মারুফ ভাই যদি বলে আমি আপনাকে শেফ বানাই দিব 6 মাস, 4 মাস, 8 মাস, 9 মাসে, এটা কমপ্লিট একটা ভুল কথা আমার কাছে মনে হয়।
অনেকে বছর বছর কাজ করে শেফ হতে পারে না, আবার অনেকে দেখা যায় বলতে 4 মাসে বানা শেফ করে দিব। শেফ হওয়ার জন্য যে আপনি কলেজে যেতে হবে তার কোনো কথা নেই। আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো শেফ আছে যারা কালিনারি স্কুলে যায়নি, তারা আপনার কমপ্লিটলি এক্সপিরিয়েন্সের উপরে বিভিন্ন ভালো ভালো সাথে সাথে কাজ করে তারা আজকে এ পর্যন্ত আসছে। মারুফ ভাই, একটু ব্যাকে যাব। আমি জি প্লিজ। যখন ফার্স্ট ইন্ডিয়া থেকে কোর্স করি হসপিটালিটি ম্যানেজমেন্ট 2000 আর্লি 2000, মাই ফার্স্ট ট্রেনিং ওয়াজ ইন ঢাকা শেরাটন, that's early 2000. That time I met some really good chef from Bangladesh. তপন দা একজনকে নাম বলবো, দীপক দা, আরো বেশ কিছু দা ছিল, পেস্ট্রির একজন ছিল ভদ্রলোক। তো দে হ্যাভ হিউজ স্কিলস ইন টার্মস অফ culinary. তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। তো তো এই জিনিসটা আমাদের তারপর আস্তে আস্তে বাংলাদেশে এই অনেকে culinary স্কুল খুঁজছে, বাট ইনস্টিটিউট খুঁজছে, তবে ধারাবাহিকতায় অনেক দেশ অনেক আগে গেছে। এখন অনেক প্রাইভেট ইনস্টিটিউট আপনার এই হসপিটালিটি ম্যানেজমেন্ট, কারি ম্যানেজমেন্ট পড়াচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি পড়াচ্ছে। তো সেই ধারাবাহিকতা আমাদেরকে অনেক স্টুডেন্ট এখন আবার বাইরে আসতে চায়। তো তাদের উদ্দেশ্যে আমার কিছু মানে আপনি আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি সেটা কথা বলবো। তো where they can go for further studies and what they have to look when they choose an institute. গত পর্বে ফাদ অনেক কথা বলছে, জাস্ট এটা আমি কন্টিনিউ করবো। জি ইনশাল্লাহ। তো আপনি কি আমাকে কোশ্চেন করবেন না আমি কন্টিনিউ করবো, কোথা থেকে শুরু করবো? হ্যাঁ, না এখন আমি আগে অডিয়েন্সকে একটু বলে নিতে চাচ্ছি হচ্ছে যে এখন আমরা অল্প কিছু অডিয়েন্স ভিডিওতে আছেন। তো আমি জানি যে ভিডিওটা আমাদের পরবর্তীতে থাকবে, আপনারা যে কেউ ইচ্ছা করলে পরবর্তীতে ভিডিওটা দেখতে পারবেন আবার প্লে করে। আমি এটা রেখে দেবো ইউটিউবে, এটা ইউটিউব থেকে চলে যাবে না। কিন্তু আমরা আসলে চাচ্ছিলাম হচ্ছে আরেকটু অডিয়েন্স আসুক, আরো সবাই আসুক, আরো কিছু প্রশ্ন একত্রিত হোক, এরপরে আমরা কথাবার্তা বলবো। তো আমি এর মাঝখানে যেটা আমার ইচ্ছা সেটা হচ্ছে যে আমি আমাদের মঞ্জুর ভাইকে আমি ওনার লাইফ নিয়ে, ওনার এক্সপিরিয়েন্স নিয়ে, ওনার কাজকর্ম নিয়ে কিছু কিছু প্রশ্ন করব। আপনারা এটা চেষ্টা করেন এনজয় করতে বলতে পারেন, বা আপনারা অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করতে পারেন। দেন আপনারা কে কি করতে চান, কোথায় পড়তে চান, বা কতটুকু ইনফরমেশন মঞ্জুর ভাই দিতে পারে আপনাদেরকে, আমি কিছুটা অ্যাড করতে পারি। যেহেতু যদিও আমি সবসময় বলি বেশিরভাগ কথা আমি চাচ্ছি আজকে মঞ্জুর ভাই থেকে আমরা শুনবো। তো সেটা আমরা পরে ইনশাল্লাহ প্রশ্ন উত্তর পর্বগুলোতে যাব, যখন একটা কিছু প্রশ্ন জমা হয়ে যাবে, এই আর কি। তো মঞ্জুর ভাই, আমি এখন আপনাকে আসলে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম বেসিক থেকে আসলে না, মানে শুরু থেকে, বেসিক থেকে না, মানে ট্রেনিং এর বেসিসে বেসিক না, মানে আপনার বেসিক আপনার লাইফ নিয়ে আর কি। মঞ্জুর ভাই, আমার প্রশ্ন এটা আপনার প্রতি আর কি। আসলে আমাদের এত কথাবার্তার সুযোগ হয় নাই, এই উসিলায় দর্শকও আপনাদের কথা শুনবে, মানে আমাদের কথা শুনবে, প্লাস আমিও আপনার কথা একটু শুনবো। আপনি এই কুলিনারি লাইনে কিভাবে চলে আসলেন? এটা বলতে পারেন আপনাকে আমার একঘেয়েমি ছিল। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি, আমাদের বাংলাদেশে একটা আমাদের সবারই একটা ট্রেডিশন ইচ্ছা হচ্ছে যে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, এটা হবো সেটা হবো। যে ভাই সত্যি কথা, আমার কখনোই ডাক্তার হওয়ার কোনো শখ জায়গা নেই, ইঞ্জিনিয়ার শখ জায়গা নেই। আমার লাইফের ফার্স্ট শখ ছিল আমি ফিল্ম প্রডিউসার হবো। ডোন্ট গেট ইট, ওয়াও, হাসা কিছু নেই। দারুণ। আমি অনেকদিন মানে অনেক আপনি হইলে আর আমার পরিচয় থাকলে আমি অ্যাটলিস্ট অন্তত ভিলেনের রোলটা পেতাম, চালা এক কর্নারে বসে। ঢাকাতে তখন আপনার রাশিয়ান কালচারাল সেন্টারে কিছু এগুলো নিয়ে কোর্স করায়, তখন আমি খুব ইন্টারেস্টেড ছিলাম। আমার বাবা বলছে তুমি এগুলো করে কি করবা, এগুলো কোনো সমাজে কোনো ভাত নাই, আজকে কাজ আছে কালকে নাই, আমাকে কেউ খুব মোটিভেট করে নাই, তো আমি এটা করতে পারিনি। তারপরে আমার হঠাৎ করে হলো যে আমি হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়বো। তখন পর্যটনে আপনার 6 মাসের কোর্স করাইতো, যেটা করে আমার এই পেশাতে শুরু থেকে ছিল, কারণ বাবা ছিল বিমানে। তো এয়ারলাইন্স এর প্রতি আমার আলাদা একটা ইন্টারেস্ট ছিল, যে তাদেরকে দেখতাম যে ওয়েল ড্রেসড প্রফেশন। বাই দা ভাই, আমরা একটু বাধা দেই মঞ্জুর ভাইকে, আমরা কেউই জানতাম না যে আমাদের দুজনেরই বাবা মোটামুটি পাশাপাশি একই সময় বাংলাদেশ বিমানে চাকরি করতেন। এটা আমরা কিছুদিন আগে আবিষ্কার করছি, যেদিন মঞ্জুর ভাইয়ের সাথে প্রথম দিন কথা হইছে। এটা একটা বিশাল কোইন্সিডেন্স। আমার কাইন্ড অফ ফার্স্ট অ্যাট্রাকশন আপনার কাইন্ড অফ ড্রেসড প্রফেশন, লাইক দে লুকস ভেরি হ্যান্ডসাম, ভেরি স্মার্ট। তো তো সেটা থেকে আমার একটা ইন্টারেস্ট জায়গায় যে হসপিটালিটি পড়বো। তো আমার ফার্স্ট টার্গেট ছিল বাংলাদেশে কোর্স করবো, কোর্স করার পর হয়তো বাইরে যাব। তখন পর্যটনে আমি ফর্মটা উঠাইলাম, ভর্তির পরীক্ষা দিলাম। তো এক পর্যায়ে আব্বা বললো যে তুমি কি পড়াশোনায় করতে চাইলে না, তা কেন ফার্দার স্টাডি করো না, বাইরে যাওয়ার চেষ্টা করো, যেহেতু বাংলাদেশে তখনও কেউ ডিপ্লোমা বা বিএসসি পর্যায়ে কোনো কোর্স করে না, দ্যাটস এ গুড অপরচুনিটি। তখন আমি বাইরে খোঁজা শুরু করলাম।
তখন বাংলাদেশে সাইপ্রাসে যাওয়ার একটা সুযোগ ছিল, মানে সাইপ্রাস নিয়ে খুব সবাই খুব ইন্টারেস্টেড ছিল, সাইপ্রাসে যাব। ঠিক ঠিক আহ, আহ, আমিও কিছুদিন আব্বার মাথা খাইছি। হ্যাঁ আব্বা বলে এত দুনিয়া ঘুরে এসে বলে এ সাইপ্রাস যাবে, অজগরের সাথে থাকবে। ওই অজগরের ভয় দেখায় আমাকে এটার থেকে সরাইছে আব্বা। সত্যি কথা বললাম এখানে সব দর্শকের সামনে, নাহলে আমি কিন্তু এতদিনে সমুদ্র তীরে ককটেল বানাই। হ্যাঁ, সাইপ্রাস, আপনার ইংল্যান্ড, তারপর আস্তে আস্তে ইংল্যান্ডের সুযোগটা আসে। তো ইংল্যান্ডে হবে না তখন, বিকজ আপনাকে আইএলটিএস দিতে হবে, তো আইএলটিএস এর জন্য লং প্রসেস আছে, সেটার জন্য 6 মাস, কারণ বাংলাদেশে ইন্টারমিডিয়েট পাস করার পর আমাদের ইংলিশ লেভেলকে আমরা খুব ভালো জানি। তখন আইএলটিএস আর টোফেলস এর খুব একটা ভালো ডিমান্ড ছিল, যে আপনি আইএলটিএস ছিল আপনি কোন ভিসার জন্য দাঁড়াতে পারবেন না আপনি। তো সেই কারণে তো ওই পর্যায়ে আব্বা বলছে আইএলটিএস করতে থাকা সময় টেক ইউর টাইম, বাংলাদেশে কোথাও ভর্তি হয়েছি না, আমি কোথাও ভর্তি হবো না, আমি সরাসরি পড়াশোনা করবো, আমি ইন্ডিয়া যাব ঘরের কাছে। তো তা বলছে ঠিক আছে, ইন্ডিয়া যাবা, যাও ইন্ডিয়া ঘুরতে যাও, ঘুরতে যাই, দেখো কোথায় কি ভালো লাগে। এজেন্টের কাছে যাবা কেন? কারণ এজেন্টরা অনেক কথাই বলে, তুমি যাও, ঘুরাও হলো, দেখাও হলো, দুই কাজ একটা হলো। তখন আমার কিছু পরিচিত ছিল, মাদ্রাজে কিছু পরিচিত ছিল, তাদের সাথে যোগাযোগ করলাম, তাই বলছে হ্যাঁ মঞ্জু ঘুরতে আসো, ঘুরতে এসে দেখো, তোমার যদি ভালো লাগে আমি ভর্তি হইলাম। গেলাম মাদ্রাজ, কলকাতা মাদ্রাজ গেলাম, কলকাতা কিছু ইনস্টিটিউটে গেলাম, মাদ্রাজে কিছু ইনস্টিটিউট। আমার টার্গেট ছিল আইএচএম এ ভর্তি হওয়া। আইএচএম হচ্ছে আপনার Indian Hotel and Institute of Hotel Management, which is run by the Indian government. They are one of the best in Asia. আচ্ছা, তো এবং ওরা ওরা কোন জায়গায় মূলত ওদের? আইএচএম হচ্ছে ওদের আপনার প্রত্যেকটা স্টেটে ওদের ক্যাম্পাস আছে, ওদের মধ্যে 14 না 15টা ক্যাম্পাস আছে। ওদের মেইন হেড অফিস হচ্ছে আপনার দিল্লিতে, যেটা আইএচএম দিল্লি পুসা বলে এটাকে। তো আইএচএম এর একটা রেস্ট্রিকশন ছিল, যদি ফরেন স্টুডেন্ট ভর্তি হতে চায় তাদেরকে আপনার they have to go some process, and that's a lengthy process. You need a ministry approval because it's a government institute, and they have some sort of decorum that you have to get approval from the Ministry of Tourism to become international students. Plus আপনার tuition fee. It was quite a lot of money to study in India that time. সেটা হয় নাই। তারপরে আপনার মাদ্রাজে গেলাম, মাদ্রাজ থেকে যখন দেখলাম কিছু ইনস্টিটিউটে গেলাম, দেখলাম ভালো লাগলো ওদের ইনফ্রাস্ট্রাকচার, ওদের যে ফ্যাসিলিটি দিচ্ছে। তারপর ভর্তি হলো মাদ্রাজে ভাই, তার বাকিটা হিস্ট্রি। মাদ্রাজ থেকে কমপ্লিট করলাম ইন্ডিয়া, তারপর আপনার পড়াশোনা করার পরে বাংলাদেশে ব্যাক করলাম। যে আমার প্ল্যান ছিল বাংলাদেশে কাজ করবো, বাংলাদেশে 6 মাস 1 বছর মতন ঘুরলাম, কাজ করলাম কিছু কিছু ছোট ছোট জায়গায়। সবাই হোপ দিছে কাজ হবে 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 হবে, হয় নাই। তারপর বললাম না, এইভাবে বসে থাকা কোনো মানে হয় না, লেটস ডু সামথিং এলস। তখন মাথায় আসলো যে ফ্রান্সের ব্যাপার। ফ্রান্সে আমি যেখানে পড়াশোনা করি সেটা ছিল, নাম হচ্ছে ইনস্টিটিউট ভ্যাটেল। Officially, they are of the largest private college in the world in terms of hospitality career management. They do have 50 campus all over the world. তাদের নিয়ারেস্ট হচ্ছে ইন্ডিয়াতে আছে, থাইল্যান্ডে আছে, চায়নাতে আছে, lot of campus in South America. They are kind of আপনার pioneer of private education in France. ওদের একটা প্রমিস ছিল যে if we accept somebody there is a guarantee of visa, because তারা এইভাবে স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করতো। ওদের রিপ্রেজেন্টেটিভ ছিল ইন্ডিয়াতে, ভদ্রমের সাথে কথা হলো, তা বললো হ্যাঁ সবকিছু পাঠাও, সবকিছু পাঠানোর পরে ওরা আমাকে অ্যাকসেপ্ট করলো। এখানে পড়াশোনা করলাম, ওইখানে কাজ করলাম 2 বছর। আপনার কাজ করার পরে ল্যাঙ্গুয়েজ একটা বিশাল বড় ফ্যাক্ট, আপনি যদি ল্যাঙ্গুয়েজে খুব ফ্লুয়েন্ট না হন ফ্রান্সে, ইটস হার্ড টু গেট প্রমোটেড। এটা খুবই একটা কষ্টকর যে আপনি কাজ করবেন বাট আপনি কোনো আউটপুট নাই। তারপরে ফ্রান্স থেকে ইংল্যান্ডে আসা, ইংল্যান্ডে কাজ করা, ঘুরতে ঘুরতে ভাই কানাডাতে আসা। তো ভাগ্য নিয়ে আসছে কানাডাতে। তবে কানাডা আসার পরে আমি এখানে আসছি আপনার 2011-তে। আমি কাইন্ড অফ এখানে ইউকে থেকে ট্রান্সফার নিয়ে আসি। আপনি যেখানে কাজ করতাম, আমি কাজ করতাম অ্যাকর গ্রুপে, নভোতল হোটেলে। এখানে এসে আমি এখানে এক্সএম হোটেল জয়েন করি, তারপর এখানে নভোতলে কাজ করি, তার ম্যারিয়টে কাজ করি বেশ কিছুদিন। One point I was quite tired of our industry, like need a little bit of break and do something different. সেখান থেকে আপনার এই কালিন ইনস্টিটিউটে কাজ খোঁজা শুরু। ভাগ্যক্রমে আপনার কালিন ইনস্টিটিউটে ওদের জব অপরচুনিটি খুবই কম এখানে, কারণ আপনি যেন আমাদের টরন্টোর 4টা কলেজ, ইফ আপনি একবার জব পান কি আপনি জব ছাড়তে চান, কারণ সিকিউর জব, গুড মানি, good benefit, and job environment is very good. You do 9 to 5. There is no extra work, no extra headache, and moreover, my interest was to teach young generation. So that's all about me. আচ্ছা আচ্ছা আচ্ছা।
থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আপনার লাইফ জার্নিটা খুব আমার ভাষায় আমি বলবো খুব অ্যাডভেঞ্চারাস। এবং আপনি এটা, আমার আসলে শেফ হিসেবে এতগুলো দেশে ঘোরার সুযোগ হয় নাই। আমি টুকটাক জানেন আপনারও বা আঙ্কেল ছিলেন বিমানে, আমার বাবা বিমানে থাকাতে আমাদের এইটা সুযোগ হয়েছে অনেক জায়গায় যাওয়ার। কিন্তু শেফ হিসেবে ঘুরতে পারাটা খুব দারুণ। আমি কয়েকদিন আগে টেলিভিশনে, আমি সবসময় আমি মাস্টার শেফ ফলো করি, আমি টিভিতে প্রায় সময় দেখি। তো মাস্টার শেফ গুলো আমি সবগুলাই দেখি, যে কোনো দেশের মাস্টার শেফ যা যা হয় আমি চেষ্টা করি সুযোগ পেলে দেখার। আমি এমনি রেসিপিও প্রচুর দেখি, কোন শেফটা কোন স্টাইলে কাজ করে এই জিনিসগুলো দেখি, খুব ভালো লাগে। অনেকগুলো জাপানিজ শেফ আছে, দেখবেন হয়তো মঞ্জুর ভাই আপনি দেখছেন, যে ওরা খুব স্টাইল করে কাজ করে, খুব সুন্দর পুতুল টুতুল রাখে, খুব সুন্দর লাইটিং করে, খুব প্রফেশনাল। এবং তাদের ভিডিও বানানোর স্টাইলও খুব মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, ভিডিও বানানোর স্টাইলটা খুব সুন্দর। রেসিপির চাইতে ওরা বেশি, রেসিপি ওদের অবশ্যই ভালো হয়, কিন্তু রেসিপির চাইতে ওরা অনেক বেশি মনোযোগ দেয় হচ্ছে ফিল্ম মেকিং এ। আমারও কিন্তু ফিল্ম মেকিং এর উপরে প্রচুর একটা উইকনেস ছোটবেলা থেকে ছিল, এখনো আছে। তো আমি অনেক বেশি কালার বা অন্যান্য বিষয়, আপনি যেটা বললেন ওইসব বিষয়, কোয়ালিটি, এগুলিতে বেশি মনোযোগ দেয়। আসলে আমি এগুলিতে মনে হয় কম মনোযোগ দিলে আমি ভালো, মানে আরো বেশি ভিডিও ট্রেনিং বা ইয়েগুলো আরো ভালো বানাইতে পারতাম, ট্রেনিং গুলো আর কি। তো এমনি এইসব জায়গায় আমি ওই মাস্টার শেফ ইউকে তে কিছুদিন আগে একটা শো দেখতেছিলাম, ওইখানে তো প্রত্যেক বছরই সবগুলা দেশেই হয়। ওখানে একটা শেফ, একজন না দুইজন শেফ আছে আমি দেখলাম। ওরা বলছে যে ওরা দুজনই, ওরা অল ওভার দ্য ওয়ার্ল্ড ওরা ঘুরছে, যেটা আমার সবসময় ইচ্ছা। আমি এই জিনিসটা জানতাম না যে এটা করা যায়, বা করাটা তো টাফ, তাই না? আমি হঠাৎ করে কালকে হয়তো আমি কানাডায় আপনার ওখানে গেলাম, আমি বললাম যে হ্যাঁ মঞ্জুর ভাই আপনি একটা ব্যবস্থা করে দেন একটা জবের, বেতন লাগবে না, বাট আমি 1 মাস 2 মাস কাজ করব একটা জায়গায়, একটা ভালো জায়গায়। আপনি হয়তো অনেক ইনস্টিটিউট চেনেন, ইনস্টিটিউট মিনস আমি বলতেছি রেস্টুরেন্ট চেনেন, হোটেল চেনেন। আপনি হয়তো এক জায়গায় বললেন যে মারুফ তোমরা লামসাম ওর হাত খরচ দিয়ে দিও, বাট ওকে কাজ করার সুযোগ দাও, ওই এনভায়রনমেন্টে কাজ করতে চায়। তো ওইখানে আমি দেখলাম ওই শেফ গুলা বললো যে ওরা যেহেতু ব্রিটিশ, তাদের এই সুযোগটা ছিল। ওখানে একজন মনে হয় ব্রিটিশ ছিল, একজন মনে হয় আমেরিকান ছিল, বাট ও এখন ব্রিটেনে সেটেল। তো ওই দুজন শেফ বলল যে ওরা অল ওভার দ্য ওয়ার্ল্ড ঘুরছে এবং ওরা রেসিপি বানাইছে ট্রেমেন্ডাস, মানে চিন্তার বাইরে। জাজেসরা একদম আশ্চর্য হয়ে গেছে তার রেসিপি দেখে এবং ইনফিউজড। তো তাদের কাজের স্টাইলে আমি দেখলাম যে ওরা যে এই ইনফ্লুয়েন্সড বাই অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন রেস্টুরেন্টের কাজ, বিভিন্ন শেফদের ইনফ্লুয়েন্স তাদের উপরে আছে, এটা তাদের কাজের স্টাইলেই দেখা গেছে। এখন আমরা বাংলাদেশিরা এই জিনিসগুলো আসলে, তো আমরা হচ্ছে, আমরা খুব মানে দুঃখজনক কথা সেটা হচ্ছে যে আমরা সবসময় খেয়াল করি হচ্ছে প্রথমে টাকা, তারপরে খেয়াল করি হচ্ছে আচ্ছা কেরিয়ারটা কি হবে। যেমন আমি এখানে সবার জন্য বলতেছি, আমি ভিডিও শুরুতেই কথাটা বলে নিচ্ছি, মঞ্জুর ভাই এখানে আপনি আছেন, অনেকে আছেন ভিডিও দেখতেছেন, আমার এই কথাটা বলার এখন একটা সুযোগ আসছে, আমি এটা আগেও বলছি। আমি যদি আমি দেখাই, আমার কাছে মনে হয় কয়েক হাজার মেসেজ আছে প্রায় দিনই 40-50টা মেসেজ থাকে আমার এখানে। কিছু অটোমেটিক জেনারেটেড মেসেজ আছে, যেটা কিভাবে দর্শকের কাছে যায় আমি ঠিক জানি না, বা অডিয়েন্স স্টুডেন্টদের কাছে যায়। তো এটা অটোমেটিক আর কি, ক্লিক করলেই আমি শেফ হইতে চাই, কি করব, কোথাও আপনার সাথে কিভাবে যোগাযোগ করব, কিভাবে আমি ভর্তি হবো, এই জাতীয় অটোমেটিক 4টা কোশ্চেন আমি কোনো এক সময় ফিল আপ করছিলাম, এগুলি চলে আসে। তো সবচেয়ে বেশি যেই কোশ্চেনটা আমি পাই যখনই এই আলাপটা হয়, আমার কিছু অটোমেটিক অ্যান্সার দেওয়া আছে যে আপনি ইচ্ছা করলে আমার চ্যানেল ফলো করেন, আপনি কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হইতে পারেন। আমি কোনো ইনস্টিটিউটের নাম নেই না, কারো নাম নেই না, কারো কাছে ভর্তি হওয়ার এগুলো বলি না। একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে সবাই বলে, বেশিরভাগ যে কোশ্চেনটা সেটা হচ্ছে এই প্রফেশনে কি সম্ভাবনা আছে। এখন খেয়াল করে দেখেন মঞ্জুর ভাই, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আপনি একটু আগে যখন বললেন যে আমি ফিল্ম ক্যারিয়ারে যাইতে চাইছি, কিন্তু পরে দেখলাম যে এটাতে আমি মোটিভেশন পাই নাই, কারণ আমাকে কেউ মোটিভেট করে নাই, দেন আমি চলে আসছি এই ট্র্যাকে। কারণ আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার শখ ছিল না। এই কথাটা কিন্তু আমার আব্বাও বলছে যে দুনিয়াতে এরকম অনেক মানুষ থাকবে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, তুমি হবানা গ্রুপে চলে আসো আগে, দেন ইউ গো ফর ইউর ক্যারিয়ার। তো আমার মনে মনে যদি ইচ্ছা ছিল পাইলট হওয়ার, কারণ প্রচুর প্লেন জার্নি করছি, পাইলটদের সাথে দেখা হইতো। আব্বা যেহেতু রিজার্ভেশনে ছিল, আব্বাদের ডিপার্টমেন্ট ছিল, আপনি হয়তো মঞ্জুর ভাই জানেন যে এই এয়ার হোস্টেস, স্টুয়ার্ড, পাইলট এরা ওই রিজার্ভেশন ডিপার্টমেন্টের আন্ডারে সামহাও হয়। বা আব্বার, আমি হয়তো ক্লিয়ার না, বাট সামহাও আব্বার ডিপার্টমেন্টটা ছিল এনারা। তো এনাদের সাথে আমার খুব দেখা হইতো, কারণ আমি ওই বিমান অফিসে যেতাম,
প্রতিদিন বিকালে আমি আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে যেতাম। আমরা থাকতাম শাহজাহানপুরে, 5 টাকা রিক্সা ভাড়া লাগতো। তো বলাকায় নেমে যেতাম, আমরা বাইরে ঘুরতাম, ওই যে পূর্বানীর সামনে খেলতাম। আপনার হয়তো মনে আছে, বলাকা অফিসের পিছনে একটা ছোট পার্ক ছিল, মানে পার্ক কি একটা ছোট গার্ডেনের মতো ছিল যদি আপনার মনে থাকে, ঠিক পিছনের গেট থেকে পিছনের দিকে। তো ওই গার্ডেনের মধ্যে খেলতাম টেলতাম, আর এই আঙ্কেলরা এসে জিজ্ঞেস করতো তুমি কি করতেছো। ওখানে খুব সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল ফুটতো, আরো কিছু ফুল টুল ঘাস ফুল ফুটতো। আমার এই জিনিসগুলো এখন আপনাকে বলতে গিয়ে অনেক কিছু মনে পড়তেছে। তো আঙ্কেলদের সাথে দেখা হইতো, কথা হইতো, আন্টিদের সাথে দেখা হইতো, কথা হইতো, সব আব্বার কলিগরা। ওটা থেকে ওই পাইলট হওয়ার একটা শখ ছিল, বাট এটা পরে চলে গেছে হচ্ছে আব্বা বলছে বাবা আমি একজন অনেস্ট মানুষ, ফ্লাইং ক্লাবে পড়তে গেলে পার আওয়ার 2,500-3,000 টাকা করে লাগবে, আমি বাবা এটা দিতে পারবো না, আমার কাছে এই টাকা নাই। মারুফ তো করি একটু ফ্লাইং ক্লাব আমি আপনার অ্যাডমিশন পর্যন্ত যায় আসছি, আমার শুধু ভর্তি বাকি ছিল। জি আনফরচুনেটলি গড গ্রেস আই ডু হ্যাভ সাম কালার ভিশন প্রবলেম। আচ্ছা আচ্ছা তখন যে ফ্লাইং ক্লাব প্রেসিডেন্ট ছিল তখন আমার বাবার খুব পরিচিত ছিল, উনি বলছে ফ্লাইং ক্লাবে ভর্তি হবে, হ্যাঁ ঠিক আছে কাগজপত্র নিয়ে আসো আমি সাইন করে দিব, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি যাবা হ্যাঁ মেডিকেল করবা। সেম মেডিকেল করতে গেলাম এয়ারফোর্সে। তখন আপনার এয়ারফোর্সে মেডিকেল হইতো। জি এয়ারফোর্সের চিফ মেডিকেল অফিসার ছিল, সে জি জি সবকিছু করার পর সে বলছে ফ্লাইং করবা ভালো কথা, তুমি কি জানো তোমার চোখে সমস্যা আছে। আমি বলছি কি সমস্যা। বলছে তোমার কালার কোডিং এ তোমার সময় বেশি নাও, তুমি আকাশে উড়বা, হঠাৎ করে দেখবা যে তুমি কালার ম্যাচ করতে পারতেছো না, তখন কি করবা প্যাসেঞ্জার নিয়ে। সেটাই, যদি আজ চাও তো প্লেনই দেখতে পাবা না। হ্যাঁ তুমি যদি চাও আমি তোমাকে পাস করে দিব পরীক্ষায়, বাট কোনো গ্যারান্টি নাই তুমি আর আমার নেক্সট অন্য যে অফিসারের বেশি তোমাকে পাস করাবে, কারণ এটা খুবই সিভিয়ার ব্যাপার। খুব সিভিয়ার। বাবা পয়সা দিবে পড়বা, সেটা কোনো বড় কথা না, কথা হচ্ছে যে ইটস ইউ হোল লাইফ লং প্রফেশন। তুমি আজকে পড়লা পয়সা দিয়ে, পরে 6 বছর পরে 2 বছর পরে তুমি আবার মেডিকেল সার্টিফিকেট রিনিউ করতে হবে না, দ্যার ইজ নো ইউজ টু স্টাডি দ্যাট। তো আমার পাইলট প্রফেশন সেখানেই আপনার মাটি চাপা পড়ছে। চিন্তা করেন তো, আপনার আমার অনেক আমাদের অনেক সিমিলারিটি আছে, এটাও এখন এইমাত্র জানতে পারলাম, দর্শকের সামনে জানতে পারলাম। তো এটা আব্বা ওই যে সেম জিনিস আব্বা বলছে যে সবকিছু আমার ঠিক ছিল, আমি তো আইসিএসবি তেও চান্স পাইছিলাম। তো যাই নাই, ওই যে আমার আব্বাও আর্মিতে ছিলেন, আব্বা অনেক টেকনিক করে, এটা আর একটা স্টোরি। আমার আব্বা পাকিস্তানের স্বাধীনতার আগে পাকিস্তান আর্মিতে যোগ দিছিলেন, কিন্তু আমার দাদার প্রেসারে পড়ে খুব টেকনিক করে চাকরি থেকে বেরোয় আসছেন। অবশ্যই এর জন্য আমার আমার আব্বার বড় ভাই ছিলেন, যিনি নেভিতে ছিলেন, পাকিস্তান নেভিতে ছিলেন, উনিও হেল্প করছেন আব্বাকে। তো এটা আরেকটা কাহিনী আছে, আমার আব্বা আমাকে কোনোভাবে যে ডিফেন্সে তোমাকে যাইতে দিব না, আমাদের 2 ভাইকে উনি বাধা দিচ্ছেন, পুলিশ আর্মি এটাতে, বলছে আমার পছন্দ না, ইউ কান্ট গো দেয়ার, ইউ কান্ট ডু এনিথিং ইন দ্যাট ক্যারিয়ার। ইভেন দো আমার খুব ফ্যাসিনেশন ছিল, মানে ওই পাইলটের মতো অতটা ছিল না, বাট মনে হইতো যে তারা ওই যে আপনি যে বললেন যে ইউনিফর্মের যে একটা স্টাইল, বিমানের কিন্তু পরে এই জিনিসটা কমে গেছে, কিন্তু আগে কিন্তু দেখেন বিমানের অফিসারদেরকে তাদের নিজস্ব গাড়িতে নিয়ে যাওয়া হইতো, সবার বাসায় এসে গাড়ি নিয়ে যেত। এবং তাদের বললে মানুষ হয়তো আশ্চর্য হবে, মঞ্জুর ভাই আমি জানি না আঙ্কেল কবে জয়েন করছেন, বিমানের অফিসারদেরকে তো একসময় রোডে ট্রাফিক পুলিশ স্যালুট দিত, বুঝছেন, পুলিশকে যেমন সিনিয়র জুনিয়র অফিসাররা দেখে স্যালুট দেয়, বিমানের অফিসারদেরকে স্যালুট দেওয়ার নিয়ম ছিল, বুঝছেন, তাদের ব্যাচের উপর ডিপেন্ড করে তাদেরকে ট্রাফিক স্যালুট দিতে, আশ্চর্য। এবং রেসপেক্ট করতো, এটা যে ভয় পেয়ে সেটা না, একটা সম্মান, যে আকাশে তারা উড়াচ্ছে, একটা একটা ফ্যান্টাসি, একটা ওয়ার্ল্ড, এটা একটা মজার জগৎ ছিল। এবং সবকিছু অনেস্ট ছিল সেই সময় ঝামেলাগুলো, আসলে দুঃখ হয় এই জিনিসগুলো। এনিওয়ে, তো আমি ওইটা আমার হয় নাই, তারপরে তো আমি মার্কেটিং ক্যারিয়ারে চলে আসছি, পড়াশোনাও চেঞ্জ হয়ে গেছে। এনিওয়ে, তো আমিও কুলিনারি জগতে চলে আসছি বাই কোইন্সিডেন্স অ্যাকচুয়ালি। রান্না বান্না সবসময় পছন্দ করতাম, ভাল লাগতো। আমার আম্মা খুব ভালো রাঁধেন, যদিও আমার আম্মা কখনো বিশ্বাসই করতে পারে নাই যে আমি শেফ হবো, বা আব্বাও ধারণা করতে পারেন নাই। আর আব্বা আমার ওইভাবে, আব্বা তো চলে গেছেন জানেন, বলছিলাম বোধহয়, তো আব্বা ওইভাবে আমার রান্না আসলে, আমি এরকম কোনো ভালো রাঁধুনিও না, মানে এত ভালো রান্নাও করি না, টুকটাক। আজকাল দেখা যায় যে এই পশ্চিমা দেশে সাদারা একটু টুকটাক খেয়ে বলে যে হয়তো আমার দেশিরা আমার খাওয়া খেয়ে এত প্রশংসা করবেও না, আমি জানি না, আমার কাছে কনফিউশন মনে হয়। তো এনিওয়ে, এখন মঞ্জুর ভাই, আমরা দর্শক অনেকগুলো কোশ্চেন করছে, আমরা কিছু কোশ্চেন নেই নিয়ে। আমি তো আসলে আপনি জানেন ক্যামেরাটা এইদিকে বরাবর করা, আবার আমার স্ক্রিনটা দেখতে হয় এইদিকে, এই জন্য মাঝে মাঝে এইদিকে দেখি, দর্শককেও বলে নিচ্ছে
অনেক দর্শক অনলাইনে এখন এসেও গেছেন। তো শুরু থেকে একটু শুরু করি, সেটা হচ্ছে আমাদের সাইমন ভাই বলছিলেন যে হ্যাঁ, ইউ হ্যাড এ চ্যাট, ভেরি গুড। আচ্ছা, এরপরে স্বাগতম মঞ্জুর ভাইকে, ফাহাদ ভাই মঞ্জুর ভাইকে ওয়েলকাম করছেন, থ্যাংক ইউ ফাহাদ। এরপরে একটা কোশ্চেন আসছিল, সেটা আমি স্ক্রিনে দিচ্ছি মঞ্জুর ভাই। এটা হচ্ছে আপনি পড়তে পারতেছেন নাকি আমি জানি না। মারুফ ভাই ফেসবুক ইউটিউব কে কন্টিনিউ করবো? আমি ইউটিউব দেখতেছি আমি। না, আপনি এখানে ইয়েতে দেখতে, স্ট্রিম ইয়ার্ডে দেখতে পারলে এখানেই দেখেন, মনে হয় ভালো হয়। এখানে দেখতেছি আমি এটা। আচ্ছা ঠিক আছে, এখানে দেখলেই মনে হয় ভালো হয়, কারণ ইউটিউব আলাদা কন্টিনিউ করলে আবার না, আমার অবশ্য সমস্যা হয়, আপনার মনে হয় হচ্ছে না, কারণ নাহলে আপনি কিভাবে দেখতেছেন? আমার এটা আপনার সাইলেন্টে আছে এটা। ও আচ্ছা, এই জন্যই। হ্যাঁ, তো এখানে একজন কোশ্চেন করছেন, সেটা হচ্ছে যে লিখছেন যে স্যার আমি এইচএসসি, জি মালয়েশিয়ার ব্যাপারে আজমান আজমান জি জি জুয়েল। জি জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। আমি 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 কোনো দেশ আপনাকে বলবো না, কিছু জিনিস আমি মারুফ ভাই আমি এখানে ক্লিয়ার করবো যে আহ, যে আপনাকে আপনাকে ফার্স্ট ফিক্স করতে হবে আপনার টার্গেট কি, আপনি যে আপনি কি পড়তে চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন। যে আমি 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 বাংলাদেশের স্টুডেন্টদেরকে একটা ফার্স্ট থিং বলবো যে আপনি কি পড়াশোনা করে দেশে ব্যাক করে কাজ করবেন, না পড়াশোনা করে বাইরে সেটেল হবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস টু মি। কারণ ভেরি অনেক ইম্পর্টেন্ট। আমি বাইরে যাব পড়াশোনা করব, হ্যাঁ বাইরে যে পড়াশোনা করবেন, অনেক টাকা খরচ করবেন, তারপরে কি দেশে কাজ করবেন আপনি, না আপনি সেখান থেকে অন্য কোথাও কাজ করবেন। আপনার ফিনান্সিয়াল অ্যাবিলিটি কি, আপনি কতটুকু অ্যাফোর্ড করতে পারবেন, সেটার উপর ডিপেন্ডস করে আপনার ডিসিশন নিতে হবে। জুয়েল ভাই যেটা বলছে, মালয়েশিয়াতে দেয়ার ইজ সাম ভেরি গুড ইনস্টিটিউট। আমি কোনো ইনস্টিটিউটের নাম বলবো, আমি মালয়েশিয়াতে কখনো ছিলাম না, আমি মালয়েশিয়াতে কখনো যাইও নাই তো, বাট আমার জানা মতে মালয়েশিয়াতে বেশ কিছু ভালো ইনস্টিটিউট আছে। ফার্স্ট থিংস আপনি ওদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের অনেক স্টুডেন্টের একটা টেন্ডেন্সি হচ্ছে যে আমি কারো কাছে যাব, সেটা কতক্ষণ ফাদ ভাইও বলছে যে কারো কাছে যাব, কেউ আমাকে হেল্প করবে, কেউ আমার সব ইনফরমেশন বের করে দিবে। দিস ইজ কমপ্লিটলি রং অ্যাপ্রোচ। আপনি মালয়েশিয়াতে যাবেন, ফেয়ার এনাফ, আপনি গুগল করেন কালিনারি ইনস্টিটিউট মালয়েশিয়া, হসপিটালিটি ট্যুরিজম। এখানে একটা জিনিস মারুফ ভাই বলবো যে আমরা যখন গুগল সার্চ করি, আমরা কালিনারি ইনস্টিটিউট দিই, আপনি কালিনারি ইনস্টিটিউট হসপিটালিটি কালিনারি ইনস্টিটিউট দেন, তখন অনেকগুলো ইনস্টিটিউট নাম চলে আসে। কারণ ইন্ডিপেন্ডেন্টলি কালিনারি প্রোগ্রাম বাইরে খুব কম জায়গায় করায়, বাট আপনার এগুলা আন্ডার দ্য কলেজ। এখন আপনি যদি আমার কলেজে সার্চ দেন হসপিটালিটি ট্যুরিজম এন্ড কালিনারি ম্যানেজমেন্ট, আপনি আমার কলেজে পাবেন। আপনি যদি শুধু কালিনারি বা শেফ কোর্স ইন অন্টারিও টরন্টো দেন, আপনি ডিফারেন্ট কিছু শর্ট কোর্স যারা তাদের পাবেন। তো আপনার সার্চিং এর উপরে অনেক কলেজের নাম আসে। আপনি যদি দেন হসপিটালিটি ট্যুরিজম এন্ড কালিনারি স্টাডি ইন মালয়েশিয়া, আপনি দেখবেন মালয়েশিয়ান ইউনিভার্সিটির নাম আসতেছে, মালয়েশিয়ান কলেজের নাম আসতেছে। তো দ্য ওয়ে সার্চ দ্যাটস এ ম্যাটার। তারপর আপনি কলেজ সম্বন্ধে পড়েন, আপনি কলেজ যারা কদিন থেকে কোর্সটা অফার করতেছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার কি। এনি লেজিটিমেট ইনস্টিটিউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, দে শুড পুট সাম গুড ইনফরমেশন দেয়ার, অ্যান্ড দেয়ার শুড বি কন্ট্রাক্ট অ্যাড্রেস। আপনি জাস্ট ইমেল করে তাদেরকে, আপনি ইমেল করতে বাকি, ওরা রেসপন্স করতে বাকি। আমি যখন 1999 যখন আমি বাইরে যাওয়ার জন্য প্ল্যানে বাইরে যাব, তখন আমি ইমেল করা শুরু সবাই, তখন একসময় ইমেল করতে আপনাকে যাইতে হইতে, আমার বাসা ছিল উত্তরা দক্ষিণ খান কাছাকাছি এলাকাতে, ওইখান থেকে আমাকে ইন্টারনেট ইউজ করতে আসতে হতো ফার্ম গেটে। মাঝখানে কোনো ইন্টারনেট দোকান ছিল না, ছিল বাট খুবই বাজে অবস্থা। তো এভরি সিঙ্গেল আওয়ার ইউ হ্যাভ টু পে অলমোস্ট 70-80 টাকা। তো আপনি বসবেন, তারপরও কি তারা আপনাকে সবকিছু ইউজ করতে দেবে না। ওইখানে বসে ইমেল করতাম, অথবা আমি ইমেল লিখে নিয়ে আসতাম বাসা থেকে, লিখে নিয়ে আইসা ওদেরকে বলতাম ভাই এইটা ইমেল করাতে, ওরা বোধহয় একটা ইমেল 5 টাকা করে নিত। আপনার ফার্ম গেটের দোকান ছিল একটা, তো একসাথে 8-10 টাকা ইমেল করতাম। যে আমার বোধহয় এখনো বাসাতে আমার বোধহয় 60-70টা ইউনিভার্সিটি প্রসপেক্টাস আছে, যেটা আমি তখন কালেক্ট করছিলাম। যে ইমেল করতে 5 টাকা লাগে, বাট ওরা আপনাকে সব ডিটেলস পাঠিয়ে দিব বাই পোস্টে। আপনি যদি বলেন এখন বিকজ অফ কোভিড হয়তো পোস্টে পাঠাবে না, ওরা আপনার ইমেল করবে, বাট একসময় আপনি ওরা সব প্রসপেক্টাস বাই পোস্টে পাঠিয়ে দিত। তো জুয়েল ভাই, আমি বস বলবো, আপনি গুগল করেন, কলেজের নাম সিলেক্ট করেন যে কোথায় পড়বেন, আপনি দেখেন ওরা কি কোর্স অফার করে, ওদের ফ্যাসিলিটিস কি, ইজ ইট ইনক্লুডেড উইথ দ্য প্লেসমেন্ট অর নো প্লেসমেন্ট। ওদেরকে ইমেল করেন, বলেন যে আমি ভর্তি হবো, আমাকে সব ইনফরমেশন পাঠাও, ফিনান্সিয়াল ইনফরমেশন, হাউ লং ইজ দ্য কোর্স, what I have to do, is there any job opportunity, then you will decide. তারপরে যদি আপনার কোনো হেল্প লাগেন, মারুফ ভাই এখানে আছে, ফাহাদ ভাই বাংলাদেশ থেকে কাজ করে, you can reach out to them for help, but initial researchটা আপনাকে করতে হবে।
ইনিশিয়ালি স্যার যদি আপনার অ্যাবিলিটি না থাকে আমি বলবো মালয়েশিয়া বেটার না যাওয়া আপনার। এটা আমি কিছু কথা বলবো ফারুক ভাই, ইজ এ ভেরি এখানে কাউকে হ্যাপি করার জন্য না, আপনাকে ডিসিশন নিতে আপনি কোথায় পড়বেন। মালয়েশিয়া থেকে আপনি সিঙ্গাপুর, দে হ্যাভ সাম ভেরি গুড ইনস্টিটিউট, থাইল্যান্ড দে হ্যাভ সাম ভেরি গুড ইনস্টিটিউট, ইভেন চায়না হ্যাজ ভেরি গুড ইনস্টিটিউট। বাই দ্য টাইম আরো আপনাকে বলে নেবো, আমি চায়নাতে ট্রেনিং করছিলাম অলমোস্ট লাইক 1 month থ্রু মাই কলেজ, close to Shanghai and that side. আমাদের কলেজের এখানে ক্যাম্পাস আছে, so I was being selected to go training over there. And last year I spent almost like 1 month training in Thailand too, just before COVID. I worked with one of the top chef in Asia. He was number 1 that time. So সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি দুটো দেশ দেখছি পার্সোনালি, যে তাদের কিছু ভালো ইনস্টিটিউট আছে। তো এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কিভাবে পড়তে চান, কোথায় পড়তে চান। হোপ জুয়েল ভাই আপনার আনসার পাইছেন। যদি আপনি আরো কিছু জানার থাকে আপনি লিখতে পারেন চ্যাট বক্সে, যে স্পেসিফিক কোন কোশ্চেন যে আপনি এক্স্যাক্টলি কি জানতে চাচ্ছেন, আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ আউট। জি, থ্যাংক ইউ মঞ্জুর ভাই। আর এরপরে আমি দেখবো, আচ্ছা এখানে একটু আমাদের ইনি হচ্ছেন আমাদের ডাক্তার সাহেব, জানি না মঞ্জুর ভাই ওনাকে দেখছেন নাকি, এর আগের ভিডিওতে, আমার লাইভ ভিডিওতে আসছিলেন, ওনার নাম ডাক্তার সাদ। তো আমি ওনার অ্যান্সারটা আমি একটু দিয়ে দিই। উনি লিখছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শেফ, ভালো আছি আলহামদুলিল্লাহ। এগ বেনেডিক্টের রেসিপি দেখতে চাই। মেহেদি ভাইকে বলবো, সরি সাদ, মেহেদি লেখা থাকলে না মেহেদি মাথায় ঘুরে, সাদ ভাইকে বলবো যে সাদ ভাই আমার চ্যানেলে এগ বেনেডিক্টের, থ্যাংক ইউ ফর আস্কিং, এগ বেনেডিক্টের ভিডিও আজকে থেকে 1 বছর আগে দেয়া আছে, একটু সার্চ করলেই পেয়ে যাবেন। এটা হালাল আর হারাম? এগ বেনেডিক্ট হালাল, মানে আমি বেনেডিক্ট ইউজ করছি, কোনো হ্যাম ইউজ করি নাই। আর আমাদের তো আবার হালাল হ্যাম পাওয়া যায়, মানে টার্কি, যেটা আমরা টার্কিটা ইউজ করি হালাল। মজা করার জন্য বললাম আর ডাক্তার সাহেবকে। হ্যাঁ, ডাক্তার দেখছেন। ও আচ্ছা, ও তাহলে আপনি চিনছেন ডাক্তার সাহেবকে, কারণ ডাক্তার সাহেব কিন্তু এসব ব্যাপারে খুব সিরিয়াস। আগেও আপনার আসছিল, আপনার ওই জন্য উনি কথা বলছেন ভাই নিয়ে, আপনার মেডিকেল নিয়ে। জি, ডাক্তার সাহেব সাদ ভাই অত্যন্ত ট্যালেন্টেড একজন মানুষ, হাইলি মানে নলেজেবল, উনি অনেক কিছু জানেন। মানে আমি নিজেই অনেক কিছু ওনার ভিডিওটা দেখছি, কিন্তু আমি নিজেই ভিডিওতে মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শুনতেছিলাম আপনার মতোই। আচ্ছা, আমি এরপরে আরেকটা কোশ্চেন একটু নিতে চাই। আমি জানি না এই কোশ্চেনটা কতটুকু, আমি কাজ করছি ঢাকা থেকে হোমমেড ফুড নিয়ে গত 1 বছর যাবত, এখানে প্রপার শেফ কোর্স নেওয়া সম্ভব নয়, তবে কুকিং লেভেল ডেভেলপ। আচ্ছা, হ্যাঁ, শাবনাজ লিরা আমাকেও কোশ্চেন করছিলেন বোধহয় পার্সোনালি, আপনি আমাকে কোশ্চেন করছিলেন। তো আমি বলবো মঞ্জুর ভাই, এটা আমাদের রিলেটেড না, বাট ওনার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা বাংলাদেশের অনেকের আছে, তো এটা নিয়ে আপনার কোনো সাজেশন আছে কিনা? ভেরি ইজি ভাই। লিরা আপা, আসসালামু আলাইকুম। মারুফ ভাই, আই এম লুজিং ইউর ভয়েস। জি, আমি কিছু বলি নাই, আমি আসলে লিরাপার কোশ্চেনটা বলি নাই। হ্যাঁ, মানে আপনি পড়তে পারলে আমি আর পড়তাম না আর কি, এই জন্য। আমি পড়তে পারছি মারুফ ভাই। জি জি। লিরা আপা, আসসালামু আলাইকুম এন্ড থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেনস। আমি একটা বাংলাদেশের সবাইকে একটা ভালো এসএমএ পার্সোনাল অ্যাপ্রিসিয়েশন। বাংলাদেশে যেভাবে এখন আপনার ফুড আগাচ্ছে, সবাই হোম থেকে কাজ করছে, ইটস এ হিউজ প্রোগ্রেস মারুফ ভাই। দারুণ দারুণ, আমি খুব পছন্দ করছি। 20 years, thanks to all the culinary program, culinary shows in the TV, all the TV channels, they inspire a huge generation to become culinary profession. And আমাদের অনেকের একটা কর্মসংস্থান হয়েছে, অনেকে এটা নিয়ে পড়াশোনা করতেছে, অনেকে মানে নিজে নিজে পড়াশোনা করতেছে। আমি লিরা আপাকে বলি, লিরা আপা, try to collect some book, read book, watch some good TV channel, like Maruf Bajire বলছে, watch some professional cooking competition. Right. One of খুব them important. I like personally MasterChef Professional UK. আমি ওইটাই আসলে দেখি। হ্যাঁ, I'm talking about the professional. Professional, not the amateur one. হ্যাঁ, MasterChef Professional UK, MasterChef Professional Australia. This two program is very good. Best. MasterChef UK Professional is running 13 session, if I'm not 13, something like that.
Okay. আপনি যদি এক সেশন থেকে নাম্বার 1 থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা সেশন দেখতে পারেন আপনি বসে 1 মাস থেকে, যে অ্যামাউন্ট অফ থিংস ইউ লার্ন ইউ ক্যান ইমাজিন, নো ওয়ান ক্যান Right. টিচ ইন দিস টু। এবং আমি একটু মাঝখান থেকে বলবো, মঞ্জুর ভাই একটু ইন্টারাপ্ট করে বলবো, লীরা আপা অনেকে আবার এই জিনিসটা বলে যে আমার ওই রেসিপি দেখে কি লাভ, আমি তো ওই রেসিপি বানাচ্ছি না। কিন্তু এখানে ঘটনা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কিন্তু আপনাদেরকে দেখেন আমার ভিডিওগুলোতে আমি কিন্তু আপনাদেরকে রেসিপি শেখানোর চেষ্টা করি না। আপনারা সবসময় সবাইকে এই রিকোয়েস্টটা করবো, রেসিপি মুখস্থ করার চেষ্টাটা বিষয় না, এটা করবেন না। আপনার স্কিল শিখবেন, আপনাকে সাইকেল চালানো সাঁতার কাটানো শেখানোর কথা বলা হচ্ছে, আপনাকে ইংলিশ চ্যানেল পার করার ট্রেনিং দেওয়া হচ্ছে না, বা A to Z অর্থাৎ আপনার বাসা থেকে মার্কেটে কিভাবে যাবেন সেটা ট্রেনিং দিচ্ছে না, বা একজনের বাসা থেকে আরেকজনের বাসায় যাবেন। আপনাকে বেসিক ড্রাইভিং শেখানো হচ্ছে, মার্সিডিজ বেঞ্চ চালানো শেখানো হচ্ছে না। ওই প্রোগ্রামগুলোতে আপনি বেসিক কুকিংটা শিখবেন, নট দ্য রেসিপি। জি মঞ্জুর ভাই যদি বলেন প্লিজ। এক্স্যাক্টলি। আমি যদি আমার প্রেক্ষিতে বলি যে আমি কারেন্ট স্কুলে কাজ করি, আমি স্টুডেন্টদের কাজ করি, যে উই টিচ দেম রেসিপি বাট দ্যাটস নট আওয়ার ইন্টেনশন। Right. We make them professional. We teach them how to talk, how to communicate, how to manage, how to develop personal relationship, how to understand the cooking, how to understand the flavor. Cooking not only recipes. আমি পার্সোনালি রেসিপি বিশ্বাস করি না, যদি আপনার যদি পেস্ট্রি না হয়, একমাত্র পেস্ট্রিতে আপনার পেস্ট্রি যে কেমিস্ট্রি টু মি, বিকজ আপনাকে বেকিংটা সাবধান থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি উল্টাপাল্টা হয়ে যাবে। বা অন্য ইস্ট বেশি দেন আপনি ওভার রাইস কম, বেশি রাইস কম রাইস হবে। বাট culinary সাইডে you need recipe to make something standard, but more than recipe you have to understand your ingredients, you have to understand your flavor, you have to understand your texture. We teach them in the school. We don't teach anything like just like a recipe as a recipe. এই কথাটা বোধহয় আমি বলছিল, আপনার বোধহয় সাইমন দা বলছে ওনার একটা প্রোগ্রামে আপনার কাছে আসছিল, জি জি। যতটুকু আমার মনে পড়ে প্রোগ্রামটা দেখছিলাম। তো লিরাপ আমি আপনাকে বলবো যে আপনি যা করতেছেন করতে থাকেন, কিছু ভালো প্রোগ্রাম দেখেন। আমি বলবো না সব টিভি শো দেখবেন, সব টিভি শোতে সবকিছু শেখা যায় না। প্রফেশনাল প্রোগ্রাম, কিছু ভালো কুকিং প্রোগ্রাম আছে আপনার অ্যামাজন প্রাইম ভিডিও থেকে, নেটফ্লিক্স, আমি জানি বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যায় কিনা। Very good videos, documentary, educational video. Watch that and learn that and read. There's a lot of information in the online, a lot of free books in online. You just need to Google it and find it, the books and everything, and keep reading it. And it's a self-taught. There are so many chefs in UK too. They are self-taught. What we do in the school, we follow a book, and আমি teach that. যেমন আমাদের শেফ টেবিল নেটফ্লিক্সে দেখলাম 3টা না 4টা সিজন হলো। ওইখানে চিন্তা করেন যে এই যে মিশেলিন স্টার শেফ গুলা, এদের মধ্যে অনেকগুলো শেফ আছে যারা কোনোদিনও কুলিনারি ইনস্টিটিউটে যায় নাই, বাট দে বিকেম ওয়ার্ল্ডস, আই মিন ফার্স্ট 50 শেফের 50 স্পেশাল শেফদের একজন তারা। তাদের অনেকে আছে, এর মধ্যে ওই যে একজন মহিলাও আছেন যিনি সাউথ কোরিয়াতে বৌদ্ধ মঙ্কদের জন্য রান্না করেন, তাকেও মিশেলিন স্টার দেওয়া হয়েছে তার কুকিং স্কিলের জন্য। আমি আশ্চর্য হয়ে গেছি। মারুফ ভাই, এখানে একটা কথা বলবো যে আমার যারা বাংলাদেশ আছে তারা হয়তো বা অনেকেই জানে না, নেটফ্লিক্স একটা প্রোগ্রাম আছে আপনার, নেটফ্লিক্স লাস্ট সেশনে আপনার আসমা খান। তো আসমা খান she is a housewife, she's a very educated lady, she has a doctorate in law from University of London, and her husband is a very highly educated university professor. And one point she realized she doesn't like that kind of profession, and her background is half Kolkata, half Bangladesh. অনেকে হয়তো নাম শুনবে, তার একটা তার ফ্যামিলি একটা বিশাল বড় একটা পার্ট বাংলাদেশে থাকে আর একটা কলকাতা থাকে। তো তাদের ফ্যামিলিগতভাবে তারা খুবই রিচ ফ্যামিলি, তাদের একটা কুকিং একটা হেরিটেজ ছিল। তো উনি লন্ডনে থাকা অবস্থা উনি ওনার ছেলে মেয়েদের যখন স্ক্রিনে দিত, ওখানে যারা ন্যানি ছিল বা হাউস ওয়ার্কার ছিল তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। তো এদের নিয়ে উনি একটা ক্লাব শুরু করে, সাপার ক্লাব। তো সেই সাপার ক্লাবের আপনার পরবর্তী আউটফল হচ্ছে আপনার দার্জিলিং ক্লাব, দার্জিলিং এক্সপ্রেস রেস্টুরেন্ট। দে আর ওপেনিং ভেরি সুন ইন লন্ডন। তো উনি হচ্ছে, আমি বলবো যে বাংলাদেশে কেউ যদি হোম বিজনেস নিয়ে ডিপ্রেশনে ভোগে, আসমা খান ক্যান বি হিউজ ইন্সপিরেশন ফর এনিবডি। I respect that lady from my heart. Me too. And she proved that সেও মিশেলিন স্টার শেফ, you don't রেস্টুরেন্ট মিশেলিন স্টার পাইছে। culinary, if you এখানে একটা কথা বলবো ভাই, আপনাকে ডিসাইড করবো আপনি কি ধরনের শেফ হবেন। এখন আমাদের দেশে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে আমাকে 5 স্টারে কাজ করতে হবে, আমাকে এখানে কাজ করতে হবে। নো, আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি
ইন্ডিয়ান ফুড স্পেশাল হবেন, আপনি কি কন্টিনেন্টাল ফুড স্পেশাল হবেন, আপনি কোথায় কাজ করতে যাচ্ছেন। এক এক ধরনের এক একজন এক ধরনের কাজের ইচ্ছে থাকে। কেউ বলে যে না আমাকে কর্পোরেট ক্যারিয়ার তৈরি করতে হবে, আমাকে 5 স্টার কাজ করতে হবে, দেন ইউ নিড সাম সর্ট অফ সিস্টেমেটিক এডুকেশন। আপনি যদি বলেন না আমি হোম বেসড কাজ করবো, আপনার কলেজে যাওয়ার দরকার নেই। অনেস্টলি স্পিকিং, আপনি বই থেকে বা আপনি টিভি চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন। ডু দ্যাট, হিউজ ইনফরমেশন ইন দ্য মার্কেট। জি, এবং ফুড সেফটি সম্পর্কে, ফুড অন্যান্য বিষয় সম্পর্কেও সবকিছুই বইতে পাওয়া যায়। প্রচুর। এখন তারপর আরেকটা জিনিস বলো, আপনার কিছু কিছু ফুড অ্যাসোসিয়েশন, যেমন আপনার যেটা ওয়ার্ল্ড নোন, যেটা ওয়াকাস বলে, WACS, তারা কিছু প্রোগ্রাম করে, আপনার ফ্রি প্রোগ্রাম করায়। তো ওদের প্রোগ্রামগুলোর মেইন ক্রাইটেরিয়া হচ্ছে যে জাস্ট টু সি হাউ মাচ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। তো ওরা শুরু করছে আপনার জাস্ট রাইট আফটার কোভিড, তারা সবাইকে এনকারেজ করার জন্য তাই প্রোগ্রামটা শুরু করছিল যে আপনার এন্ট্রি লেভেল কুক সার্টিফিকেশন। দ্যাটস অনলি ওয়ান ইনস্টিটিউট, বাট দ্যার ইজ লট অফ ইনস্টিটিউট দ্যাট ডুইং ইট। আপনাদেরকে খুঁজতে হবে কারা করাচ্ছে, and join there. It's a free of course, and spend some time to study. আমি আমার কিছু পরিচিত বাংলাদেশে ছিল, তাদেরকে বলতে যে কিছু করার নাই কোভিড টাইমে, ইন্টারনেট বাংলাদেশে কোয়াইট চিপ, why not this course? and যারা করছে তারা খুব ভালো উপকার পাইছে, বলছে না অ্যাটলিস্ট আমার কিছু পড়তে থেকে ঝালাই করতেছে, কারণ ওয়াকাস ইজ a kind of governing body of culinary professionals all over the world. তো তারা যে প্রোগ্রামটা অফার করবে, তাদের কাইন্ড অফ লেজিটিমেট আছে, আপনার ব্যাকগ্রাউন্ড আছে, তারা চাইলে কোনো একটা ফলস কিছু অফার করতে পারে না। তো অনেকে চাইলেই করতে পারে ফ্রি অফ কস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এরপরে তো লীরা আপা, আশা করি আপনি কোশ্চেনটার অ্যান্সার পাইছেন, এবং আশা করছি যে আমাদের দর্শকরা অনেকে অনেক কিছু জানতে পারছেন এটা থেকে। খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন অলরেডি আমাদের মঞ্জুর ভাই দিলেন আমাদেরকে। আচ্ছা, আমরা এখন নেক্সট কোশ্চেনে মুভ করছি, কারণ কোশ্চেন আসছে। আচ্ছা, এখানে একজন জিজ্ঞাসা করছেন হচ্ছেন, আপনি সিন্ডি রুগী ডায়েট চার্ট দেন, উপকার পাবো? আচ্ছা, আমি কষ্ট করে পড়ছি, কারণ এটা আমি আগে পড়ে নিচ্ছি, ডোন্ট মাইন্ড। আমি না সিন্ডি রুগী বুঝি নাই, মঞ্জুর ভাই আপনি বুঝছেন নাকি আমি জানি না। জি, সম্ভবত কিডনি রোগী হবে। ও আচ্ছা, কিডনি রোগীর ডায়েট চার্ট। আচ্ছা, কিডনি রোগীর ডায়েট চার্ট, আমি আসলে এইভাবে, তো আমরা তো ডাক্তার না, তো আমি মনে হয় এই জিনিসটা ফলো করা উচিত হচ্ছে। আমি সাদ ভাইকে রিকোয়েস্ট করব, সাদ ভাই যদি দেন। এক্স্যাক্টলি মারুফ ভাই, এখানে আমরা কথা বলবো যে সালমা আপা, থ্যাংক ইউ। শেফ হিসাবে এক এক শেফ একদিকেই দেয়। এখানে কিছু কিছু শেফ আছে, তারা আপনার ইনস্টিটিউশনাল শেফ হয়, তারা কাজ করে আপনার ওল্ড এজ হোম, সিনিয়র হোম, চাইল্ড হোম। সো দে গোস ফর ফার্দার এডুকেশন ফর নিউট্রিশন এন্ড ডায়েটিক্স। এক্স্যাক্টলি। যেমন আমার এক কলিগ, যে আমার কোর্স কোঅর্ডিনেটর আমার কলেজের, তার 2 ইয়ার্স ডিপ্লোমা নিউট্রিশন এন্ড ডায়েটিশনের উপর, বিকজ সে ওইটার উপরে তাকে কোর্স কারিকুলাম তৈরি করতে হয়। তো বিং এ শেফ, আই ক্যান গিভ লিটল বিট অ্যাডভাইস, বাট দ্যাট ওন্ট বি লেজিটিমেট, বিকজ প্রত্যেক রোগীকে ডায়েট প্ল্যান দেওয়া হয় রোগীর সবকিছু শোনার পরে। মারুফ ভাই যদি বলে যে আপনি এটা খান ভালো হবে, এটা খান ভালো হবে, আমি জানি না তার কোনো আন্ডারলাইন কন্ডিশন আছে কিনা। রাইট, এক্স্যাক্টলি। আমি বলতে পারি যে আপনি ডাবের পানি খান ভালো হবে, কিন্তু এটা তো ওনার কিডনি 12টা বাজাইতে পারে। এক্স্যাক্টলি। আমার বাবা একজন সিভিয়ার ডায়াবেটিক পেশেন্ট, তো ওনাকে বলে যে আপনি এটা খান না, ওইটা খান না, বাট আমি জানি ওনার কি খেলে কি হয়। তো যেটা অনেক ডাক্তার বলে এটা খান না, বাট উনি দেখে যে উনি সিম্পল লিটল বিট কার্ব খেলে ওনার সুগার খুব হাই হয়ে যায়। তো সালমা আপা, আমি আপনাকে বলবো যে এখানে ডাক্তার সাহেব আছে, ওনার সাথে কথা বলতে পারেন আপনি, অথবা আপনি কোনো ডায়েটিশিয়ানের কাছ থেকে আপনি চার্ট নেবেন, কোনো শেফের কাছ থেকে না। All the chefs are not qualified to give advice on that. It's a very important thing. কারণ শেফ মানে এই জন্য সবকিছু, আমি হয়তো আপনি ফুডের কথা বলতে পারবেন, এই না যে আমার কোনো মেডিকেল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড আছে, নো। আমাদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থ্রু মারিফ ভাই যদি আপনি ডাক্তার সাহেবের সাথে কথা বলতে পারেন, উনি আপনাকে বেস্ট অ্যাডভাইস দিতে পারবে বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য পেশেন্ট। রাইট, এখানে অনেক কিছুই ব্যাপার স্যাপারে করে, এটা হয় না। এটা আমি সত্যি কথা যদি আমি ব্যক্তিগতভাবে বলি, যেমন আমি কিছুদিন আগে কিটো ডায়েট ফলো করছি, এখন আবার করছি না, সামনে করার প্ল্যান আছে। এখন আমি ফিজিক্যালি ফিট মানুষ, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই। আমার ডাক্তার বলছে হ্যাঁ ঠিক আছে, আমি একটা ওজন গেইন করছি, দ্যাটস ইট, আর বাকি সবকিছু ঠিক আছে, সুগার ঠিক আছে, সবকিছু। আমি জিজ্ঞাসা করছি আমি কি আবারও এটা করবো। এর আগে যখন করছিলাম, আমি যেহেতু ফ্যাট বেসড ফুড, ওই যে কিটো ডায়েটটা, তো আমার কোলেস্ট্রলটা বেড়ে গেছিল। আমাকে যখন ব্লাড টেস্ট করা হয়েছে, তখন দেখা গেছে যে আমার কোলেস্ট্রল ওয়ে টু হাই, এবং তারা খুব আশ্চর্য হয়েছে, জিজ্ঞাসা করছে যে তোমার কোলেস্ট্রল এত হাই আসতেছে কিন্তু তোমার বাকি সবকিছু ঠিক আছে, অর্থাৎ
হার্ট ট্রেডিং থেকে শুরু করে সব ঠিক আছে। তখন আমি বললাম যে আমি তো কিটো এক্সকিউজ মি কিটো ডায়েট করছি। তখন ও বললো, ও আচ্ছা এইটাই তোমার কোলেস্টেরল লেভেল বাড়াইছে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, কারণ তোমার ফিটনেস ঠিক আছে। তো এর মধ্যে তো প্যান্ডামিক হইলো, খাওয়া দাওয়া বেড়ে গেল, একটু সাবধানে ইমিউন সিস্টেম বিল্ড আপ করার জন্য খাওয়া দাওয়া করলাম। এই জিনিসটাই যে আমি আবার যখন জিজ্ঞেস করছি আমি কি এটা আবার শুরু করতে পারবো, শুরু করতে চাচ্ছি, আমি একটু আবার ফিট হইতে চাচ্ছি, ডাক্তার বলছে ঠিক আছে, অসুবিধা নাই, ইউ ক্যান স্টার্ট, তুমি সব দিক থেকে ফিট আছো। তো এই যে কিটো ডায়েটটাও যে আমরা চাইলাম আর শুরু করে দিলাম, এটাও কিন্তু না। খুব সাবধান, প্রত্যেকটা ডায়েট, এটা ডায়েটিশিয়ানের সাথে কথা বলতে হবে, জানতে হবে, নিজের কোনো কন্ডিশন আছে নাকি জানতে হবে। তারপরে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি এই জিনিসটা এখন মঞ্জুর ভাই এখানে বলছেন, আমার খুব ভালো লাগছে, আপনি প্রশ্নটাও করছেন সালমা আপা, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সব অডিয়েন্সকে বলবো, আমি লক্ষ্য করি যে কেউ যে কোনো গ্রুপে যে কোনো জায়গায় খাওয়া দাওয়া নিয়ে এই কোশ্চেন গুলো করেন যে আমি কি ডায়েট ফলো করব, আর আমি দেখি যে সবাই ঝাঁপ দিয়ে পড়েন অ্যান্সার দেওয়ার জন্য। তো এটা আমি মনে করি ঠিক না, এটা একটু আমরা দুজনেই মনে করি, উনিও বলছেন যে প্রপার ডায়েটিশিয়ান বা একজন এক্সপার্টের কাছ থেকে সাজেশন নেওয়া উচিত, নট ফ্রম এ শেফ। শেফ পার্সপেক্টিভ এই জিনিসটা ঠিক না। আমি অ্যাড করবো যে জি প্লিজ। যে খাওয়া দাওয়ার ব্যাপারে প্রত্যেকের নিজস্ব আলাদা একটা ভিউ আছে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কিভাবে রান্না করেন, আমার এক ধরনের স্টাইল আছে, আপনার একদিন স্টাইল আছে। আমার স্টাইলে কার কাছে আনহেলদি মনে হতে পারে, আপনার স্টাইলে কার কাছে হেলদি মনে হতে পারে। তো ইজ এ ভেরি সাবজেক্টিভ, কারণ আমার সাথে আমার আর্গুমেন্ট আছে কেন আমারটা হেলদি, আপনার কাছে আপনার আর্গুমেন্ট আছে। তো এখানে আর্গুমেন্ট ছাড়া কেউ যদি কোনো ডায়েট, নো ম্যাটার হোয়াট ডায়েট, আপনি কেটো ডায়েট করছেন, বাংলাদেশের অনেকেই জানে না হোয়াট ইজ দ্য সিভিয়ার কনসিকুয়েন্সেস অফ কেটো ডায়েট। কেটো ডায়েট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস ইফ ইউ ডোন্ট ফলো প্রপারলি। কারণ আপনি কম খাবেন, এটা খাবেন না সেটা খাবেন না, আপনার বডির তো ফুয়েল পাইতে হবে কোত্থেকে। আপনি গাড়ি চালাবেন, গাড়ির তেল দিবেন না প্রপারলি, আপনার গাড়ি তো দুদিন পর নষ্ট হবে। ঠিক সেম এনি ডায়েট এনিবডি ওয়ান্টস টু ফলো, স্পেশালি যাদের প্রি কন্ডিশন আছে, যেমন আপা বলছিল কিডনি রোগী, কিডনি রোগী অনেক রকম রেস্ট্রিকশন থাকে। আমার এখানে কলিগ, তার কিডনি ডায়ালিসিস করতে হয় আপনার এভরি ফিউ মান্থস, তাকে যে কি পরিমাণ রেস্ট্রিকশন দিয়ে যাইতে হয় সেই হিসাবে কাজ করে, যে চিন্তা করা যায় না। কারণ তাকে এভরি সিঙ্গেল মিল তাকে ডাক্তার হসপিটাল ডাক্তারই ফলো করতে হয়, ইনস্ট্রাকশন ফলো করতে যেতে, এটা খেতে পারবে, এটা খেতে হবে না, কারণ অনেক কিছু তার ব্লাড এফেক্ট করে, এটা এফেক্ট করে, ওইটা এফেক্ট করে। তো যারা বাংলাদেশে আছেন তাদেরকে বলবো যে আপনারা ডাক্তার সাহেব আছেন এখানে অনলাইনে, তার সাথে থ্রু ডাক্তার ভাই অথবা একজন ওয়েল নোন নিউট্রিশনিস্ট যারা প্র্যাকটিস করে লেজিটিমেটলি, তাদের কাছে অ্যাডভাইস নেবেন, কোনো শেফের কাছে অ্যাডভাইস দিবেন না। যদি শেফের কাছে অ্যাডভাইস নেন, chef has to come from a qualified source and he or she should have that kind of degree. হ্যাঁ, প্রপার নিউট্রিশনিস্ট হইতে হবে, তার ডিগ্রি থাকতে হবে। টিভিতে কেউ বললাম যে আমি ঘাটাঘাটি করি তাই আমি সাজেশন দিলাম, আর আপনি আমার কাছ থেকে নিলেন সাজেশন? নো। কারণ আপনি যখন টিভিতে আসেন তখন আপনি কাইন্ড অফ একটা প্ল্যান নিয়ে আসেন সামনে, যে আপনি কোনটা ফলো করবেন, কোনটা ফলো করবেন না। তো দ্যাটস দ্য বেস্ট অ্যাডভাইস। রাইট। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন আসছে আরেকটা, পড়তে পারছেন কি মঞ্জুর ভাই? আমি সেগুলো বড় করতে পারি, আমি আসলে ছোট করতে হচ্ছে কোশ্চেন গুলো এত বড় এসে যায়। সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ছোট করে রাখি, কারণ কোশ্চেন গুলো বড় হয়ে গেলে আর দেখা যায় না কাউকে। Mehjabin Meg, suppose as an executive chef, what is the first things that you will do in a kitchen that has often been a reason for criticism? Mehjabin Apu, thank you. It's a very tough question. I need to situation. Okay. But I give an example. I worked for Marriott few years. So key criticism is a misorganization, is a mismanagement, is a food critics. আপনাকে হইতে হবে, very precise হইতে হবে, কোন ধরনের। হ্যাঁ, আর আমি আমার একটা এক্সপেরিয়েন্স বলতে পারি। আমি ম্যারিয়টের আন্ডারে কাজ করছি, সরাসরি ম্যারিয়টে করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওদের একটা ব্রাঞ্চের দায়িত্বে ছিলাম। আচ্ছা, ম্যারিয়টের আন্ডারে চলতো, কিন্তু এটা একটা ডিফারেন্ট নামে চলতো, কেউ জানতো না যে এটা ম্যারিয়টের হোটেল, ও ইন্ডিভিজুয়াল হোটেল হিসেবে ছিল। এবং ওইখানে আমি এক্সিকিউটিভ শেফ বলা উচিত না, বাট আমি ব্রেকফাস্টে ছিলাম আর লাঞ্চ হ্যান্ডেল করতাম। পরে আমাদের এক্সিকিউটিভ শেফ আসতো, পুরো টিম আসতো, তারা বাকিটা হ্যান্ডেল করতো, আমি চলে আসতাম। ওইখানে আমি একটা ক্রিটিসিজমের মধ্যে পড়ছিলাম, একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ছিলাম। আমার এই কোশ্চেনে মনে পড়ে গেল, মঞ্জুর ভাই আপনি না বললে আমার মনে পড়তো না। আমার কাছে এই কোশ্চেনটা পড়ে মনে হয়েছে এরকম কোনো কিছু আমি কখনো ফেস করি নাই। আমি খুব
মানে ফ্রি ছিলাম। আর এক্সিকিউটিভ শেফ আমি অবশ্য কখনো আমি এখন এক্সিকিউটিভ শেফ বলা উচিত না, আমি হইছি খুব অল্প সময়ের জন্য। স্থলাভিষিক্ত হয়েছে অ্যাকচুয়ালি, আমাদের সিনিয়র শেফ চলে গেছে, আহ, আমি সেখানে আরো জুনিয়র ছিলাম, আমাকে টেনে বসানো হয়েছিল যে বলির পাঠা তুমি, বিপদ তোমার কাঁধের উপর দিয়ে যাক। আমি হয়ে সব দিকে থেকেই অ্যাটাক গুলা পাইছি এবং মোটামুটি মনে হয়েছে যে না, মানে ওখানে হচ্ছে যে সব আমার দিকে তাকে আছে যে ইউ আর দ্য লিডার, হোয়াট উই শুড ডু। আমি বলছি হ্যাঁ, ও আমি জানি না, না আমি জানি। হ্যাঁ, কারণ এটা নর্মাল জিনিস, তাই না? খেয়াল করবেন মঞ্জুর ভাই, আমরা যখন মানে আমি এইভাবে বলি যে আমরা যখন ইভেন একটা কমি শেফও দেখবেন আহ, কাউকে ডিসরেসপেক্ট করে বলছে না অ্যাডভাইস দেওয়ার সময়, ইভেন কমি শেফও না বলি এভাবে কাউকে ডিসরেসপেক্ট না, আবার বলছি ইভেন একজন কিচেন প্রোডাক্টকেও দেখবেন সে বলবে হ্যাঁ ওই শেফ এটা করা উচিত, আমাদের এক্সিকিউটিভ শেফের ওইটা করা উচিত, আমাদের বসের এটা করা উচিত। আমরা কিন্তু এই সাজেশন গুলো দিতে সবাই খুব এক্সপার্ট, আমি দেখছি সবাই, আমিও। হ্যাঁ, হ্যাঁ ওর এটা করা উচিত, হ্যাঁ বস এটাকে যে করলো কিভাবে করলো এই জিনিসটা এইভাবে। আমি হলে কি করতাম জানো, আমি কিন্তু এই জিনিসটা ঠিক এভাবে করতাম, তা কি হইতো, আর তাইলে দেখতে তুড়ি দিয়ে সমস্যার সমাধান হয়ে যেত। কি করলো এটা, পুরো জিনিসটা বরবাদ করলো। সে জানেই না যে কিভাবে জিনিসগুলো হ্যান্ডেল করতে হয়। যেই মুহূর্তে আমাকে ওখানে বসানো হয়েছে সেই মুহূর্তে আমি দেখলাম যে আমি, আমার সামনে এতগুলা শেফ কিন্তু আমি কারো কিছু দেখি না, আমি শুধু ধুধু মরুভূমি দেখতেছি এবং আমার মনে হয়েছে যে আমার আশপাশে কেউ নাই। ইটস এ অফুল এক্সপিরিয়েন্স, আউড সে মানে আমি এখন তো কেউ দিলেও আমি এক্সপিরিয়েন্স নিব না, কিন্তু তখন আমি জাস্ট, আমার বস আমাকে ডেকে নিয়ে এই জিনিসটাই বলছে যে কাম ডাউন, তুমি এত নার্ভাস হওয়ার কিছু নাই, তুমি জাস্ট তোমার তুমি তো জানো যে এখানে কার দায়িত্ব কি, জাস্ট তারা তাদের দায়িত্ব পালন করতেছে নাকি এটা দেখো, দ্যাটস ইট। আর তুমি এক্সিকিউটিভ শেফ, তোমার তো বরং অনেক কাজ করা লাগবে না, ঠিক আছে, অনেক কিছু তোমার করা লাগবে না, তুমি জিনিসটা এইভাবে চিন্তা করতে পারো, অনেক কিছু তুমি করবা, ঠিক আছে, অনেক কিছু তুমি তুমি জাস্ট অপারেশনটা হ্যান্ডেল করো যতক্ষণ না আমাদের আরেকজন এক্সিকিউটিভ শেফ এসে দায়িত্ব নেয়, দ্যাটস ইট। তোমার এটা নিয়ে এত প্যানিক হওয়ার দরকার নেই। বাট ওই সময় ওইটা হচ্ছে একটা ইনসিডেন্ট ছিল, ইনসিডেন্টই আমি বলবো আমার লাইফে। আর আরেকটা জায়গায় যেটা ওই যে ম্যারিটের আন্ডারে বললাম যে একটা ইয়ে ছিল, আপনি ম্যারিট বলাতে মনে পড়ে গেছে, তাই আপনার কথার মাঝখানে ঢুকে গেলাম, সরি মঞ্জুর ভাই, আবারও বলে নিচ্ছি যে আহ, ওইখানে আমি আসলে ওভার এস্টিমেট করছি বা আন্ডার এস্টিমেট করছি, আমার ওখানে কিছু ইন্টারনাল কিছু পলিটিক্স হয়ে গেছিল, মানে আমাকে ওই পজিশনে ওরা আশা করে নাই। যখন আমি ওই পজিশনে ওখানে চলে আসছি এবং ওখানে বাইরে থেকে ম্যানেজার আসছিল, ইটালিয়ান একজন ম্যানেজার আসছিল, এবং সেই ইটালিয়ান ম্যানেজার প্রথমে ভাবতেই পারে নাই যে আমি আমি সে, এবং সে যখন জানছে যে আমি বাংলাদেশি এবং আমি ওইখানে আমি বস অ্যাকচুয়ালি, কারণ প্রথম 2-3 দিন সবকিছু নর্মাল ছিল, এরপরে যখন সে বুঝছে যে অ্যাকচুয়ালি আমাদের এক্সিকিউটিভ শেফ যে পরে আসে দায়িত্বের দিনে, সে যে ওইটা একটা ভিআইপি হোটেল অ্যাকচুয়ালি, ম্যারিওটের খুব স্পেশাল ক্লায়েন্টরা ওখানে থাকে এবং খুব এক্সক্লুসিভ কিছু মিটিং হয়, মানে আমি আর ডিটেলস দিতেও পারতেছি না, এইটুকু বলাও ঠিক না যে এটা ম্যারিওটের আন্ডার হোটেল, এটাও অনলাইনে বলাটা কতটুকু ইয়ে আমি জানি না, বলে ফেলছি, সরি অ্যাবাউট দ্যাট যদি কেউ এটা কেউ আদারওয়াইজ নিয়ে। পাবলিসিটি করতেছি। হ্যাঁ হ্যাঁ, না সেটা ঠিক, আমরা পাবলিসিটি করতেছি, কোনো খারাপ ইয়ে বলতেছি না, আলহামদুলিল্লাহ, দে আর নাম্বার ওয়ান। হ্যাঁ, দে আর নাম্বার ওয়ান, দে আর টু মাচ। তো আমি বলবো তার তুলনা হয় না, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অপারেশন এখন মঞ্জুর ভাই বলাতে মনে পড়ে গেছে যে প্রত্যেকটা জিনিস যে কিভাবে ঘটে। মানে ড্রেস চেঞ্জ করে মঞ্জুর ভাই ইয়ে পর্যন্ত আসতেই মনে করেন 5-7 মিনিট লেগে যাইতো টানেল দিয়ে আসতে, বুঝছেন? আমাদের যে লন্ড্রি ছিল আর ড্রেসিং রুম ছিল, ড্রেসিং রুম থেকে লন্ড্রিতে ড্রেস দিয়ে আসতাম। ডিটেলস বলবো না, দর্শককে আগে বলে নিই, জাস্ট মঞ্জুর ভাইয়ের সাথে আমি পার্সোনালি কোন জায়গায় কোন ইয়ে এটা বলবো না, কোন দেশে, জাস্ট এইটুকু বলবো মঞ্জুর ভাই, আমাদের নিজেদের ড্রেস না, মানে এটা সুযোগ ছিল আর কি, লন্ড্রিতে দেওয়ার সুযোগ ছিল, আজকে যেটা পরে আসছি, তো লন্ড্রিতে ওরাও না ওয়াশ করে প্রেস টেস করে দিত। তো যে কাপড় চাপড় খুঁজে খুঁজে ময়লাটা মানে সবচেয়ে একটু গন্ধ টন্ধ আছে 3-4 দিন পরছে, ওইটা পরে চলে আসতাম, এসে ওইটা দিয়ে সুন্দর শেফ জ্যাকেট ট্যাকেট পরে ফ্রেশ ফ্রেশ ট্রাউজার ট্রাউজার পরে বেরোতাম। জানি যে সন্ধ্যায় ডিউটি শেষ হইলেই আমার নিজেরই ড্রেস সব প্রেস করা, আয়রন করা, প্যাকেটে নাম ট্যাগ দিয়ে ঝুলানো আছে, তো এই সুযোগ পাইতাম, তো এই সুযোগ অনেক সময় ব্যবহার করতাম। তারপর শাওয়ারের ব্যবস্থা ছিল, ভিআইপি শাওয়ারের ব্যবস্থা এসে শেফদের জন্য, আফটার অল আমরা শেফ, বের হইলে যাতে আর গায়ে গন্ধ না লাগে, কেউ ইয়ে না করে। এনিওয়ে, তো ওইখানে যখন প্রথম আমি 2-1 দিন কাজ করছি, এরপরে ওই যে সরি আমি প্রথমে লম্বা সময় কাজ করছি, সব ঠিক ছিল, পরে আমার এক্সিকিউটিভ শেফ বুঝাইছে যে আমি এখান থেকে চলে যাব,
তুমি এখানে মূল দায়িত্বে চলে আসবা। সে আমাকে ননস্টপ ট্রেনিং দেওয়া শুরু করলো, যেটার দায়িত্বে তুমি থাকবে, তোমার আন্ডারে এই 4টা শেফ থাকবে, কিচেন পোর্টার আছে যে 15 বছর ধরে চাকরি করে। তো আমি প্রথম দিনই দেখছি যে একজন কিচেন পোর্টার ছিল, সে আমার সাথে কমিউনিকেট করছিল না, আমার সাথে কোঅপারেট করছিল না। আমি এই প্রবলেমটা বুঝি নাই। পরে যখন একজন ম্যানেজার আসলো, ওভারঅল পুরো হোটেলের ম্যানেজার, তখন আমি বুঝলাম যে সে আমাকে পছন্দ করতেছে না। তো সে আবার এটা বুঝতে পারলো যে যে আমার এক্সিকিউটিভ শেফ আছে, সে চাচ্ছে যে আমি তার স্থলাভিষিক্ত হই, কারণ সে অ্যাকচুয়ালি চলে যাবে। তখনই সে প্রবলেমগুলো ক্রিয়েট করতে শুরু করলো। তো আমি আসলে জিনিসটা তখন বয়স কম ছিল, বুঝতে পারি নাই। সে আমার কেরিয়ার একটা বড়, ওই সময় একটা বড় সাবোটাজ করছে। হাইলি পেইড ডিউটি ছিল, মানে আমার ওই জবটা ছিল, আমি ওটা অ্যাকচুয়ালি আমি নিজেই ছেড়ে দিছি, আমার খুব খারাপ লাগছে। তো আমি সাবোটাজ হয়েছি এটাই। আর সামহাউ খুব সামান্য একটা মিসজাজ করার জন্য, আমার একটা ছোট্ট একটা ভুলের জন্য একটা প্রবলেম হয়েছে, বাট প্রবলেমটা নিয়ে এমন কোনো ঝামেলা হয় নাই। বাট শেষে আমার বিরুদ্ধে ক্লেম আসছে যে হ্যাঁ তুমি জিনিসটা খেয়াল করো নাই, তোমার খেয়াল করা উচিত ছিল। আমি বুঝছি যে জিনিসটা সাবোটাইজ হয়েছে, এই জন্য আমি খেয়াল করতে পারি না এই জিনিসটা। একটা নাইফ চেঞ্জ হয়ে গেছিল, ছোট্ট একটা ভুল, একটা নাইফ চেঞ্জ করা হয়েছিল। হ্যাঁ, আশ্চর্য। এবং জিনিসটা আমি বুঝতে পারছি অনেক পরে, ছোট্ট একটা জিনিস ভুল। হ্যাঁ, একটা নাইফ ওখানে রাখা ছিল, ওই নাইফটা দিয়ে গার্লিক চপ করা হয়েছিল, আমি ওই নাইফটা দিয়ে ফ্রুট চপ করছি। মিসজাজ, কয়েকটা সেকেন্ডের ভুল, আমার উচিত ছিল না ওই নাইফটা হাত দেওয়া। ঠিক আছে, যে যে কেউ হইতে পারে, এতগুলা মানুষ এই কিচেনের মধ্যে ছুটাছুটি করতেছে, ও নাইফটা সুইচ করছে। জিনিসটা আমি পরে জানছি, অনেক পরে। কিন্তু আমার এত ইগোতে লাগছে, তখন বয়স কম ছিল। যখন আমার বিরুদ্ধে ক্লেম আসছে, একজন সৌদির একজন ইম্পর্টেন্ট ভিআইপি গেস্ট মনে হয়, তার ফ্রুট প্ল্যাটারে গেছে, ওখানে একটু স্মেল আসছে, গার্লিক স্মেল। তো তারা কোনো কমপ্লেন করে নাই, কিচ্ছু না, তারা বলছে যে মনে হয় এখানে একটু স্মেল আসছে মেবি। এখন ওই যে যেটা হয় বয়সের, আমার সময়ের আগে আমি হয়তো বড় পজিশনে চলে গেছে, আমিও হয়তো আন্ডারএস্টিমেট করছি। আমার মধ্যে যে প্রচন্ড একটা ইগো কাজ করতেছিল যে আমার হাতে ভুল হইতেই পারে না, আই এম অল ইন অল, আমি এগ বেনেডিক্ট বানাই, মানুষজন তাকায় থাকে, আমি ভেলের স্টেক দেই, মানুষজন মানে পারে না, কিচেনে চলে আসে জোর করে, সিকিউরিটি ঠেলে চলে আসে, শেফ কই, আমাকে ডেকে নিয়ে যায় টেবিলে, তারপরে বলে শেফ বসো, তুমি কি, তুমি কোথার থেকে, তুমি বাংলাদেশি, বিশ্বাসই হয় না, তুমি তো ডিশ বানাও এমন ভাবে মনে হয় যে তুমি তুমি এখানেই বর্ন, কিভাবে সম্ভব, মানে একদম ট্রেমেন্ডাস, মানে তুলনা। তো এই জিনিসগুলো না আমাকে, আমি বলবো এটা, আমি মঞ্জুর ভাই আপনাকেও সবার সাথে শেয়ার করতেছে যে মানুষ হয় কি এইসব সময় মানুষ অন্ধ হয়ে যায়। সোশ্যাল মিডিয়া যে জিনিসটা আমাদেরকে করে, বলে যে হ্যাঁ তুমি হ্যান্ডসাম, তুমি সুন্দর, তুমি সুন্দরী, তুমি এসে, মানুষ একটা সময় না এই জিনিসগুলোতে কি বলে এটাকে, এক ধরনের ফ্লোতে চলে আসে, ভুলে যায় তার পজিশন, বা সাহস চলে আসে, দুঃসাহস চলে আসে। আমার আমি বলছি না, আমি চ্যালেঞ্জ করছি, না হইতে পারে না, আমার মাথায় আসে নাই এটা তো হইতে পারে, এটা হইতে পারে, এটা ঘটতে পারে, এটা সাবোটাজ হইতে পারে। জিনিসটা অনেক পরে বুঝছি। এবং ওই যে যে কিচেন পোর্টার আমার সাথে যে কমিউনিকেট করতেছিল না, এটা একজন অন্য একটা দেশি, সে আমাকে জিনিসটা পরে বলছে যে এটা ও করছে, এবং ওই সুইচটা করছে। হ্যাঁ, এবং ওই সময়ও তোমার পিছনে ঘুরতেছিল, তুমি তুমি এত ব্যস্ত ছিলে, এটা দিচ্ছ, ওইটা রেডি করতেছো, এটা ইয়ে করতেছো, এটা তুমি এটা দাও, ওইটা দাও, তোমার খেয়ালই ছিল না যে সেই কাজটা করছে। বাট অলওয়েজ when you are preparing a food, when you are using a knife, when you are using any condiments, take it fresh। আমাদের কন্টিনিউয়াস সবকিছু ধোয়া হচ্ছে, কন্টিনিউ সবকিছু ফ্রেশ রাখা আছে আমাদের সামনে। আমরা ইচ্ছা করলে একটা ডিশ তৈরি করার জন্য 10টা প্যান যদি ইউজ করি, 10টা সস প্যান ইউজ করি, কেউ আমাদেরকে না করার নাই, সবকিছু উপরে ঝুলানো আছে, নামাচ্ছে ইউজ করতেছে, চলে যাচ্ছে। ইভেন গরম পানির জন্য যদি একটা পানি বয়ল করার জন্য একটা প্যান ইউজ করি, সস প্যান ইউজ করি, ওই প্যানটা আমরা ট্রলিতে দিয়ে দিই, চলে যাও ওয়াশিং আপে, রিস্ক নিব না। সেই দিন কোনো প্রয়োজন নাই আমি ওই জিনিসটা করছি। তো এটা জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স বললাম, যে আজকে হয়তো অন্য জায়গায় থাকতাম, বাট অবশ্যই। আফসোস, আফসোস। মারুফ ভাই, আমি জাস্ট কন্টিনিউ Please, করবো যে please. মেহজাবিন আপু ব্যাক টু ব্যাক তিনটা কোশ্চেন করছে, আমি তিনটা কোশ্চেন একটা অ্যান্সার দিব। যে সিমস লুকস লাইক আপু বোধহয় কোথাও হোটেল ইন্ডাস্ট্রি কাজ করে। Is a very legitimate questions. The first one is, suppose an executive chef, what is the first things you will do in a kitchen that has been আচ্ছা, মেহজাবিন আপু সম্পর্কে একটু বলে নিই। মেহজাবিন আপু আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার, এবং মেহজাবিন আপু, আমি যতটুকু জানি, মেহজাবিন আপু যদি ভুল না হয়, উনি একজন ডাক্তার। Acha, thank you. That's the number one question. Second question is, what do you like most being a sous chef? Last one, tell us of a time when you have been put in a situation
which is truly tested your ability to handle things as an executive chef? That's a very good question. It's a very professional question. Number one, I'll go. The Very professional question. Thank you, criticism has Nazim. a reason. If it's a relationship criticism, like a pub, uh, uh, in terms of personal relationships, you have to follow the company guideline. If I work in a hotel, I have to, like I say, I work for a college, so we deal with the students. So every semester we deal with a couple of hundred students only for our culinary department. So something we can solve in our own ability without asking anybody, but some problem we need to go to the management because everything has to be recorded. So that, and if it's a food criticism, that's completely different. But apart from food criticism, I won't answer anything because you have to follow the company guideline. Same like the major army থাকে আপনাদের যে আর্মিতে কিছু policy and procedure follow করতে আমাদের সেগুলো করতে হয় food criticism যদি হয় my first question I need to know what is the criticism. If somebody complain about my quality of food, my decoration of food, my first of all quality of food. If it's quality of food, why is the main problem? I need to find out. So that means something problem with from my side. My cooks are not cooking properly. Something wrong with that. So that has to be solved in better way. I can give you so many examples. Sometimes we get a complaint like because of the social media, we get a lot of complaint about social media through Yelp, this, that. They put review. Some people do review without knowing anything. They just do it. And we dislike দিয়ে যাওয়ার মতো. And sometimes they want একটা dislike দিয়ে গেলাম. Yeah, like I remember when I worked in Marriott, we used to give you free food for legitimate journalists. Not everybody says, "Oh, I'm a food blogger. I am coming from this. I got rated food." Yeah, you do whatever you want. I don't care personally because exactly this is my institute. I know what sort of food I do, and I have good review through some of the well-known institute. So I'm okay with that. And if someone personally says that or something wrong, I need to see who is the person. If it's a corporate client, yes, I need to take about this seriously, and I need to reach out to the client. I need to know what is the problem with that. If something about my service front of the house, yes, I need to find out what is the problem. We reach out to the client. As a Marriott, because we deal with a lot of. I'm talking about Marriott because college is different, so I'm going to Marriott again and again. Yes. We deal with a lot of corporate clients, so we know every single corporate client information. So we used to reach out to them, send them an email, just let us know what is the problem. Next time, come back, something complimentary. So you have to sort it out. You have to solve the problem based on your critiques or based on your complaint. And second question asked about ability of sous chef. It depends where you're working. You might be a sous chef in a very small restaurant where there is 3 people, head chef, sous chef, and cook, nothing else. You might be a sous chef where you have to run 50, 60 people. If I talk about my skills, we are a one-man show. We are a chef, we are a sous chef, we are a commie, and students are employee. So I have to manage before COVID every single shift 50 to 60 students. And it's not very easy to manage 50 to 60 students who doesn't have any sort of qualification to be a good cook because they're learning still. So you have to know every single person differently, what their stability, what their strength, what they can do, and you have to distribute job. So, and if you talk about the restaurants, some restaurants, sous chef is a manager. You don't cook anything. You just supervise them. You test food. If something doing wrong, you just correct them. If I go back to my hotel life, when I was a restaurant chef, my job was not a cooking. I cannot cook officially because of the union agreement, and I have to follow all the company guideline to make sure my cooks are following the standard operating procedure. They're following the proper guideline. They're cooking according to the hotel operational manual. So that's my main job. If there is a problem, solve it. So that is the second question. So if I'm not wrong, and third one was the somebody put me in a position. It's not like an exam, like I give you exam paper, you write it down, you pass for executive chef. It's an ongoing process. You have to cook it over the time. Exactly. Nobody become executive chefs overnight. I came to my position, I spent almost like 20 years in the culinary industry. How I started my job, I started with from cook, commie 1, commie 2, commie 3, demi chef, chef de partie, sous chef, restaurant chef. Now I don't call as a operational chef, I'm kind of educated, I work for the college. So my role is quite different than operational. Marut Bhai
working operational kitchen, so they have different kind of responsibility. Right. My responsibility more about teaching now to the young generation, not to operate for the business purpose. So executive chef job is nothing like that. Somebody says, okay, Maruf, here you go, question paper. You are done with that. You become executive chefs. No. হ্যাঁ জিনিসটা এরকম না হ্যাঁ Yes, another things like the people lives in like some good countries like Canada, Australia, or USA. We do have some sort of exam process. If you like I say, I do have my certified chef de cuisine. I have to work for the industry at least for 5 years for supervisory level. Then I have to sit down for this exam. This exam is a 3 days process, and that's cost money, almost like $5 to $7,000 all total investment. পরীক্ষাটা দেওয়ার জন্য এই টাকাটা লাগে Yes, you have to write theoretical part. Then you have to do your office day. They'll give you the a list of the ingredients from the market values, and they give you price point, and you have to write every single details about the recipe costing, menu planning, and you have to cook for 4 guests, 6-course menu. I'm telling the course like a thing. Same thing if you go to USA. US has different way to judge it. So that comes after certain years experience. If somebody says, "Oh, I just finished my culinary schools, I'm going to write this exam," you can write this exam if you can prove it that you have 5 years experience, but you don't have that much experience to prove your skills. obviously he doesn't have that experience first of all because he just passed even though probably he was working before he passed the his exam or anything in the culinary institute. I mean they look for a lot of different kind of skills. Like an example, if I give you I'm talking about from North American side, Canada, USA pretty much follow the same structure for the certification. They'll give you a list. You cannot use 2 ingredients twice, except salt, pepper, butter, olive oil, the condiments like cooking, like onion, garlic, ginger, oil, salt, pepper, chara. Kono ingredients you cannot use twice to make your food. If you do it, you fail. You can't have a spelling mistake. So there's a lot of conditions. So this comes over the time experience. So same thing going back. এই জন্য একটু মাঝখান থেকে বলে নেই এই জন্য আমি কিন্তু সবাইকে বলি শেফ হইতে চান পড়াশোনা ঠিক করতে হবে প্লিজ হ্যাঁ খবর আছে না হলে same goes back to the management Apu questions. So it's a long process, Apu. You will be testified throughout your journey. Then you have to apply for the position. You have to go through interview panel. If it's a good hotels, a good institute, people will interview and people will ask you to come for a trialship, and hotel GMs, some of the top officials, they'll eat your food and they will see how do you work, and they will ask the kitchen employee, how did he behave, how did he talk, is he cooperative. So many things matters in terms of that position. I hope that answer your question, Apu. জি জি ইনশাআল্লাহ আমি আরেকটা কোশ্চেন একটু নিয়ে নিচ্ছি যে জুয়েল আবার একটা কোশ্চেন করতে হচ্ছে ইন্ডিয়ায় ইনস্টিটিউট আর কি যে which is the best culinary institute in India for international students. Yes, জুয়েল ভাই একটা কোশ্চেন করছে আপনার ইন্টারমিডিয়েট পর ডিপ্লোমা করার পর। আমি সবার উদ্দেশ্যে কথা বলবো, দেখেন স্ট্যান্ডার্ড যদি আপনি দেখতে চান ইন্টারমিডিয়েট পাস করার পরে আপনি ইউ গো ফর পোস্ট সেকেন্ডারি এডুকেশন, দিস ইজ ভেরি স্ট্যান্ডার্ড। যদি আপনার অ্যাবিলিটি থাকে, you are good in English, you can talk, you can communicate, you can go. There's nothing wrong with that. যে বাংলাদেশে অনেক ছেলে পেলে আছে ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা ইংলিশ ফ্লুয়েন্সি খুবই ভালো, আবার অনেকে আছে মাস্টার ডিগ্রি করার পরে কিছুই থাকে না ফ্লুয়েন্সি। It's completely up to you. The people coming from English medium background, they are very qualified to come to these countries for post-secondary education. So in terms of their educational, not the educational, speaking ability actually. Exactly. English is your first criteria. আপনি ফার্স্ট ক্লাস পান, সিজিপিএ 5.45 পান, আমি সিজিপি সিস্টেম আমি অনেক কিছু বুঝি না, আপনি 4.3 পান, আপনি যদি অ্যাবাভ 60%, ওরা এখানে 60% একেবারে স্ট্যান্ডার্ড আপনি পাসিং গ্রেড বলা হয়, আমরা এখানে সি গ্রেড বলি। এখানে নরমালি আপনার গ্রেডিং হয় এবিসি, যদি সি হচ্ছে 60%, বিলো সি, ডি হচ্ছে আপনার স্যাটিসফ্যাক্টরি পাস, সি মিন হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট আপনি 60% ক্যারি করতেছে আপনি। সো সি কে আমরা স্ট্যান্ডার্ড ধরি এখানে আপনার। তো আপনি যদি 60% অ্যাবাভ এভারেজ থাকে, you are eligible to apply so many college all over the world. Second question comes, আপনি কতটা ইংলিশে এফিশিয়েন্ট, আপনি ইংলিশে কথা বলতে পারেন? সত্যি কথা মারুফ ভাই বলবো যে আমি বাংলা মিডিয়াম থেকে পড়ে আসছি, যে আই নো মাই ইংলিশ লেভেল হয় না, ফিনিশ মাই স্কুল, আই ওন্ট সে এটা খুব আহামরি ছিল না। ওভার দ্যাট টাইম আমরা আমি অনেক প্রবলেম ফেস করেছি। আমি যদি ইন্ডিয়াতে না পড়তাম ফার্স্ট 3 ইয়ার্স, আমি যে সরাসরি ইংল্যান্ডে আসতাম,
তাহলে দেখতাম যে আমার কত কষ্ট হইতো পড়াশোনা করার জন্য। রাইট। ইন্ডিয়া হেল্প মি লট। নিজের ঘরের কাছে দেশ, তারা আমাদেরকে বুঝতো। তো সেই ক্ষেত্রে আমি জুয়েল ভাইকে বলি, জুয়েল ভাই ইন্টারমিডিয়েট পাস বা ডিপ্লোমা পাস বড় কথা না, আপনার যদি বেসিক +2 থাকে, you are ready to go anywhere, but you have to prove yourself your English is good. And if your English is not good, you have to sit for an exam. If you come to Canada, no matter you have IELTS 5.5, 6.57, you have to sit down for a test over here. And you have to prove that you get more than 60% mark. If you don't get more than 60% mark, আপনাকে ওরা বলবে যে তোমাকে এক্সট্রা ইংলিশ কোর্স করতে হবে. It's a very normal for anybody. Second question, India. আপনি যদি আমাকে ইন্ডিয়ার কথা বলেন, আমি আপনাকে ফার্স্ট বলবো যে look into the IHM, Institute of Hotel Management. This is run by the Indian government. They're the best in India. Kolkata has IHM. Pretty much all the states, Kolkata, Bangalore, Chennai, Delhi, everywhere IHM. আপনি IHM ওয়েবসাইট ঢুকেন, IHM India, ওদের ওয়েবসাইটে ঢুকেন, ওয়েবসাইটে দেখেন ওদের কোথায় কোথায় আছে। ওদের এখানে পড়তে হলে আপনাকে হয়তো ফরেন কোটায় ভর্তি হতে হবে, কারণ যেহেতু আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, রাইট। and you have to pay by dollar. And they have very good course curriculum. আপনি দুই ধরনের কোর্স করতে পারেন সেখানে, either one is a diploma in culinary that runs 1.5 years with the placement I think 2 years. I don't know ভাই মারুফ ভাই চেঞ্জ করছে কিনা, আমি বলতেছি আগের কথা। আর হচ্ছে আপনার 4 years BSc ডিপ্লোমা ব্যাচেলার ডিগ্রি। তো এই দুইটা। তারপর ওরা কিছু ক্রাফট কোর্স করায়, 6 month ক্রাফট কোর্স, দ্যাটস কমপ্লিট ডিফারেন্ট, আপনি যাইতে পারেন। বাট যদি শুধু কালিনারি পড়তে চান, কালিনারি শো করে ওরা 1.5 years ডিপ্লোমা প্লাস হয়তো আরো 18 উইকস প্লেসমেন্ট। এটা হচ্ছে IHM। আর আপনি IHM ছাড়া যদি অন্য কোথাও যেতে চান, there is a lot of institute. Kolkata has some good institute. I think one of them called IIHM, Indian Institute of Hotel and Indian Institute of Hotel Management, সম্ভবত যদি নাম ভুল না থাকে। মারুফ ভাই এখানে বোধহয় আছে, মারুফ ভাই বের করতে হবে। মারুফ ভাই in Bangladesh, reach out to him and knock him, let him do some works, okay? Might be Maruf getting some weight in COVID time. না, ফাহাদ ভাই, sorry. ফাহাদ ভাইকে এই দায়িত্ব দিব। হ্যাঁ, ফাহাদ ভাই, আমরা ঝামেলা থেকে একটু দূরে থাকি। ask him questions. You can do by yourself. ফাহাদ ভাই করবে। ফাহাদ ভাই আবার এই ব্যাপারে ফাহাদ ভাইয়ের একটা আলাদা চ্যানেল আছে, উনি ইন্টারন্যাশনাল এডুকেশন নিয়ে কাজ করেন। তো ওনাকে এটা নিয়ে উনি একটা ভিডিও বানায় ফেলবে, আমরা পরে ওনাকে ইন্টারভিউতে ডেকে নিয়ে আসবো। উনি এই ব্যাপারে ডিটেইলস বলে দেবেন ইনশাআল্লাহ। আমি জুয়েল ভাইকে বলবো, জুয়েল ভাই ঢাকা থেকে ইন্ডিয়া যেতে লাগে আপনার 1 ঘন্টা, চলে যান, ঘোরাও হলো, দেখা হলো। আপনি IHM এ যান, দেখেন ওরা কি অফার করে, আগে ওদের দেখেন ইনফ্রাস্ট্রাকচার, ইউ আর হ্যাপি অর নট, দেন কাম ব্যাক টু বাংলাদেশ এন্ড গো টু বাংলাদেশ ইনস্টিটিউট, সি হোয়াট দ্য ইনফ্রাস্ট্রাকচার। আপনি বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি। দারুণ একটা সাজেশন, দারুণ একটা সাজেশন। এটা আমার মাথায় কখনো আসে নাই, অবশ্য তো বলিও না। Right after liberation, 1971, I think early 75, something like that, first quarter of 70. এখন পর্যন্ত দুর্ভাগ্য যে আমরা এখন মধ্যে বাংলাদেশে একটা কালিনারি ইনস্টিটিউট করতে পারি নাই। আমরা অনেক কথা বলি, অনেক শেফ অনেক কথা বলে, বাট ইন্টারন্যাশনাল লেভেলের কালিনারি ইনস্টিটিউট আমাদের বাংলাদেশে নাই। Very simple. An institute was good, there was a time, but over the time they didn't change their infrastructure. Still they have very old, but they are doing good, they are umbrella. I'm not telling bad or good, but আমাদের দেশ হিসেবে আমরা আরো ভালো করতে পারতাম। আমাদের অনেক ভালো ভালো শেফ আছে যারা বিভিন্ন দেশে কাজ করে, lot of qualified people, Bangladeshi people working in the industry. Right. অনেকে জানুক না জানুক, আমার এই অল্প কিছুদিনের ক্যারিয়ারে অনেকের সাথে পরিচয় হয়েছে, very highly qualified. আমি যে এই লাইনে না আসতাম, আমি জানতাম না যে বাংলাদেশিরা ভালো ভালো জায়গায় আছে as a chef, very well known chefs. তাদেরকে এঙ্গেজ করা যায়, দেশে একটা ইনস্টিটিউট করা যায়। যেহেতু আমাদের অলরেডি ইনফ্রাস্ট্রাকচার আছে NSTTI, just need to invest some. তো আপনি ইন্ডিয়াতে গেলে দেখবেন যে ওরা কি করাচ্ছে, কোথাও ওদের কাছে আপনি যে IHM এ যান, কলকাতাতে যা বলেন যে আমি তোমাদের ফ্যাসিলিটিস দেখবো, they are more than happy to show you. IHM, you can close your eyes, you can go. Private institute, I studied Wells College, it's a university, Wells University is in Madras. It's a private institute. Madras has some of the best culinary, best education institute in India, because Madras is called, South India called hub of education in India. In India, ঠিক। Because ইন্ডিয়ার প্রতি একটা ফ্লাইট বিদ্বেষ পোষণ করার কারণে আমরা ইন্ডিয়ার অনেক কিছু স্বীকার করতে চাই না পাবলিক। এটা এখানে কোনো পলিটিক্যাল কোন কিছু না, আমি বলতেছি যে
India is the cheapest way to go and study, and they do have some very good ইনস্টিটিউট টু স্টাডি। এখানে আমার কোনো ইন্ডিয়া প্রীতিও নাই, আমি থাকি কানাডাতে, বা ইন্ডিয়া আমাকে কোনো পয়সা দিবে না, বাংলাদেশ আমাকে কিছু Right. করবে না। কিছু এখানে করবেন। যেহেতু আমাদের অনেক ছেলে যাইতে যাচ্ছে, যে অনেকের ভাই ফিনান্সিয়াল, আপনাকে ভাবতে যে আমি জানি আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি, আমি জানি আমার বাবা কত টাকা কামাইতো, আমি কত টাকা আমাকে দিতে পারবে। তো বেসড অন দ্যাট ইন্ডিয়া ইজ দ্য বেস্ট অপশন। প্রিটি মাচ বাংলাদেশের যে কোনো প্রাইভেট ইনস্টিটিউটে পড়ার থেকে ইন্ডিয়াতে পড়ার কস্ট অনেক কম। আপনি কি শিখতে পারবেন ওইখানে গেলে? আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে, আপনি একটা বিদেশিদের সাথে মিশতেছেন, আফটার তারা ফরেনার, যত আপনি কলকাতা বাংলা কথা বলবেন, বাট মাদ্রাজে ইউ হ্যাভ নো আদার অপশন দেন ইংলিশ। দে ডোন্ট স্পিক হিন্দি কলকাতা মাদ্রাজে, few people does, but in general no. So you develop English and you are making yourself and putting yourself in different environment, and you build your confident. So Madras can be one of the option. Other institute, Bombay has some good institute, Hyderabad some good institute, Delhi has good institute. So you have to find it out. If you go to Madras, Jul bhai, ami apnake bolbo je look at to the SRM Institute, they are very good. Look at to the Asan Memorial, and my college still will be there because that is my college, Wells University. But SRM, so far I believe SRM is still is the best, one of the best in South India. আরেকটা কথা মারুফ ভাই আমি বলবো এখানে, India has a campus of Lake Cordon Bleu. I don't know how many people knows that Cordon Bleu. So Cordon Bleu is one of the oldest culinary schools in the world. That's from Paris based. So, but they have a campus in different places. They have a campus in India. So if you study in India for I think 1 year, you can go to France to do your internship. আমি বাংলাদেশ একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল থাইল্যান্ডে, আমি নাম বলবো না, যে সে ইন্ডিয়া থেকে কোর্স করার পর সে প্যারিসে 6 মান্থ ইন্টার্নশিপ করছে, তারপর সে থাইল্যান্ডে আমার সাথে ওই রেস্টুরেন্টে সে ইন্টার্নশিপ করছে 3 মাসের। মাইট বি শি ইজ ওয়ার্কিং সামওয়্যার ইন হংকং নাও ইন এ গুড রেস্টুরেন্টস। সো অনেক বাংলাদেশি আছে তারা জানে কোথায় কি করতে হয়। তো দিস ইজ এ হিউজ অপরচুনিটি ফর এনিবডি। Go to India, study Cordon Bleu for 1 year, then you can transfer your career to France, and you can do your training in France in some of the good hotels or restaurants in France. এখানে আরেকটা কথাও বলবো, যে মঞ্জুর ভাই বারবার বলতেছেন, কিন্তু এটা যে মঞ্জুর ভাই যে কথাটা শুরুতে বলছিলেন, আমি অডিয়েন্সকে বা স্টুডেন্ট যারা আছেন, যারা ভিডিও দেখতেছেন, তাদের জন্য আবার বলবো যে আপনাদেরকে আগে ফোকাস থাকতে হবে। যে যেই কথাটা দিয়ে আমি তখন উনি বলার পরে আমি বলছিলাম যে আমি অজস্র কোশ্চেন ফেস করি যে এই শেফ কেরিয়ার কি কেরিয়ার, এখানে কত টাকা বেতন পাওয়া যাবে, এটাকে আদৌ কিছু করা যাবে কিনা। যাদের এই বেতন বা টাকা টার্গেট থাকে তাদের অ্যাকচুয়ালি কেরিয়ার টার্গেট থাকে না। তো কেরিয়ার যদি আপনার এই কুলিনারি সেক্টরটা আপনার কেরিয়ার হিসাবে আগ্রহ থাকে আপনার, তাহলে আপনি এই এই জায়গাগুলো চিন্তা করবেন। এইভাবে চিন্তা করবেন না যে ও আচ্ছা এইমাত্র উনি বললো মঞ্জুর ভাই হঠাৎ করে যে ফ্রান্সে যাওয়া যাবে, আচ্ছা তাইলে আমি ইন্ডিয়া চলে যাব, আমি কোনো একভাবে জোড়াতালি দিয়ে পাশ করে আমি তো ফ্রান্সে ঢুকলাম, এই তো ইউরোপে ঢুকে গেলাম। আর ইউরোপের মাটিতে একবার কেউ ঢুকলে আর কি কোনোদিনও বাইরে হওয়া লাগে? এরপর তো আমি এদিকে একটা কেস ঠুকে দিব, ওখানে একটা কিছু করে ফেলবো। আপনার না ইকুল হবে, না ইকুল হবে। বিশ্বের কোথাও এখন, আমি এই কথাটা বলে দিই, মঞ্জুর ভাই জানেন বা যারা জানেন তারা জানেন, বিশ্বের কোথাও এখন কোনো কিছু সহজ না। আমি সবই ইম্পসিবল, সত্যি কথা যেটা। আপনারা মানে একদম বাংলা কথায় যেটা বলে যে ধান্দাবাজি করে কোথাও কোনো কিছু করা সম্ভব না। এখন সবকিছু ওপেন, আর এত বেশি কম্পিটিশন চলে আসছে, এত ভালো স্টুডেন্টরা আসতেছে এই কেরিয়ারে, এইসব কেরিয়ার মিনস আমি বলছি যে কুলিনারি লাইনে বলেন, শেফ লাইন, এই আমাদের এই সেক্টরগুলোতে বা সব সেক্টরগুলোতে, যে এখানে আপনারা যারা চিন্তা করবেন যে আমি কোনো রকম একটা পাস টাস দিয়ে পার হয়ে বের হয়ে চলে যাব, তারপর আমি একটা দেশে যাই অবস্থান নিব, তারপর ওখানে দরকার হলে উবার চালাবো, ক্যাবিং করব, আমি দরকার হলে অন্য কাজ করব, না, এটা আপনি হয়তো ওখান পর্যন্ত পৌঁছাইতেও পারবেন না। সো কিপিং ইন মাইন্ড ইউ হ্যাভ টু স্টাডি, পড়াশোনা কিন্তু আপনাকে করতে হবে। এইটা ফাঁকিবাজি করার কোনো রাস্তা নাই, এটা সবাইকে বলবো, বারবার বলবো, আমাদেরকে এটা করতে হয়েছে। আপনারা এখানে, আমি আমার নিজের কথা বলা বাদ, আমি বারবার মঞ্জুর ভাইয়ের কথা বলছি, মঞ্জুর ভাইয়ের কেরিয়ার আপনারা দেখছেন, উনি শুরুতেও বলছেন, ভিডিওর শুরুতে গেলেও আপনারা দেখতে পাবেন যে উনি অল ওভার ওনার লাইফ উনি স্টাডিতেই ছিলেন, এখনো আছেন, টেকনিক্যালি এখনো আছেন। আসলে আমি নিজেও আসলে স্টাডিতে আছি এখনো, আমি বলি না কাউকে বা এটা নিয়ে ভিডিওতে কথা বলি না। স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, এবং আমি আলাদাভাবে দুইটা জিনিস স্টাডি করি। আমার নিজের কুকিং লাইন ছাড়া
নিজের এই প্রফেশন ছাড়া আমি আরেকটা প্রফেশন না, আরেকটা সেক্টরে আমার খুব আগ্রহ আছে, আমি ওই বিষয়ে পড়াশোনা করি, চেষ্টা করি, অনেক রিসার্চ করি। তো পড়াশোনা করতে হবে, লাইফটা এখানে পার হয়ে যাব, তারপরে মোটর বাইক চালাবো, খুব ভার্সাসির ঘড়ি নাকি জুতা নাকি বেল্ট কি জানি পাওয়া যায়, এগুলি পরে ঘুরবো। হ্যাঁ, ওই দিন ইন্টারাপ্ট করবে এখানে, প্লিজ করেন। রেসপেক্ট। আমি জানি আপনি মেসেজ দিবেন, আমি মেসেজটা চাচ্ছিলাম। পড়াশোনা এখানে আমি একদমই বলবো যে আমি আমি একজন ভদ্রলোকের সাথে পরিচয় হচ্ছে, খুবই মাইডিয়ার টাইপ লোক, আমি তাকে খুবই রেসপেক্ট করি, বাংলাদেশি ভদ্রলোক, কানাডাতে আছে 16 বছর থেকে, 22 ইয়ার্স, সরি। সো 22 ইয়ার্স এর ভিতরে সে 17 বছর বোধহয় কিচেনে কাজ করে। তার লাইফের এইম হচ্ছে একটা স্টেবল জব, নাথিং এলস। বাংলাদেশে খুব ভালো চাকরি করতে ভদ্রলোক এক সময়, এখানে আসার পরে সে ক্যারিয়ার চেঞ্জ করে এখানে লাইনে আসছে। আমি বুঝলাম দাদা আপনি কেন চেঞ্জ করে, দেখেন আমার একটা স্টেবল জব দরকার, I don't want to do something crazy for my career. I'm fine with that. This is my ambition. So if somebody has an ambition, I don't want to move anything, I want a permanent job, this is my bread and butter, that's all, you're fine, you don't need to do nothing because you become master of your skills. So আর আপনি যে বলেন যে আমাকে ক্যারিয়ার ডেভেলপ করতে হবে, যে I have to reach somewhere and then you have to study continuously. There is no option. আমি এখন যে জবটা করি, আমরা এখানে সেম পজিশনে 4 জন কাজ করি একসাথে। It's a provincial government job. For that position, পরে জানতে পারলাম যে এই পজিশনের জন্য 3-4 জন পজিশনের জন্য they had 300 applicant. So because of the job security and job quality, so because আপনি এক পর্যায়ে চান যে আপনি কুকিং লাইনেই থাকবেন বাট কিছুটা কমফোর্ট থাকবেন আপনি, তো এই জবগুলো হচ্ছে আমাদের কমফোর্ট জোনের জব, যে আপনি কুকিং লাইনে আছেন বাট ভেরি কমফোর্ট হইতে। তো এখানে আপনাকে প্রুভ করতে হবে যে হাউ কোয়ালিফাইড ইউ আর, and you cannot continue with your simple 1-year diploma, 2-year diploma, or 3 years BSc current diploma. No, they want to see ongoing development and experience. Yeah, what are you going to teach your students? What are they going to learn? Yeah, I used to work, I have 30 years experience. Yeah, so many have 30 years experience. That experience doesn't matter at all. Okay, world changing just like that. আমি জানি না বাংলাদেশে এখনো সবাই কতটুকু জানে যে culinary industry is changed. Okay, is the way people used to think 20 years before. It's changed. It's not only recipes anymore. It's not only, okay, I made a curry, it's good curries, someone's famous biryani is the end of the world. Yeah, that's a comfort food we all eat, but industry is much more than that. It's a much more than that. এটা হচ্ছে আমার মনে হয় এক ফোঁটা পানি প্রশান্ত মহাসাগরের বুকে। Exactly. Some of the chefs, literally nowadays, chef goes to University of Harvard to give a lecture about the food. So you have to understand the science of cooking. মারুফ ভাই আমাকে আমার ইন্ডাস্ট্রি থাকার জন্য আমাকে এখন টিচিং এর কোর্স করতে দিতেছে, যে I have to do my teaching diploma to continue to my institute. So it's kind of unofficial conditions. So if I don't do that, one point they will say somebody is much qualified than I'll be in the job, but you'll be replaced. Yeah. So because of COVID, now I'm doing teaching diplomas to learn how to teach and to develop myself. So this is ongoing. No matter if you want to develop your career in the industry, it can be culinary industry, it can be other things. It's a continuous development. Right. এবং খুব আরেকটা সহজ এক্সাম্পল দেই, সব স্টুডেন্টদের জন্যই বলছি, দেখবেন বাংলাদেশে তো এটা নাই, কিন্তু এখানে আছে, যে এখানে যারা ড্রাইভিং ইনস্ট্রাক্টর তারা তাদেরকে কিন্তু পাশ করে লাইসেন্স নিয়ে আসতে হয়। তো এটা বাংলাদেশে কি এই জিনিসটা কেউ শুনছে? মনে হয় কেউ শুনে না। বাংলাদেশে হচ্ছে যে আমি গাড়ি চালাইতে জানি, আমি আমার ভাইকে গাড়ি চালানো শেখাবো, আমি আমার বন্ধুকে গাড়ি চালানো শেখাবো, বা যে কাউকে গাড়ি চালানো শেখায়। কিন্তু এই বাইরের এখানে একজনকে ট্রেনিং নিয়ে পাশ করে আসতে হয় ড্রাইভিং ইনস্ট্রাক্টর হওয়ার জন্য, এবং তার অ্যাডভান্স লাইসেন্স থাকে, তার আলাদা লাইসেন্স, এবং সেই ওই ব্যাপারে স্কিলড। তো এই জিনিসটাই দেখার বিষয় আছে। আমি এই জন্যই মঞ্জুর ভাইয়ের সাথেও একমত। এবং আরো একটা জিনিস এটা বলবো, মঞ্জুর ভাই আমি আপনাকে বলি আরেকটা জিনিস, আমাদের বাংলাদেশে ঢাকায় একটা ইনস্টিটিউট শুনলাম, তার সে মনে হয় ওখানে যে কোনো একটা ইনস্টিটিউটে সে কিছু একটা ট্রেনিং দিত, সামথিং লাইক বুচারি বা কিছু। তো তাকে মনে হয় তার
কিছু অ্যাক্টিভিটিসের জন্য তাকে কোম্পানি থেকে ওই ইনস্টিটিউট থেকে বের করে দেওয়া হয়। সে তার নিজের বাসায় একটা ইনস্টিটিউট দিছে এবং ইনস্টিটিউট দিয়ে ফেসবুকে সে অ্যাড দিছে এবং ফেসবুকে অ্যাড দেওয়ার পর মানুষ হুমড়ি খেয়ে পড়ছে স্টুডেন্টরা। তো সে ওখানে শিখাতে হচ্ছে একটা পার্ট লাইক বুচারি, তাও সে প্রফেশনাল বুচার বোধ হয় না, সে এমনি লাইক কসাই টাইপের বুচার আর কি। কসাই ডিসরেসপেক্টের সাথে বলতেছে না, এমনি বলতেছে যে হয়তো কোথাও কাজ করতো সেভাবে তাকে ওখানে নেওয়া হয়েছে যে তুমি কাটাকাটি গুলা দেখাবা, যেহেতু সে স্টাইল গুলো জানে, তো তাকে ওই ইনস্টিটিউটে চাকরি দেওয়া হয়েছে। পরে সে কি করছে, সে ওই ইনস্টিটিউটের কিছু বই টই আগেই সরাই রাখছিল, সে তার বাসায় তার বেডরুমে সে ট্রেনিং শুরু করছে, ইনস্টিটিউট দিয়ে ফেলছে এবং ট্রেনিং শুরু করছে। আমার এটা শোনা একটা ঘটনা। তো একবার চিন্তা করেন যে আমাদের স্টুডেন্টরাও তারাও কিন্তু দেখে নাই বা দেখে না ফেসবুকে একজন অ্যাড দিচ্ছে আমি শেফ ট্রেনিং দেয়, ঝাঁপ দিয়ে তাকে টাকা দিয়ে তার ওখানে চলে গেছে এবং তাকে পরে ওখানে ধরা হয়েছে এবং গিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি স্টুডেন্টদের কথা বাদ, তুমি এই ফ্রডটা কিভাবে করতেছো, তুমি তো একজন, তুমি এই ইনস্টিটিউটে চাকরি করতা, তুমি একজন প্রফেশনাল, তোমাকে আমরা রেসপেক্ট দিছি, যে কোনো কারণে তোমার জব গেছে যাই গেছে, তুমি এখন শেফ ট্রেনিং দাও কিভাবে, তুমি তো বুচারি ঠিক মতো জানো না, শেফ প্রশিক্ষণ দিতেছো তুমি, এই ছেলে মেয়েগুলোর লাইফ কি হবে, এরা কি শিখতেছে, তুমি তাদেরকে কি দিচ্ছ আর কি ট্রেনিং দিচ্ছ, ওরা কি করবে, হাড়ি পাতিল ধুবে। আরো একটা জিনিস বলি মঞ্জুর ভাই, এখন মনে পড়ছে এই জন্য বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার খুব খারাপ লাগছে, গতকাল আমার কাছে একটা মেসেজ আসছে, আমি মঞ্জুর ভাই আপনি এখন থাকা অবস্থায় আমি এখনই এই মেসেজটা একটু পড়বো, আমার কাছে খুব কষ্ট লাগছে এবং মেসেজটা এখানেই আছে। আমি একটু মেসেজটা এর মধ্যে বের করে নেই, এখানে হ্যাঁ এসে গেছে। আচ্ছা, আমি একটু মেসেজটা পড়ে শোনাই, সব অডিয়েন্স এখানে আছে জানি না, কাউকে এইটাতে মনক্ষুণ্ণ হওয়ার জন্য না, কাউকে মন খারাপের জন্য না, আমার কাছে তাদের অ্যাড্রেসও আছে, আমি জানি হয়তো তারা জানবে না, কিন্তু তারপরেও আমি তাদের বিরুদ্ধে চেষ্টা করব যে কোনো ধরনের একটা ডিসিপ্লিনারি অ্যাকশনে যাওয়ার বা গভর্নমেন্ট অ্যাকশনে যাওয়ার, এটা পরবর্তীতে আমি চেষ্টা করব। আমি জাস্ট মেসেজটা একটু পড়ে শোনাচ্ছি, আমার এখানে সামনে আছে স্ক্রিনে। স্যার আমি একজন রেস্টুরেন্ট জব করি, সে যেভাবে লিখছে আমি ঠিক সেভাবে বলতেছি, ডিশ ওয়াশ হিসেবে, আমি কোনো কিছু নিজের থেকে তৈরি করতেছি না, ভুল যা লিখছে তাই পড়ে শোনাচ্ছি। আজকে 20 দিন হলো, সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত, কিন্তু স্যার কাজ যতই কঠিন হোক সমস্যা নাই, যেহেতু শিকার আগ্রহ আছে, কিন্তু স্যার এদের আচার আচরণ এত খারাপ বলে বোঝানো যাবে না। স্যার প্রতিদিন আমার মন চায় আমি জবটা ছেড়ে দিই, কিন্তু আমার নিজেকে বোঝাই স্যার এদের কাছে দয়া মায়া আবেগ আবেগ বলতে কিছু নেই। স্যার সাপ্তাহিক কোনো ছুটি নাই, মাসে 3 দিন ছুটি, কত রকম রুলস, একটু থেকে একটু হলেই জরিমানা। স্যার আমি ইংলিশ পড়ার জন্য 1 ঘন্টা সময় চেয়েছি, তারা আমাকে দিবে না, ওরা আমাকে বলল এখানে শিক্ষিতগিরি দেখালে চলবে না, তাদের ব্যবহার খুব খারাপ। আচ্ছা, এরপরে সে আরো লিখছে, স্যার খেতে পর্যন্ত দেয় না, শুধু সকালে দুপুরে আর রাতে, এছাড়া কিচেন থেকে 1 টুকরো শশা খেতে দেয় না, 1 টুকরো শশা খেলে 500 টাকা জরিমানা করে। স্যার নিজের পড়ার জন্য কোনো সময় দিতে পারি না, আচ্ছা খুব কষ্ট লাগে। এখানে বাকি আরো কিছু কথা বলছে, তাকে আমি যখন কিছু কোশ্চেন করছি সে আমাকে আরো কিছু জিনিস বলছে যেগুলো আমি এখন আর পাবলিকলি শেয়ার করতে পারতেছি না, আমি খুব দুঃখিত। মানে তার সাথে সে আরো ডিটেলস বলছে, আমি যখন তাকে জিজ্ঞাসা করছি এই ইনস্টিটিউট, আমার তাদের ছবি আছে আমার কাছে, আমার তাদের ইনস্টিটিউটের নাম মানে রেস্টুরেন্টের নাম আছে, ঠিকানা আছে, এবং আমি জানি না এই ভিডিও তারা দেখতেছে নাকি, আপনারা যত বড় রেস্টুরেন্টের মালিক হন আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা আমি রাখি, বিশ্বাস করেন, আমার ওই অথরিটি আছে, আমার লোকজন আছে, এবং আমি আপনাদের বিরুদ্ধে লেগে গেলাম, হ্যাঁ আপনাদেরকে কোথায় নামায় নিয়ে আসতে হয় আমি দেখব। বাট আপনারা, আমার রিকোয়েস্ট এটা, আপনারা প্লিজ আপনাদের এমপ্লয়ীদের সাথে, এরা অসহায় ছেলে পেলে, এরা কাজ শেখার জন্য আপনাদের ওখানে গেছে, প্লিজ ভালো ব্যবহার করেন, এটা সব রেস্টুরেন্ট মালিকদের জন্য বলবো, আপনাদের বিরুদ্ধে শক্ত অ্যাকশন নিব, এবং আপনারা ভাবতে পারবেন না যে কি করব আমি বা আমরা কি করতে পারি শেফরা, এটা আমাদের শেফদের থেকে, এমপ্লয়ীদের তরফ থেকে আপনাদেরকে বললাম। মারুফ ভাই এখানে মাথা কাজ করে বলছি, ইটস এ ভেরি স্যাড পার্ট ইন আওয়ার ইন্ডাস্ট্রি, ইটস নট অনলি বাংলাদেশ। আমি কখনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা বাংলাদেশ রেস্টুরেন্ট কখনো কাজ করি নাই আমার এত বছরের ক্যারিয়ারে। আমি যখন লন্ডনে যাই তখন আমি বেশ কিছুদিন লন্ডন ছিলাম, খুবই বাংলাদেশ ডোমিনেট এরিয়াতে ছিলাম, এখানে বোধহয় অনেকেই চিনি, ব্রিক লেন, হোয়াইট চ্যাপেল, ইস্ট হ্যাম, এখানে। তো
আমাদের একটা খুব ন্যারো মেন্টালিটি আছে আমাদের স্টাফদেরকে খারাপ ট্রিট করার জন্য, খুব যে সত্যি কতটা কথা। কতটা তাদেরকে আমি শোষণ করতে পারি, কতটা জুলুম করতে পারি, যে আহ, ঠিকমতো খাওয়া দিব না, খুব কষ্ট। ভাই এগুলো এখন ইটস এ কোশ্চেন অফ মরালিটি এন্ড এথিক্স। তারপরে আমাদের এখন উইথ ডিউ রেসপেক্ট টু এভরি সিঙ্গল শেফস ইন বাংলাদেশ, what they are doing in terms of politics is not right. Grouping, associations, fair enough, do it. But কাদা ছোড়াছুড়ি কি আছে? কাউকে কিছু না, যে যার পজিশন থেকে কোয়ালিফাইড। আমি আমার পজিশন থেকে কোয়ালিফাইড, আপনি আপনার পজিশন থেকে কোয়ালিফাইড। আপনি আপনি কিছু করলে আমি I don't gonna lose anything. I'll be very happy Marube become a good chef in wherever Marube living. I'll be very happy to see somebody leading a very good hotel as a Bangladeshi. I feel very proud. But at the same সবসময় time, আমি তো I feel সবসময় very sad when I say uh, we don't work for ourselves. We always try to discourage our own people. We try to pull them back. We don't give them encouragement. We don't promote them. That's a sad part of our nations everywhere. This is my experience. Uh, so সত্যি কথা। মারুফ ভাই যেই লেখছে আপনাকে এটা, ইটস ভেরি স্যাড। আমাদের দেশে অনেক ভালো ভালো শেফ আছে, ডেফিনেটলি দে ক্যান রিচ আউট টু দেম। ইফ অনেস্টলি স্পিকিং, ফাইট ফর ইউর রাইট। আমি বলবো না যে আমি কানাডা থেকে যে আমি রাইটের জন্য আমি ফাইট করি না। ইয়েস আই ডু এন্ড আই উইল ডু দ্যাট। I know I have my qualification. I know what I can do. No one can abuse me. If you don't like me, tell them I don't like you, better leave the job. But no one has right to abuse you, no এটাই, matter where you এবং work. এটা নো ম্যাটার হোয়ার ইউ আর, আপনি যেই দেশে থাকেন, যেখানে কাজ করেন। আমি ওকে রিকোয়েস্ট করছি, আমি ওকে রিকোয়েস্ট করছি, ছেলেটার নাম বলেই ফেলি, ওর মানে সরি না, নাম না বলাই ভালো, ওর নিরাপত্তার বিষয় আছে। তো আমি জাস্ট এটাই রিকোয়েস্ট করছি ওকে, যে আপনি প্লিজ চেষ্টা করেন কোথাও অন্য কোথাও জব। সে বলছে হ্যাঁ আমি চেষ্টা করতেছি। ওরা আমাকে পুরো 2 মাস কমপ্লিট না হলে বেতন দিবে না, সো আমাকে আরো 40 দিন ওখানে কাজ করতে হবে। তো আমার কাছে এটাও খুব কষ্ট লাগছে। যে আমি দেখি অনেক অ্যাসোসিয়েশনের পেজে অনেকে জব পোস্টিং দেয় যে ইউ গেট অনলি 4 days off, 2 days off, working morning 9 till midnight. How they post it? Number one question, is it the legal to do that? I know Bangladesh doesn't have so many rules and regulations, that's fine, but বাট আমাদের দেশে তো লেভেল লো আছে, তাই না? আমাদের দেশে লেভেল লো আছে, এবং আইএলও কনভেনশনের আন্ডারে মনে হয় রুলস আছে যে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা করা যাবে। এই অ্যাডভার্টাইজমেন্টের বিরুদ্ধে এই কিন্তু মামলা হয় আসলে, যদিও কেউকে ইনিশিয়েটিভ নিতে হয়, এটা হচ্ছে কথা। ভাই আমি এটাকে বলি কি জানেন, বাংলাদেশে এখন শেফ সিনড্রোম চলতেছে। এখন ইটস এ শেফ সিনড্রোম। সো মেনি সিনড্রোম এখন সবাই শেফ হতে যাচ্ছে। তো অ্যাপার্ট ফ্রম দ্য মারুফ, আমি কিছু কথা বলবো এখানে যে ইন টার্মস অফ এডুকেশন। তো আমি জানি অনেকে কোশ্চেন করছে, যে বিফোর গোয়িং টু এনি আদার কোশ্চেনস, যারা বাংলাদেশ থেকে কারিনায় পড়তে চায়, আমার তাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট, যে ফার্স্ট ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, হোয়াই ইউ ওয়ান্ট টু গো, অ্যান্ড হোয়াই ইউ ওয়ান্ট টু ডু দ্যাট। আমাদের 2 রকমের প্ল্যান থেকে বাইরে আসার জন্য, একটা হচ্ছে আপনার যে আমি পড়াশোনা করে বাংলাদেশে ব্যাক করে বাংলাদেশে কাজ করবো, আর একটা হচ্ছে বাংলাদেশে সেটেলড হবো, সরি বিদেশে সেটেল হবো। বিদেশে সেটেল হবো, হ্যাঁ। যারা বিদেশে সেটেল হইতে চায় তাদের জন্য একরকম, যারা বাংলাদেশে যেতে চায় তাদের জন্য একরকম। দুইটা টু ডিফারেন্ট সেগমেন্ট। অনেকে একটা হচ্ছে ফিরে যাব আমি, আর একটা হচ্ছে আমি সেটেল হব। ইটস ভেরি নরমাল। আমার ইন্টেনশন ছিল আমি বাইরে সেটেল হবো এক পর্যায়ে এসে, আমি হ্যাঁ বাইরে থাকবো। তো নাথিং। আমার কথা হচ্ছে আপনি যেটাই কারণ আপনাকে খুব স্ট্রেট ফরওয়ার্ড হতে, আপনি কি চাচ্ছেন। আপনি যদি বাইরে পড়তে যান, আপনি থাকতে চান, আপনাকে একটা ডিফারেন্ট ওয়েতে ফলো করতে হবে। মাই ফার্স্ট রিকোয়েস্ট অল অফ ইউ, যারা দেখতেছে বা দেখবে, যে লুক এট ইমিগ্রেশন ফার্স্ট। হুইচ কান্ট্রি ইজ ওপেন ফর ইমিগ্রেশন? আপনি লন্ডনে যাবেন বা আপনি কোনো এশিয়ান কান্ট্রিতে যাবেন, তাদের ইমিগ্রেশন পলিসি খুব টাফ। আপনি সিঙ্গাপুর, ইম্পসিবল। চায়না যান, দে ওন্ট মেক ইউ ইমিগ্রেন্ট। আপনি মিডল ইস্টে যান, দে ওন্ট মেক ইউ ইমিগ্রেন্ট। ইউ ক্যান স্টাডি দেয়ার, you can work there, then you have to come back to my country. But yeah, London is still open, but it's very difficult. Other than London, Australia and Canada is very open for immigration because they have immigration process going on for a long time. আমি কানাডার কথা বলবো, যারা কানাডা আসতে চায়, make your mind. It's a good country to live in. It's a huge country without any population, and another half of the country is empty because of snow. জি 70% এমটি। হ্যাঁ, আমি মানুষ তো কোথাও দেখি না কানাডায়।
আপনি একমাত্র টরন্টোর বাইরে গেলে আপনি শুনেন, আপনার টরন্টো সিটি ছাড়া আর কোথাও মানুষ টরন্টো, খুঁজে বের করতে হয়। টরন্টো, ভ্যানকুভার, হ্যাঁ। হ্যাঁ, তো আহ, তো আমার রিকোয়েস্ট থাকবে যে এখানে যারা কারেন্ট হিসেবে পড়তে যায় আপনাকে জানতে হবে যে আপনার আপনার এডুকেশন আপনি কোথায় লিড করতেছে। যে কানাডা এখনো ওপেন স্টুডেন্টদের জন্য। আপনি যদি এখানে 2 ইয়ার্স ডিপ্লোমা করতে আসেন, আপনি যে আপনি 2 ইয়ার্স ডিপ্লোমা করার পর আপনি 3 ইয়ার্স ওয়ার্ক পারমিট পাবেন এখানে, and that 3 years work permit lead to your residency. It's a huge opportunity for any Bangladeshi. হিউজ অপরচুনিটি। So you have to plan it. Number one, you have to be qualified. You have to speak English to come as a student. আমার গত ক্লাসে ফাহাদ ভাই অনেক কথা বলছে আইএলটিএস এর ব্যাপারে। আমি একটা জিনিস অ্যাড করব যে অনেক কলেজ আপনাকে আইএলটিএস এর অ্যাকসেপ্ট করবে, বাট তাদের কন্ডিশন থাকবে আপনি এখানে আসার পরে ইংলিশ কোর্স করবেন। ইংলিশ কোর্স ইজ এ ভেরি এক্সপেন্সিভ ওভার হিয়ার। ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, তারপর আবার আইএলটিএস করার পরেও যে আপনি আসার পরে এখানে কোনো গ্যারান্টি নেই যে আপনি ইংলিশ কোর্স তাকে ধরাই দিবেন না, কারণ আপনার আইএলটিএস আপনি কোনো গ্যারান্টি দেন না আপনি যে ইংলিশে খুব ভালো হবেন বা ইংলিশে খুব খারাপ হবে। আইএলটিএস ইজ জাস্ট একটা স্ট্যান্ডার্ডাইজড এক্সাম টু এভালুয়েট ইংলিশ, হাউ মাচ ইউ আন্ডারস্ট্যান্ড, দ্যাটস গুড এনাফ। বাট এখানে আসার পরে আপনাকে ইংলিশটা পড়তে হবে প্রিটি মাচ সব জায়গায়। তো এটা আপনি কেমন থাকবে, আপনি এখন ইন্টারমিডিয়েট পাস করে আসেন আর ডিগ্রি পাস করে আসেন আর আপনি মাস্টার্স কমপ্লিট করে আসেন আর আপনি জাস্ট এখানে ইংলিশের জন্য আসেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ইংলিশ ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দিস কান্ট্রি, এনি ফরেন কান্ট্রি হুইচ স্পিক ইংলিশ। নাম্বার টু, আপনি কি পড়তে আসতেছেন, আপনার টার্গেট কি? আপনার টার্গেট যদি হয় আপনি এখানে আসবেন শুধু ইমিগ্রেশনের জন্য, আই ওয়ান্ট টক অ্যাবাউট দ্যাট। বাট if you target to come here as a student to become a chef, culinary students, yes, find out schools. There's a lot of schools here. University is pretty expensive compared to community school. We call community schools who offer diploma. Like my college is community college. In Ontario, we have 23 community college and 4 or 5 of them in Toronto. মারুফ ভাই কিছু কলেজের কথা, ফাহাদ ভাই কিছু কলেজের কথা আগে পরে বলছে। They are very good institute. They are a little bit far off out of the city. Niagara College is one of the best culinary institute in Canada, as famous for their Niagara Falls. এই টরন্টো থেকে আপনি ড্রাইভ করেন 2 ঘন্টা লাগবে। তো আমি একটা পার্সোনাল অ্যাডভাইস দিব যে আপনাকে দেখতে হবে যে আপনি কোথায় গেলে কাজ করতে পারবেন, কারণ আমরা সবাই একটা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আসি যেখানে আমাদেরকে কিছু কামাই করতে হবে, পয়সা ইনকাম করতে হবে নিজেকে মেনটেন করার জন্য। দিস ইজ ভেরি ট্রু। এখানে হাইড এন্ড সিক কিছু না। আপনি বাইরে যাবেন, আপনি কার সাথে হাইড এন্ড সিক করলেন, আপনি নিজের পা নিজে কুড়াল মারলেন। তো Toronto is the best place to come to Canada because it's a financial district, maximum of business in the city, and you can do so many things. You'll find some sort of job. Due to COVID, so many things stopped. That's completely different chapter. But I'm talking pre-COVID, after COVID, what's gonna happen? You'll find something to survive somehow. জব পাওয়া যায় মেগা সিটি। হ্যাঁ, সিকিউরিটি জব হোক আর আপনার ক্যাশ এন্ড ক্যারি শপ হোক আর আপনার কোনো জায়গায় সব কাজ এখানে কোনো অর্জব বলতে আমার কাছে কিছু নেই, কারণ আমি যেটাকে অর্জব বলি আরেকজনের কাছে সেটা প্রফেশন। তো আমি জানি না আমাদের দেশে অনেকে বলে যে সার্ভাইভিং জব, না, সামবডি ইজ ডুইং দ্যাট। এখন যদি মনে করেন যে সার্ভাইভিং বলে কোনো লাভ নাই, হ্যাঁ, ম্যাথরের জব, যদি ম্যাথর না থাকে ঢাকা শহর ক্লিন হবে না। তো এটা একটা রেসপেক্টেড জব, তার কোয়ালিটিতে এটা তার জন্য জব, আপনার কোয়ালিটির সাথে জব না, বাট উই ডু রেসপেক্ট অল। আমার সাথে এটা মিলে না, সেটা ঠিক আছে, আলাদা কথা। আপনি করবেন না আলাদা কথা, বাট আপনি সব জবই জব। যে রিকশা চালায় থাকলে ঠিকই আমি করব। হ্যাঁ, যে রিকশা চালায় এটা তার একটা প্রফেশন, ওটা তার অ্যাবিলিটি টু ডু। আপনি হাইলি এডুকেটেড, আপনার ক্যাপাবিলিটি আছে, আমি আজকে আমলেটি। তো সেই ক্ষেত্রে আপনি ইউ উইল গেট সাম সর্ট অফ জব আনটিল ইউ বিকাম সেটেল ডাউন। তো আমি বলবো যারা কানাডা আসতে চায়, look into the big cities like Toronto, Vancouver. At least you can do something. Toronto is the main thing. So Toronto has 4 colleges: George Brown, Humber, Seneca College, Centennial College, and Durham College. Durham is a little bit out of Toronto. So first 4 colleges in Toronto, Maine. So George Brown is the center of the Toronto. They are very well known for the culinary education. I think they are the first college who offer culinary, if I'm not wrong, might be wrong. It's not like on the record. But প্রত্যেকটা কলেজে সেম ডিগ্রি অফার করে। আপনি অন্টারিও যে কলেজে পড়েন এটাকে আমরা অন্টারিও কলেজ ডিপ্লোমা বলি, আন্ডার দ্য মিনিস্ট্রি। আপনি জর্জ ব্রাউন পড়েন, সেন্টিনেল কলেজ পড়েন, সব জায়গায় আপনি 1 বছরের কালিনারি কোর্স করতে আসতে পারেন, 2 বছরের ডিপ্লোমা কালিনারি কোর্স আসতে পারেন। এখন এটা আপনার উপর ডিপেন্ডস। অথবা আপনি 3 ইয়ার্স ডিপ্লোমা ইন হসপিটালিটি এন্ড কালিনারি ম্যানেজমেন্ট করতে আসেন। এখানে কিছু ইউনিভার্সিটি কোর্স করায়, এখানে কাম উইথ ইউনিভার্সিটি টু। আর একটু বলতে চাচ্ছিলাম হচ্ছে যে তাহলে কি ওরা
এটাতে অ্যাডমিশন বাংলাদেশ থেকে নিতে পারবে সরাসরি? এক্স্যাক্টলি। তো অ্যাডমিশনের ব্যাপারে আমি বলবো যে বাংলাদেশে আমার জানার মতে কোনো কানাডিয়ান কলেজের সরাসরি রিপ্রেজেন্টেটিভ নাই। ওরা সম্ভবত ইন্ডিয়া থ্রু কাজ করে, বাট অনেকেই এখানে আসতেছে। বেশ কিছু বাংলাদেশি ছেলে পেলে এখানে জর্জ ব্রাউন কলেজে, হামবার্গ কলেজ অথবা আমার কলেজে পড়তেছে। দে অ্যাপ্লাইড থ্রু দ্যামসেলস অর দে অ্যাপ্লাইড থ্রু সাম এজেন্ট, and it's very easy. Or so many students they came here different university, তারপরে আসার পরে তারা চেঞ্জ করে কানাডিতে আসছে কারণ পড়াশোনা খুব টাফ। কালিনারি ডিরেকশন পড়তে পারলে খুব ইজি, আপনি খুব এফোর্ট দিতে হয় না, বাট ইজি ওয়ান ওয়ে, বাট আদারওয়াইজ টাফ টু হোয়েন গোস টু ইন্ডাস্ট্রি। রাইট, ইন্ডাস্ট্রিতে ঢুকে গেলে খুব কঠিন। হ্যাঁ, তো চেয়ারে বসা যাবে না। জি, সেই ক্ষেত্রে বলবো যে ডু ইউর হোমওয়ার্ক, এন্ড আপনি যদি কালিনারিতে না আসেন, দেয়ার ইজ আ লট অফ সাবজেক্ট, আদার সাবজেক্ট দেয়ার। আমি যদি আমার কলেজে কথা বলি, আমার সেন্টিনিয়াল কলেজ হচ্ছে লার্জেস্ট কমিউনিটি কলেজ ইন কানাডা। We do have 5 campus. We offer from aviation to everything. We are the only college in Ontario who offer aviation. আপনি যদি aviation পড়তে চান আসতে পারেন এখানে। We offer automobile engineering. We offer culinary, everything. So মারুফ ভাই যদি আমাকে allow করে, হয়তো বা যদি opportunity থাকে, I can do that video from my college next one episode, not before next year because we are closing next week. Okay. I can show you the facilities what we have in our school, and show you our lab, exactly what you're gonna get in here and how the lab works over here, what sort of infrastructure we have. I don't mind. My college will be very happy to give me the opportunity to promote my college. আপনি যদি ইউটিউবে গুগল করেন জর্জ ব্রাউন কলেজ, হামবার্গ কলেজ, সেন্টিনেল কলেজ, you will see a lot of good videos there. You might gonna get my videos too, by the way. So look into that and you make your mind. So that's আমি আগে আবার বলবো যে ইমিগ্রেশন ইজ ওয়ান অফ দ্য ইস্যু। সো আপনি যদি বাংলাদেশে পড়তে চলে যেতে চান এক কথা, আর যদি বলেন না আমি কানাডাতে সেটেল হবো, বস্টনে সেটেল হবো, ফাইন্ড ইনস্টিটিউট, লেজিটিমেট ইনস্টিটিউট, এখানে আসেন, পড়াশোনা করেন, ইটস লিড টু রেসিডেন্সি। আপনার লাইফ, আমরা সবাই চাই আমাদের দেশের সবাই ভালো করুক, এখানে আসুক, সেটেল হোক। আই ওয়ান্ট গুড স্টুডেন্টস। নাম্বার 2, আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি। অনেকেই বলে যে ওইখানে যে কাজ করে পড়তে পারবা, চাকরি আকাশে বাতাসে টাকা উড়ে ধরলা খাইলা, তুমি সুন্দর ইন্টার্নশিপ দিতে পারবা। জিনিসটা রং। আপনি জানেন না আপনি কোথায় কাজ পাবেন। আমাদের এখানে মিনিমাম ওয়েজেস হচ্ছে অন্টারিওতে হচ্ছে $15, $14.95, সো $15 ধরেন। আপনি অফিসিয়ালি এলিজিবল টু ওয়ার্ক 20 to 24 আওয়ার্স। আপনি ওই পয়সা দিয়ে আপনি আপনার পার্সোনাল মেইনটেনেন্স করতে পারবেন, থাকা খাওয়া চালাতে পারবেন, বাট গ্যারান্টি নেই যে আপনি জব পাবেন আসার পরেই। অনেক স্টুডেন্ট আসা 6 মাস বসে থাকতে হয়। আপনি ডিপেন্ডস অন ইউর কোয়ালিটি। আপনি যে আউটস্পোকেন হন, আপনি যে এক্সট্রোভার্ট হন, আপনি হয়তো বা আসার 2 দিনের মাথায় জব পাই যাবেন। আপনি কাউকে চিনেন, কেউ যদি জব হচ্ছে, ঠিক আছে ওই যে যাও জব পাইলা। আবার দেখা গেছে আপনি এমন টাইপের পাবলিক যে আপনার কথা বলতে পারেন না, বাট আপনি খুবই ইন্ট্রোভার্ট, you'll get tough time to get a job. সো আপনাকে মাথায় রাখতে হবে। এখানে অনেক ছেলে ফিনান্সিয়ালি স্ট্রাগল করে। আমি লন্ডনেও দেখছি, এখানে দেখছি যে তারা আসার পরে দে সি দ্য রিয়ালিটি, যে জব করে সেই জব দিয়া থাকা খাওয়া খরচ দূরে কথা, টিউশন ফিতে পরের কথা। তো এটা মাথায় রাখতে হবে। তো আমি সবাইকে বলবো যে আপনি অ্যাটলিস্ট 1 বছরের সাপোর্ট মাথায় রেখে আসতে হবে আপনাকে। যে আপনি বলবো না নিয়ে আসেন, বাট অ্যাটলিস্ট যদি ইন কেস অফ ইমার্জেন্সি আপনার কোনো সাপোর্ট লাগে, যে আপনার দেশ থেকে সাপোর্ট দিতে হবে। এখানে আমি অনেককেই চিনি। এখন আমার এই প্রেজেন্ট সেমিস্টার 4টা বাংলাদেশি ছেলে পড়াশোনা করে, তাদের সাথে আমার খুব প্রায় কথা হয়। তো 2 জন খুবই স্ট্রং ফ্যামিলি থেকে আসছে, তাদের ভালো স্ট্রং সাপোর্ট আছে। একজনের বাবা বা ঢাকাতে রেস্টুরেন্টও আছে অনেকগুলা, নাম বলবো না। তো আরেকজন সে শুরুতে সে আসছিল একটা ইউনিভার্সিটিতে আসছিল, ইউনিভার্সিটি আসার পরে দেখছে যে ইউনিভার্সিটি তাকে পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে, he can't do nothing over there. It's like a no man's land university, a very small city town. Then he said I have to survive because I have to end up, because he doesn't have any source from Bangladesh to get money. So সে টরন্টো চলে আসে, টরন্টো কলেজে ভর্তি হয়, কারণ তাকে পাস করতে হবে। তার টার্গেট এখন পাস করার পরে সে তার লাইনে যাবে। সে বাংলাদেশের একটা ভালো ইউনিভার্সিটি থেকে ফুড ইঞ্জিনিয়ারিং এর উপর ডিগ্রি দেওয়া। সো উই আর জাস্ট শেয়ারিং, হ্যাভ আ ডিগ্রি ইন ফুড ইঞ্জিনিয়ারিং। তো এখানে অনেক ছেলে পেলেই আপনার বিকজ অফ ল্যাক অফ ইনফরমেশন তারা এখানে এসে আপনার প্রবলেম ফেস করে। তো আমি বলবো যে অ্যাটলিস্ট 1 বছর যদি আপনার সাপোর্ট কোনো রকম বাংলাদেশ থেকে থাকে, এখানে আসেন, দেখেন, 6 মাস কাজ পাবেন, কাজ করেন, পড়াশোনা করেন, পাবেন। বাট যদি সাপোর্ট না থাকে, ইট উইল সামটাইমস ইজ ভেরি ডিফিকাল্ট। আমি বলবো পারবেন না, অনেকেই করতেছে, পারবেন। আর অফিস যদি আপনি চিন্তা করেন যে সেভাবে যদি করেন
যে অ্যাভারেজে এখানে টিউশন ফি হচ্ছে পার সেমিস্টার $8,000 থেকে $10,000, ডিপেন্ডস। নর্মালি যেমন প্রত্যেকটা কমিউনিটি কলেজে $7,000 থেকে $8,000 টিউশন ফি, 4টা সেমিস্টার, $32,000। বাংলাদেশে প্রচুর লোক আছে এখন 20-25 লাখ টাকা নিয়ে বসে আছে মারুফ ভাই বাইরে আসার জন্য। জি, ইউজ ইট সত্যি ওয়াইজ, ইউজ ইট ওয়াইজলি। use it wisely, because I want Bangladesh student goes out with some sort of proper source and they can use their source and they can stay there if they want to stay there. আপনি যদি বাংলাদেশে চলে যান কমপ্লিট ডিফারেন্ট, কাজ পড়াশোনা করে বাংলাদেশে চলে গেলেন, কাজ করলেন। এটা হচ্ছে কানাডার চ্যাপ্টার। যারা ইউএসএ যেতে চায় সেম থিং ইউএসএ। ইউএসএ ইজ বিট হার্ডার টু গেট ওয়ার্ক পারমিট এন্ড ইমিগ্রেশনস, বাট দে ডু হ্যাভ সাম ভেরি গুড ইনস্টিটিউট। আমি একটা ইনস্টিটিউট নাম বলবো যে CIA, Culinary Institute of America. They are kind of professional umbrella now because they have a lot of textbook in the market. আপনারা গুগল করতে পারবেন, they offer some of the best course. Why not? আপনি জানেন আপনার ভাগ্য কোথায় আপনাকে নিয়ে যায়। এটাই হয়তোবা আপনি ওইখানে আপনি ট্রেনিং করার সময় আপনার জব আপনাকে অফার দিবে যে why don't you go stay with me. I got this offer from France. I finished my school. I did my internship for 6 months. Then my chef told me, "What are you gonna do?" I said, "I'm going back to Bangladesh next within 2 months." And he said, "You wanna stay?" I said, "Yeah, definitely I wanna stay." "What are you gonna do? How are you gonna do?" He said, "If you wanna stay or not, tell me. Then I'll sort out what I have to do." And আমি just তাকে বলছি, "Chef, আমি থাকবো officially." Chef বলছে, "Okay, let me do it." Within 1 week's time, they did me all the paperwork. যে আমার কাছে মনে হচ্ছে যে God is front of me, because আমার কোনো ওয়ে ছিল না যে পড়াশোনার শেষ আমার বাংলাদেশ যেতে হবে, কারণ ফ্রান্সে ওয়ার্ক পারমিট খুব ভেরি ডিফিকাল্ট আপনার যখন জব অফার না থাকে। উইদিন 1 উইক হোটেল আমার সব ডকুমেন্টস করে দিল, বলছে যাও এখন অ্যাপ্লাই করো, জব ভিসা পাবা ইজিলি। তো ফ্রান্সে সে প্রফেশন কোনোভাবে দেখা আমি বলবো। তো আপনি জানেন না আপনার কোথায় তকদিরে কি রাখছে আপনার। তো আমেরিকাতে প্রচুর ভালো ভালো ইনস্টিটিউট আছে অল ওভার আমেরিকাতে। আমি আপনাকে বলবো আপনি লেজিটিমেট ইনস্টিটিউট খুলেন, কোনো শর্ট কোর্স না, প্রপার কমিউনিটি কলেজ অথবা ইউনিভার্সিটিস। University might be a little bit expensive, but community college will be cheaper because community college 2 বছর করার পরে দেন আপনি এসে যাবেন, ইউনিভার্সিটি যাবেন, ফেয়ার না। এখন যদি আপনি লন্ডনে পান, লন্ডনে বেশ কিছু ভালো ইনস্টিটিউট আছে। ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন সম্ভবত এখন নাম চেঞ্জ করছে, একসময় থ্যামস ভিলেজ ছিল। দে আর অন দ্য পায়োনিয়ার ইন লন্ডন। তাদের প্রচুর বুক বাংলাদেশে পড়ানো হয় এখনো, স্পেশাল FMB সার্ভিসের উপরে। তাদের প্রচুর কালিনারি বুক আছে, প্র্যাকটিক্যাল কালিনারি। আর তারা সবাই ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডনের, একসময় ছিল বলতে ইউনিভার্সিটি অফ থ্যামস ভ্যালি, এখন বলে ওয়েস্ট লন্ডন। Other than that, Hammersmith College is a very good college. It's a government college, one of the largest in England. University of Manchester, Birmingham University, London Metropolitan University, they are good in hospitality management. Oxford Brookes is very famous for their culinary diploma and hospitality management. So all is legitimate institute. আমি আপনাদের বলবো look into that institute. বাংলাদেশে অনেকে হোয়াইট চ্যাপেল স্কুলে পড়ে। হোয়াইট চ্যাপেল স্কুল হচ্ছে হোয়াইট চ্যাপেল একটা এরিয়া লন্ডনের, যেখানে প্রচুর নেমসেক কলেজ আছে, যে তারা জাস্ট আপনার কাগজে কলমে স্কুল, আর কিছুই নেই। আপনি যাবেন, ভিসা পাবেন, বিকজ এডুকেশন ইজ এ বিজনেস এন্ড অফ দ্যাট ইজ মারুফ ভাই। So many countries, because if you bring students, you get money. Canada, education is a business because government makes a lot of money from the students. Australia, they made money with the education student. America, they made money. Now American policy, অস্ট্রেলিয়ার বিশাল বিজনেস এটা। হ্যাঁ, অস্ট্রেলিয়া যে ভালো বিজনেস। তারা চায় যে they want qualified labor than unqualified people. রাইট। So এভাবে আসলে তারা কিন্তু ওরা কিন্তু এটা দেখেন, আমার কাছে মনে হয় মঞ্জুর ভাই, ওরা বিজনেস করে, কিন্তু ওরা এই বিজনেস, একে তো ওরা আমাদের পয়সাটা নেয়, কিন্তু এই বিজনেসের মাধ্যমে ওরা কতগুলো কোয়ালিফাইড মানুষ তাদের লেবার মার্কেটে নিয়ে আসে, এবং yes, এত বাছাই করে নেওয়ার কারণ কিন্তু এটাই। ওরা কিন্তু কেউ ইমিগ্রেশনের এগেনস্টে না। ওরা এদেরকে আমাদেরকে যতই তাদের এখানে আনতে পারতেছে, তারা কিন্তু এই কাজের লোকগুলা পাচ্ছে, দেশ উন্নত হচ্ছে। অবশ্যই ঠিক আছে, আনস্কিল্ড লোকজন তারা নিবে না, এটা হ্যাঁ। তাদের টার্গেট। আপনার আমেরিকা OP1 DB1 এ অশিক্ষিত লোক নিচ্ছে because they want uneducated people in their country. Australia, Canada, they want educated labor. That's why they open immigration for students. And they didn't open their border for the uneducated people. আমি আপনি সমবয়সী না, এটা আবার এখানে আরো একটা কথা আছে, এটা ওই কমেডি শো গুলাতে বলে যে OP1 এই আরো কি জানো, এগুলি ওপেন না থাকলে তাদের লনে পানি ছিটানোর লোক কই পাবে, হ্যাঁ, তাদের এই গার্বেজ পরিষ্কার করার লোক কই পাবে। এটা তো আমেরিকান সাধারণত করে না, যদিও করে অ্যাকচুয়ালি মেক্সিকান গুলা, মূলত ল্যাটিন আমেরিকান গুলা সব। তো বলে যে আমাদের বর্ডার কিন্তু এই যে ট্রাম্প যে বলছে দেয়াল বন্ধ করে দিবে, আরে দেয়াল বন্ধ করে দিলে বেটা তোর
ইয়ে পরিষ্কার করবে কে, এই জিনিসটা চিন্তা করিস না। তো এই জন্য তারা ওপেন করছে, আর লোকজন যে যে দিক দিয়ে পারছে ঢুকছে আর কি। বাট ছোট মানে দ্যাটস আ পলিটিক্যাল স্টেটমেন্ট মারুফ ভাই। কারণ আজকে যদি আমেরিকা বলে যে আমাদের কোনো লো লেবার দরকার নাই, আপনার ওদের কোনো ফসলকেও কাটবে না, ফ্লোরিডা টেক্সাসের সব ফসল কাটাই সেরা আপনার ম্যাক্সিমাম ইমিগ্রেন্ট। তো Canada, Australia, they took a very good approach. They said, we want immigrant, but educated immigrant. And Australia, they took a lot of people from Bangladesh. There was a time, if you apply for Australian visa, early 2000, 2005, people get a visa. Same thing, Canada. Canada is still, their border is open for educated people. So, আমি সবাইকে বলবো যে look into that kind of resources, যে আপনার একটা proper settled future, at the same time education. Other than যদি আপনার যদি financial ability এত ভালো না থাকে, আপনারা যদি আরো কম পয়সা করতে চান, go to nearest country. I'll go back to India again. India has some very good institute. Go to Singapore, Malaysia, Thailand, all legitimate countries. But look for an institute who offers a culinary diploma, not some. When somebody says chef course, Maruf bhai, I want to be a chef. That's a very hard call. Okay. There is no guarantee you're going to be chef within 1 year, 2 years time. Nobody can make you chef. You have to develop yourself to be a chef. So এই কথাটা, এটা কঠিন কথা, আমি আমার স্টুডেন্টদেরকে বলতে চাই না এটাই। এখনো আমরা আমাদেরকে বলি শেফ পরিচয় দিই, কিন্তু এটা আসলে একটা কঠিন ব্যাপার, তাই না? আমার নিজেকে শেফ হিসেবে পরিচয় দিতেও it's a very true. This is kind of profession, this kind of designation you have to earn. আপনি বলেন আপনি ওয়ান ম্যান শো, আপনি বাবুর্চি, আপনি কুক, আপনি ডিশওয়াশার, আপনি হেল্পার, আপনি এক্সিকিউটিভ শেফ, আপনি ডাইরেক্ট শেফ অফ ডাইরেক্টর, সব আপনি কি করতেছেন না, আপনি সবই করতেছেন। আপনার কোনো এখানে কোনো ক্যালিবার কিছু নাই। কারণ আপনি যদি বলেন যে আমি একজন শেফ দি পার্টি, আই ওয়ার্ক ফর ওয়ান অফ দ্য লার্জেস্ট কনভেনশন সেন্টার ইন দ্য ওয়ার্ল্ড, আপনি চিন্তা করতে হবে না হাউ মেনি পিপল ইউ হ্যাভ টু ম্যানেজ দ্য শেফ দি পার্টি। ইটস এ ভেরি স্মল পজিশন, বাট ইউ হ্যাভ টু ম্যানেজ 15-20 পিপল ইন ইউর আন্ডার ইউর আমব্রেলা, রাইট? এক্সিকিউটিভ শেফের পরের পজিশন, তাই না? শেফ দি পার্টি। আচ্ছা, এক্সিকিউটিভ শেফকে আসলে মাথা ব্যথা নেয়? কখনো নেয় না, আমি আজ পর্যন্ত দেখি নাই। সব তাদের মাথা ব্যথা হাঙ্গামা শেফ দি পার্টির কাঁধে। হ্যাঁ, শেফ দি পার্টি শুশে দে টেক কেয়ার মোর থিংস দ্যান এক্সিকিউটিভ শেফ, বিকজ সামটাইমস লাইক এক্সিকিউটিভ শেফ তো রিপোর্ট নেয়, আর কিছু শোনে না, আর কিছু দেখেও না। কস্টিং, মেনু রাইটিং, ম্যানেজমেন্ট, দ্যাটস অল। মেক শিওর ডিপার্টমেন্ট রান স্মুথলি। So that's my advice to all the people. And someone asked me about baking course. Maruf bhai, same thing, culinary baking is go side by side. যেমন আমি যদি বলি যে আমি যখন বিএসসি পড়ি, আমার কোর্স ছিল 3 years, বিএসসি ইন culinary management, BSc in catering management. So within these 3 years I studied 4 subjects: housekeeping, front office, F&B production, and F&B service. This is 4 department, major 4 department of the culinary institute. So this is after 4 department, student college give us a choice. Now you decide which department you want to go to become a specialization. So what I did, I worked 4 department in Dhaka Sheraton. I worked for housekeeping for 1 month, front office for 1 month, kitchen for 1 month, and F&B service. If Simonda is over here, Simonda can remember Robert Gomez, our executive chef, when I did my training. I respect that gentleman. So after working 4 months in 6 months in Dhaka Sheraton, I decided what I have to do. Housekeeping is a good job. I don't like it. I don't. আমি করি নাই, but আমার ভালো লাগে না। Service is a very good job, but you have to be very cheerful all the time in front of the guest. Always yes, yes, yes. This is against my rules. I couldn't do that, and I can't do that. Front office same. No matter how bad is the guest, you have to say yes sir, and always the biggest smile on your face. In that time, I couldn't do that. That was young blood. Kitchen, only one place I found I can sing, I can dance, I can scream, I can shout, I can do whatever I want. Right. I can literally open my voice, I can sing a song. I do over here too. I play music early in the morning when I do early morning shift. My first things, make a coffee, put the music up, and start working. Until we come 9 o'clock, then everybody practice. We have to follow. I mean. Yeah, so I love that. That's হেডফোন রাখি। Yeah, আমাদের মধ্যে আবার ধাক্কা ধাক্কি আছে। ও এই চ্যানেল শুনবে, মানে এই রেডিও চ্যানেল, ও এই রেডিও চ্যানেল, আমি আমার মিউজিক। FM চ্যানেল একটা চলবে কন্টিনিউয়াসলি, নো ওয়ান ক্যান চেঞ্জ ইট, অনলি ইংলিশ। হ্যাঁ, এটা ঠিক। এটা আমাদের এরপর যে যার হেডফোন ইউজ করো। হ্যাঁ, যদি মিউজিক চলবে তো মিউজিক একটা পর্যায়ে চলে, তারপর যখন সবাই স্টুডেন্ট আসে তখন বন্ধ করে দিই। তো I find kitchen is a place I can express myself.
So I chose to Very be in the true. kitchen. Then I finished my degree. Then I started working in the kitchen. So same way. And baking side, baking and culinary, I don't have passion for baking. Baking need a lot of patience. Making cake, making pastries, making all the other things. You have to be very passionate about that. And I lose my passions in terms of measurement after sometimes, and I cannot continue. So I said, no, baking is not something for me. I worked for baking for 6 months. Then I said, no, chef, I'm fine with the hot side. And I spend time my hot side, then I'm fine. But I do everything, little bit of everything because of the school. Anybody who wants to do for baking, one thing I'll tell you guys, baking is not only cake making. বাংলাদেশে একটা কনসেপ্ট হচ্ছে যে baking only means cake making. You are in the wrong boat. Cake making is a part of the baking, and baking, I call baking and pastries. It's a huge subject. Is you can't define with only for cake making. There is a lot of people making good cake in Bangladesh. Few of my relatives does it, home bakery. You cake maker, you can't call it baking and pastry chefs. You have to multi-skill. It's more than that. So many things to learn. I can talk hour after hour. So same way, same advice goes to baking people also. Like if you want to develop yourself in the baking, study, watch videos, watch cake making, but at the same time watch other things. So you decide. In school, we teach the cake making, chocolatier, and sugar and European pastry. So this is our 4th segment we do. Chocolate is a very hard thing. French pastry. French pastry. Yeah. Chocolate is a huge different subject. You have to master of that because you work with only chocolate. We call chocolatier. Then sugar works. People does a lot of sugar works. Then regular pastries, we call European pastries. Then our cake decoration, cake and cake decoration. This is a 4 different topics we try to teach our students in the school. Then they decide after finishing the school, they decide what they're gonna do, how they're gonna do, what they're gonna work. Right. Some people, like one of my students last semester, he wants to be a baker, and he dedicated for baking now. He read about bread. So people doesn't know that. আমার কিন্তু মঞ্জুর ভাই, আমার কিন্তু মানে আমি করি না, আমার কিন্তু খুব প্যাশন আছে, মানে খুব ফ্যাসিনেশন আছে ব্রেডের ব্যাপারে। আমি পার্সোনালি ব্রেড খুব পছন্দ করি, এবং আমি সাওয়ারডোর একটা অন্ধভক্ত বলতে পারেন। মানে অনেকে আমার ফ্যামিলি মেম্বার বা অনেকে বিরক্ত হয় যে সাওয়ারডো এটা একটা ব্রেড, এটা খাওয়ার কি আছে। বাট এটার এত ভ্যারাইটি হইতে পারে। এটার ফার্মেন্টেশন প্রসেসটা নিয়ে আমি স্টাডি করছি, এখন করে যাচ্ছি। আমার খুব ইচ্ছা আছে সামনে একটা ভিডিও বানানোর, সাওয়ারডো বানানোর উপরে। আমি চেষ্টা করছি আগে আমার রিসার্চটা শেষ হোক, আমার পার্সোনাল রিসার্চ। বাট এইটা যে কত ভ্যারাইটি হইতে পারে এবং এটা কোথায় যেতে পারে, এটা বেকিং এর একটা ছোট্ট পার্ট, ওই যে ওই সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির মতো। কারণ আমার কলেজের শেফ, পেস্ট্রি কোঅর্ডিনেটর, he works only with the bread, and his dedication only the sourdough starter, and also the bread. And we do have 14 weeks bread program. You just learn 14 weeks only bread, nothing else. So it's just starting, then you develop yourself. So there's something. 14 days তো লেকচার কোর্স কারিকুলাম দিয়ে দিল, কিন্তু এইটা স্টাডি করতে আমার মনে হয় অন্তত 2 বছর, 1-2 বছর কতদিন সময় লাগে আল্লাহ জানে। 42 weeks 14 weeks 14. Oh my god, sorry, I'm going to say 14 days. No, 14 weeks. It's a whole program. Then students decide what they're going to do or what they're going to pursue. So culinary school, they don't make you cake baker, they don't make you pastry chef. They'll give you all the ideas. Now you decide. Like I learned everything in my culinary schools, Indian kitchen, European kitchen. Then I decided to pursue my career in European cuisine, and I'm specialized in that. But it's nothing like that. I don't know any other cuisine. I know I can cook with anything and everything, but that is my ambition, is to become a special, because I always wanted to be a chef in European country to beat them, because we have a approach that, oh, white is superior than me. I said, no, that should be wrong. I'll be very happy one day that people work under me, and I can tell them I have quality to be a chef as well. And there are a lot of Bangladeshi. আমাদের দেশে একটা প্রবলেম আছে যে শুধু সাদারাই শেফ হবে, অন্যকে শেফ হতে হবে না, সবাইকে সাদারাই সবকিছু ডমিনেট করবে। ইটস এ রং ওয়ে। ঠিক। সো যারা বেকারি করতে চায়, বাংলাদেশে কেক ডেকোরেশন ছাড়া খুব কম জায়গায় ভালো কেকিং এর কাজ শেখানো হয়। Again, nearest country India,
than any other countries. Some of the good institute in India, I'll mention one of the institute. It's called Lavoni Cakes and Pastries Science in Bangalore. It's a private institute. All the chefs, they're very well known, and they do some crazy pastry course. Maruk, if you get opportunity, you can Google search that. It's called Lavoni Pastry and Art Science Shamboto. I know one of the chefs very personally. He is a very dedicated, and what they do, they bring chefs from all over the world, and they teach them. And they invite chefs from Europe, chefs from America, and they goes to their school and teach them. And their school is a very well known in India now, and it's expensive too. Another school called School of European Pastries. That's I think Delhi or Bombay based. That's how some of the chefs they form together a school. So if somebody wants to go to private level, they can go and check that kind of. ভাই কন্টিনিউ করেন, আমি একটু 1 মিনিটের একটা ব্রেক নিয়ে আসবো। Sure. So if somebody are interested for baking side, they can look into that. আমার জানার মতে বাংলাদেশে সেভাবে বেকিং এর উপর কোনো কোর্স করানো হয় না। যদি করা, আপনি দেখতে যদি বলে কি শেখায় আপনাকে, and how they teach it. কেউ যদি আপনাকে দেখায় কোনো কিছু, বা আপনাকে যদি প্র্যাকটিস করার সুযোগ না দেয়, আপনি কিন্তু শিখতে পারবেন না। কারণ একজন দেখাইলো সবাই দেখলো, একজন করলো সবাই দেখলো, এটা হচ্ছে কাইন্ড অফ ডিফারেন্ট টেস্ট। টিভি দেখতে পারেন আপনি। So that's my advice to people interested for baking. Then couple of more questions. If I go from the top, Meher Panapu asked again, control to the how do you control the quality of the food that goes out to the customers? We have the procedure in place, Apu. If you have something on the menu, you know exactly what guys gonna get it. We do testing, we do plating, we do presentation. Then we make our standard we call SOP, standard operational procedure. Everything is pictured. Every single dish, every time you cook is gonna be same. So this is the way you control our quality. Sometimes it happens. People make mistake. Cooks can do some other things and they can screw up. Nothing wrong with that. But you have to talk with the guest. Mistake has happened, just change it. Then another things, hope you don't mind, please tell me, you asked, yes, fat and sodium in a menu. Yes, it depends. You have to reduce the fat because we are all health conscious. Normally, we mention what you put on a menu. If the guest asks, we have the whole list normally. Like we use the butter, or olive oil, or cooking oil, so we can tell them exactly what you put there. Yes, personally, I encourage my students put less sodium. I think some of the institutes, some of the places in New York, they already banned to put too much sodium. So there's comings. It depends chef to chef. Some chefs like butter. Personally, if you ask me to cook for you, I love butter. I enjoy working with the butter. This is a divine product. Sodium is every chef's a different kind of taste bud. Sometimes they put a lot of butter, sometimes they put less butter, sometimes they put less salt. I'm a fan of garlic ginger. I'm a fan of butter. I want my food a little bit of salty rather than bland because it opens your flavor bud. But again, from Meher Panapu, yes, we incorporate all the guest requests. We're very conscious about the guest allergic conditions and health conditions, and we have to respect that. Then someone asked, thank you, Simon. Then Santohidul Islam, does a chef get a chance to develop total health? Yes, it's your job as a chef. You have to develop menu for different people, different clientele. If you work in a hotels or restaurants, you have to do that. No other choice. You have to have enough knowledge to develop a menu for every customer comes to your hotel. If somebody is allergic, somebody is diabetic, somebody has a sugar issue, anything, they'll let you know. I remember one of the guests I found a couple of years before, she sent me a 3-page list of her dietary restriction. And at one point, so many things I don't understand also. So I just approached to the guest. I said, sorry, ma'am, I read your papers. Thank you very much for let us know. It will be our file. I don't understand so many terms and conditions over here because of my knowledge about the food. I don't know that much things, nutrition things. Can you tell me what you can eat exactly? I have this. I took a list, like I made a list. I have these things in the kitchen, and now tell me what you want to eat.
And she was laughing. I said, yeah, that's the best option I can give you, because I don't want to make something and without knowing and understanding, because so many things people mention in the label and we don't understand that chemistry term. And it's very important to be a good chef. Like you have to read the container, what they put in there. So many times they put জি আমরা আমরা যেমন কি করি, আমাদের 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 বস যিনি আমাদের মানে কোম্পানির মালিক, সে আবার এইসব, সে শেফ না। আমাদের কোম্পানির মালিকদের মধ্যে আমাদের যে কেটারিং কোম্পানির মালিকদের মধ্যে একজন আছেন, উনি শেফ, উনি একসময় কোম্পানির হেড শেফ ছিলেন, এখন অবশ্য আমাদের অন্য একজন হেড শেফ, উনিও কোম্পানিতে আছেন। আর একজন আছেন যিনি অ্যাকচুয়ালি কোম্পানির ওনার, বাট উনি শেফ বা কিছু না, উনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, আমাদের চেয়ারম্যান আর কি। তো উনি এইসব বিষয় খুব ভালো বুঝেন। এরপরেও আমাদের অ্যাডভাইজার কমিটিতে লোকজন আছেন যারা এগুলি নিয়ে রিসার্চ করেন। তো আমাদের রিকোয়ারমেন্ট হয় হচ্ছে ওই যে আমরা যেটা করি, যে হলিউডের সাথে যেহেতু কাজ করি, বিশেষ করে দেখা যায় যে নায়িকাদের, বিশেষ করে নায়িকাদের রিকোয়ারমেন্ট গুলা খুব টাফ। খুব খুব টাফ। মানে নায়িকাদের আমাদের এই স্পেশাল স্টাররা, যারা অনেকে তো জানে না, কারণ আমরা গেম অফ থ্রোনের জন্য কাজ করছি। যারা গেম অফ থ্রোন জানেন, বলেই ফেললাম নাম, গেম অফ থ্রোন এগুলি তো সুপার ডুপার হিট সিরিজ, মনে হয় ইয়েতে বলতে অসুবিধা নাই। ওদের এই এইচবিওর আরো একটা নতুন সিরিজ আসতেছে, যেটার কাজটা আমরা মাত্র গত সপ্তাহে শেষ করছি। ওদের সেট ভাঙা হচ্ছে এখন, ওদের এখন আমরা ফুট করতেছি। তো এখানে ওদের ইয়েতে ছিলাম, আমরা দেখছি অনেক কিছুই যেগুলি মুভিতে আসবে। একটা মুভি রিলিজ হইতে যাচ্ছে, ওইটা সেটে আমি কাজ করছিলাম। আমি বোকার মতো তাদের সেটের ছবি একবার শেয়ার করছিলাম আমার ইনস্টাগ্রামে, এবং তারপরে এটা নামায় নিতে বাধ্য হয়েছি। যাই হোক, বোকার মতো তখন এত ইয়ে ছিল না, ভাবছি যে এটা পাবলিক, এখান দিয়ে সবাই যাওয়া আসা করে, আমি একটা ছবি দিয়ে দিই। বাট আমি তো তাদের কাজ করছি, সো আমার এনডিএ সাইন করা ছিল, তো পরে আমি ওইটা নামায় নিছি। This is something, being a chef, you have to remember everyone's personal choice, because not everybody can eat everything. So this is very important. Wherever you work, doesn't matter. আমরা এই জিনিসটা ইয়ে করি আর কি। Yes, this is very important. Because you are liable technically. You are liable if you put something without knowing that, because health and safety rules and regulation, it's not very important in Bangladesh concept. But if you work in abroad, like I can tell you, Europe is one of the country. Some of the European countries have the very strict food regulations. You will be liable for your own act. If you don't understand something, you better ask without putting that. So very important. Then সাইফুল ভাই জিজ্ঞেস করছে আপনার, আমি সেকেন্ড ইয়ারে পড়ি, কোর্স করব। আমি এগেইন বলবো যে ডিগ্রি সেকেন্ড ইয়ার, মাস্টার সেকেন্ড ইয়ার, ডাজন্ট ম্যাটার। ইন্টারমিডিয়েট হচ্ছে আপনার বেস লাইন। নাও ইউ হ্যাভ টু ডিসাইড আর ইউ কোয়ালিফাইড এনাফ। আমি মারুফ ভাইকে একটা কথা বলছিলাম মানে এর আগে একটা কনভারসেশনে, যে ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যাবিলিটি টু রিড ইংলিশ, টু রাইট এ ইমেল, টু টক টু সামবডি ওভার দ্য ফোন, ওভার দ্য ইমেল in English, you better not to go to abroad. Okay, right. Please. This is the biggest problem. Yes, I finished my bachelor degree, and আপনাকে যদি বলি যে ভাই একটা ইমেল লেখেন একটা কলেজকে, যে ইনফরমেশন, আপনার হাত কাঁপাবে শুরু হয়ে যায়। আপনি তখন আরেকজনকে অ্যাডভাইস, ভাই আমার লেখা দেন না, আমি এজেন্সিতে যাব, এজেন্সি ইমেল লিখে দিবে। এই জিনিসটা বাংলাদেশের অনেক এজেন্সি অপরচুনিটি নিচ্ছে, যে আপনাকে বোকা বানানোর, যে তখন বলে যে ও আমি 100 টাকা চার্জ করি, আপনাকে বলে যে ও কারণ আপনি নিজে ইমেল করতে পারেন না। তখন জানে এই লোক তো ইমেল করতে পারে না, তাকে সে আমি কি বোঝাবো? তখন আপনাকে যা বোঝাবে সেই বুঝবে। রাইট। তো and this the way they make money. আমি বলবো না সবাই খারাপ, বাংলাদেশে খুব ভালো ভালো ইনস্টিটিউট আছে যারা স্টুডেন্ট পড়া, আবার মেজরিটি অফ देम তারা আপনাদেরকে বোকা বানায় বলবে যে স্কুল কলেজ বলছে যে তাদেরকে পয়সা ইনফরমেশন পেতে পয়সা দিতে হবে। আমি একটা কথা ভেরি ফ্র্যাঙ্কলি বলবো যে there is no legitimate institute all over the world. They will ask you money until admission is done. They might gonna ask you if you start for registration, there might be registration fee, and that's a very clear, you will find the information in their website. After agency যদি বলে যে you have to submit $300, it's a completely lie. মিথ্যা কথা। আমি প্রচুর জায়গায় অ্যাপ্লাই করছি। আমি বিকজ অফ ইন্ডিয়াতে একবার ভর্তি হয়, লন্ডনে একবার ভর্তি হয়, ফ্রান্সে ভর্তি হয়। আমি যদি ফ্রান্সের কথা বলি, আমি কলেজকে 1 পয়সা দেই নাই আনটিল আমার অ্যাডমিশন। আমার কলেজের অ্যাডমিশন হচ্ছে ইন্ডিয়াতে ছিল। আমার বাবা ওর সাথে কথা বলছিল, তার সাথে বলছিল যে I want to transfer money to France. বলছি yeah, you can do that, fair enough. They give the France school address, and just to make sure, my dad called to them. They are legitimate, and they found the limit. So আমার বাবা ওইখানে টাকা ট্রান্সফার করে সরাসরি কাউকে। আর আপনার প্রত্যেকটা চেক বা ড্রাফট যেটা বলেন, কলেজের নাম ইস্যু হবে।
যদি কোনো আপনার লেজিটিমেট কোনো রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে না থাকে, জি। যদি থাকে আপনি কলেজের, আপনি যদি আমার কলেজ ওয়েবসাইট ঢুকেন আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। আপনি যদি কিছু কিছু কলেজে, লন্ডনের কিছু কলেজ বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ আছে, হয়তো বা আইডিপি অনেকেই জানে কি জানে না, আইডিপি হচ্ছে একটা খুব নাম করা এডুকেশনাল ফার্ম, তারা অনেক দেশের জন্য হেল্প করে, ভেরি লেজিটিমেট কোম্পানি, তারা অনেক কলেজ হয়ে কাজ করে। আপনাকে দেখতে হবে যে কোম্পানি কতটা ভ্যালিড ইন দ্য মার্কেট, দেন গো ফর দ্যাট। এগেইন বলবো যে আপনার যদি একটা ভিসা ফর্ম ফিল আপ কোয়ালিটি না থাকে, you better think twice. Very honest advice to everybody. জি, যে আমি কোশ্চেন গুলো পিক করে দিচ্ছি, আমরা আসলে অনেক লম্বা সময় হয়ে গেছে মঞ্জুর ভাই। তো আপনি মনে হয় এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিচ্ছেন একবার, বাংলাদেশে একজন গ্রাজুয়েট যদি প্রফেশনালি শেফ হতে চায় কোথা থেকে শুরু করতে হবে? প্রফেশনালি বলবো, প্রফেশনালি আপনাকে ফার্স্ট পড়াশোনা করতে হবে। দিস ইজ এ ভেরি, আমি আপনাকে বলছি না যে বাংলাদেশে এখন একটা শেফ সিস্টেম চলতেছে, সবাই ওয়ান্ট টু বি শেফ, 4 6 মান্থ কোর্স, 8 মান্থ কোর্স, জাস্ট টেক ইট আউট ফ্রম ইউর ব্রেন। আপনাকে ফার্স্ট স্টাডি করতে হবে। আপনাকে আপনি যেখানে যে আপনি এনএসটিতে করেন বা আরো যে কোনো প্রাইভেট ইনস্টিটিউট করেন, এখানে অনেকই প্রাইভেট ইনস্টিটিউট আছে, go there and see what they are teaching you. They are teaching you to be a cook, they are teaching you to pursue career in culinary industry. I studied culinary to become a chef. One point, I spent 20 years to become a chef in the industry. আপনি কেউ যে 6 মাস পরে যে আপনি শেফ হয়ে যাবেন, this is completely stupidity. It's garbage conversation. কারণ 6 মাসে কেউ শেফ, আপনি 6 মাস কোর্স করছেন, আপনি জানেন সামথিং, আপনি কাজ শুরু করতে হবে কোথাও, রাইট, প্রুভ করতে হবে। দেন আপনি ওই যে কোনো একটা রেস্টুরেন্ট ঢাকায় কাজ করলেন, যেখানে 2 জন স্টাফ, সবাই এক্সিকিউটিভ, সবাই মেম্বার, আর আপনি কোথাও বড় শেরাটন, সোনারগাঁ বা রেডিসন ওয়েস্টনে কাজ করলেন, আপনি তখন দেখবেন যে একজন কতগুলো স্টেপ পার হইতে আপনাকে টু কল ইউরসেলফ অ্যাজ এ শেফ। ওকে, এখানে যেহেতু সাইমন দা আছে, ওনারা বাংলাদেশে অনেকদিন থেকে কাজ করে, ওনাকে গিভ হিম এ কল, আস্ক হিম অ্যাডভাইস। Nothing wrong with that. You know, if somebody doesn't want to give you advice, they have some problem. If you ask me advice, I'll give you free advice. But if I don't give advice, that means I'm not qualified enough. জি, আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন হচ্ছে, সাজেস্ট এ কুলিনারি ইনস্টিটিউট ইন ঢাকা, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, ফেরদৌস খানকে আমি এটা উত্তর দিব যে আমি কোনো কুলিনারি ইনস্টিটিউটের আমরা নাম নিব না, বাট এটা মনে হয় খুঁজে বের করা খুব একটা টাফ না। এক্স্যাক্টলি, আমি এখানে কথা বলবো, ফেরদৌস ভাই, আপনি হাইটা যান, গাড়িতে যান, ইনস্টিটিউটে যান, দেখেন, কেউ যদি আপনার দেখতে রিফিউজ করে, আই বেটার কাম আউট। ওকে, আপনি বাংলাদেশে এখন প্রচুর ওয়েল নন শেফ আছে, যারা তাদের ইনস্টিটিউট আছে, আপনি এখানে যান, যা বলেন আমি আপনার কিচেন দেখবো, কোথায় ক্লাস করান, কেউ যদি বলে যা দেখতে পারবেন না, আপনাকে ভর্তি হন, আমি বলবো বেটার টেক এ টার্ন, গো ব্যাক টু আদার প্লেস। হ্যাঁ, বাই বাই। আপনি কোনো ভালো ইনস্টিটিউট কাছে যান, দে উইল বি মোর দ্যান হ্যাপি টু শো ইউ হোয়াট দে ডু। আপনি ফেসবুকে আর ইনস্টাগ্রামে পোস্ট দিলেন, আপনি শেফ হয়ে গেলেন, এটা কোনো কথা না। আমার কলেজে কেউ যদি আসে, if somebody now because of COVID, if somebody call me from Bangladesh and they want to see my college, we do virtual open house for the students. Because I need to prove that I am a college. I need to prove that I have the facilities. আপনি কেন আসবেন আমার কলেজে? এখানে অনেক কলেজ আছে পৃথিবীতে, যে আপনি যদি প্রুভ করতে পারেন যে আশা করে যে আমার কলেজ ফ্যাসিলিটি নাইস, আপনি you will get the money back. You will get the money back from the institute. Very important call হলে প্লিজ নিয়েন, কোনো অসুবিধা নেই। আমি অত ইম্পর্টেন্ট মানুষ না ভাই, কল দেওয়ার মতো সকাল সকাল এত ইম্পর্টেন্ট কল আসা না, কেন আসতেই পারে, এমন কোনো ইয়ে নাই। আচ্ছা, ওই জুয়েল আবার একই কোশ্চেন করছে, না একই কোশ্চেন করে না, আলাদা কোশ্চেন করছে, জিজ্ঞেস করছিল যে ডিপ্লোমা দিয়ে শেফ প্রফেশনে আসলে বেস্ট হবে নাকি ব্যাচেলার ডিগ্রি করে শেফ প্রফেশনে আসলে বেস্ট হবে? এটার অ্যান্সার মনে হয় মঞ্জুর ভাই আপনি ইনডাইরেক্টলি কয়েকবারই দিয়ে ফেলছেন। আমি ইন্টারমিডিয়েট পাস করে বিএসসি করছি, তো এখন সেই ক্ষেত্রে বলবো যে আমি কোনো কোর্স করিনি বাংলাদেশ থেকে। আমি ইন্ডিয়ায় পাস করছি, ইন্ডিয়াতে গেছি, 3 বছরের কোর্স করছি, 3 বছর কোর্স করে ফ্রান্সে গেছি, আমি করছি। তো আমি বলবো যে এখন এটা আপনি ডিসিশন নেবেন, আপনার কোথায় আপনি দাঁড়ায় আছেন, টাইমিংটা নিজের ডিসিশন। হ্যাঁ, আপনার ডিসিশন। বাট ইন্টারমিডিয়েট হচ্ছে প্লাস 2 হচ্ছে আপনার বেস ফর পোস্ট এডুকেশন এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। আপনি প্লাস 2 থাকলে, আপনার কোয়ালিটি থাকলে, আপনি ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং।
আচ্ছা, নেক্সট আরেকজন কোশ্চেন করছেন, তার নিচেরই কোশ্চেন এটা হচ্ছে আফটার কমপ্লিটিং বিএসসি, আমি জানি না আপনি কিসে থেকে, আমরা জানি না আপনি কিসে থেকে বিএসসি কমপ্লিট করছেন, মানে আপনি কি কুলিনারি মিন করছেন না অন্য কিছু, হাডেড অ্যামাডিউস, আচ্ছা আমি আপনার তো নামও বুঝতে পারতেছি না, যাই হোক, হ্যাঁ আমি এমনি জানি এটা কি, বাট এই নামে ইউটিউবে অনেকে তো বিভিন্ন ডিফারেন্ট নামে আসেন, অসুবিধা নাই। আচ্ছা, হোয়াট শুড আই ডু ফর কুলিনারি প্রফেশন, এনি কোর্স সাজেশনস, কোথাও ভর্তি Again, হতে হবে? same advice, Maruf bhai. সেম অ্যাডভাইস। आप intermediate current, BSc current, master's current, PhD current, accept this profession. You have to decide what you're gonna do. Are you going to work in a hotel being a chef? If it is yes, go for a course. Then it depends on your financial ability, how much you can do. If you say I want to be a simple cook, there's a lot of good institute in Bangladesh. Go there, spend 6-7 months, 8 months, 1 year, come out being a cook whole life. If you say no, I want to be a good chef and I want to work some of the best place in the world, I have to develop this is my career plan. It's like any other profession. You have to put as a profession. It's not something fun subject. You have to dedicate, you spend times, then you become a good chef, and for me, it's a career. I spent 20 years to come to this position. So many chefs over here in the world and Bangladesh too, they spend so many years to become that position. So you have to decide, if you pursue as a profession, go for a good institute to learn at least for 2 years. I will say at least for 1 year minimum and 2 years standard culinary diploma. Then if you are courage to go for bachelor degree, master degree, PhD, you can go for that. রাইট, এক্স্যাক্টলি, এটাই আমি সবসময় এটাই বলি। নেক্সট আরেকটা কোশ্চেন নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে লিখছেন যে ভাই আমি ইটালি থেকে বলছি, ভেরি গুড। আচ্ছা, ওনার কোশ্চেনটা আমি একটু পড়ে নিছিলাম, তো একটু কনফিউজ হয়ে গেছে এই কোশ্চেনটা পড়ে। আমি আপনার শেফ পেশার ভিডিও দেখি, ভেরি গুড, আমার কথা বলছে নিশ্চয়ই। আমি এই বছর এইচএসসি দিয়েছে, আচ্ছা উনি ইটালি থেকে বলছে কিন্তু এই বছর এইচএসসি দিয়েছে। আমি এইটাই কনফিউজ হয়ে গেলাম যে ইটালি থেকে উনি এইচএসসি দিচ্ছে, উনি বাংলাদেশে এইচএসসি দিচ্ছে, ইটালিতে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট দিচ্ছে কোন ইনস্টিটিউট আমি জানি না। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ওই কোশ্চেনের বাকি পার্ট হচ্ছে আমি শেফ পেশায় কাজ করতে চাই, তাহলে কোথায় থেকে শুরু করতে পারি এবং ইউরোপের কোন দেশে এর চাহিদা আছে? ভাই আপনি যদি ইটালি থেকে হয়ে থাকেন আপনার অনেক, কারণ শুরুতে আপনি বলছেন আপনি ইটালি থেকে বলছেন, আপনার ইটালিতে প্রচুর শেফ ইনস্টিটিউট আছে এবং পড়াশোনার সুযোগ আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি আপনি ওনার নামে জর্জ জুনিয়র বা যেই হোক ভাই, ইতালিতে আপনি তো ভালো জায়গায় আছেন। ইতালি has some of the best culinary institute in the world. France, Italy. We do have collaboration with some schools. Our student goes there. They come over here in our school. We do every year Italian food festival through Italian Chamber of Commerce. So we get a lot of good chefs. All Mr. chefs comes to our school for a month, and they do cooking, exhibition, training. আপনি যদি এইচএসসি পাস করে থাকেন, গো because আপনি ইতালিতে আসেনই ভাই এখন, তো আপনি কেন হ্যাঁ, আপনি যদি ইতালি থেকে ইংল্যান্ডে যেতে চান, ফেয়ার না, গো দেয়ার। But even a hub, আমার সাজেশন at least দরকার নাই। Look around. It's a very good place. Go to the institute. It's a free of cost. Ask them, and if you speak Italian, join there. Italy is a good place to work. Very good. I love Italian food. It's diverse like any other Indian cuisine. So go for that. এটাই। আচ্ছা, এর নেক্সটেই আবার আমি কোশ্চেন করছেন ফারিহা আক্তার এমি, বেকারি শেফের জন্য কোন দিকটা অনুসরণ করতে হবে? এটা মনে হয় একটু আগে আমরা আলাপ করছিলাম, মঞ্জুর ভাই বলছিলেন। আরেকবার বলবো যে ফারিয়া আপু, you have to decide not to be a cake baker, just exclusive cake baker. বাংলাদেশে এক সময় কুপার্স বাংলাদেশে কেক বানাইতে খুব ভালো কেক, এখন অনেকে আছে, ভদ্রলোক অনেক বাইরে ছিল পরে কেক। তো আপনি যদি বলেন যে আমি আই ওয়ান্ট টু বি কেক বেকার, বনানী 11 নম্বরে, তখন মঞ্জুর ভাই আপনি দেশ ছেড়ে চলে গেছেন, আমি তখনও ছাড়ি নাই দেশ, আপনার কিছুদিন পরের কথা। ওখানে একটা হয়েছিল, এটা 2000-এর কিছুদিন পরে, মানে আপনি চলে যাওয়ার কিছুদিন পরে 11 নম্বরে একটা ব্রেডের দোকান হয়েছিল। ওরা এত ভালো ব্রেড বানাইতো, ওই যে আমার ব্রেড উইকনেস থেকে বললাম, ব্রেড ফ্যাক্টরি, আই থিংক এরকম একটা নাম হবে। আপনি তো আবার পরে দেশে যান, একটা বাসার নিচে বোধহয়, মনে হয়। আমি নাম্বার বলতে পারবো না, আমি বাসা বোধহয় ক্যালকাটা একটা ব্রেড ফ্যাক্টরি খুঁজে, আমিও কারণ ওখানে আমার এক ফ্রেন্ড আছে, সে ওই 11 নম্বর রোডে থাকে, ওই রোডেই ওদের বাসা, ওদের তো এখন বাসার নিচে আবার একটা শপ হয়ে গেছে। বলবো যে ভাই আপু, আপনি বাংলাদেশে এখনো চকলেটের সেভাবে ডিমান্ড নাই, সুগার ওয়াকের ডিমান্ড নেই। বাংলাদেশে ডিমান্ড হচ্ছে আপনার হোটেলগুলোতে ইউরোপিয়ান পেস্ট্রিজ and cake is always popular wherever you go. We do have a cake decoration
teach only cake decoration, nothing else. It's a very good profession. It's a very creative. I'm not creative. I don't have. If you shoot me also, I can draw nothing. Cake decoration is আমারও for নাই। creative people who can draw, who can আমার paint. হ্যাঁ পেইন্ট এটাই It's a very creative profession. Should be. আর্টিস্টিক শৈল্পিক, হ্যাঁ, যাদের মাইন্ড থাকে। বাট One of আমার my খুব শখ, ভালো লাগে। One of my ভালো friends, আর কি। she's from Russia. She makes cakes. Her cakes cost minimum $700-800 minimum. মিনিমাম She does maximum 1 or 2 cake a day, nothing else. Same Right, cake, so- if you buy quality cake from the shop, $50-60. $100 কেকের দাম শুনলে আমরা হাঁটা দিই। She charges minimum by $500-600 minimum, because she makes 1 or 2 cakes. She will carry cake. 40 she'll থেকে put- 45,000 টাকা, আমি একটু বাংলাদেশে বলে নিলাম, Exactly. বাংলা টাকায় বলে নিলাম। Because the amount of time you have to spend, there is something competition called cake decoration competition. You can Google it, YouTube. You can see that how much can go. So you decide what you can. If you do European pastries, find out an institute. Bangladesh হয়তো বা নাই। আমাদের বাংলাদেশি শেফ তো ওই যে বেকারি, ব্রিটিশ একটা বেকারিতে জিতছে, ওই যে হ্যাঁ, নাদিয়া। নাদিয়া, সরি আমি Yes. নামই ভুলে গেছি, মারি খেতাম। আচ্ছা ঠিক আছে, নামই ভুলে গেছিলাম, সরি। হ্যাঁ, নাদিয়া আমাদের বাংলাদেশের BBC অনেক থেকে BBC BBC থেকে competition জিতছে। হ্যাঁ, তো এটা অনেক দারুণ। You decide. Then I told you so many institute about baking. So now you're gonna decide. No one should guide you. Faria, you decide you are good in cake baking or you want to go for other pastries. If you work in a hotel like a Intercontinental, now Sheraton is coming, Radisson, Westin, you need to know more than cake, because they don't only make, they make other pastries too. The pastry world is huge. বিশাল, 500-700 ভ্যারাইটি হইতে পারে। মেহেদি, ওয়ালাইকুম সালাম। ফাহাদ ভাই বলছেন অনেক ইনফরমেটিভ আলাপ হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। শেফ অ্যাডমিশনে ভাইবা নেওয়া হচ্ছে, আচ্ছা এখানে জিজ্ঞেস করছেন একজন, শেফ অ্যাডমিশনে ভাইবা নেওয়া হচ্ছে NHTTI তে, আচ্ছা কেমন প্রশ্ন হবে একটু ধারণা দিতে পারেন? আমি কোনো ধারণা দিতে পারবো না এই ব্যাপারে, আর এটা মনে হয় ওদের ব্যাপার, ওদের Exactly. বিষয় আমাদের। Question. So far, I know NST is a very good institute in Bangladesh still at this moment, and the person is taking care of the department. She's a very mighty type person. জি, Talk to her; she'll help you out. এটাই। মেহজাবিন, থ্যাংক ইউ দিচ্ছেন সবগুলো কোশ্চেন অ্যান্সারের জন্য। মেহজাবিন ম্যাক্সিমাম মানে 99% কোশ্চেনের মানে অ্যান্সার দিচ্ছেন মঞ্জুর ভাইকে থ্যাঙ্কস। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। এটা হচ্ছে আচ্ছা সাদিয়া, কি লাইনে কি ক্যারিয়ারটা চেঞ্জ করবে? এটা আমার কোশ্চেন আছে। মেহজাবিন ওনার ফুডের ব্যাপারে খুব ইয়ে। আচ্ছা, another question কারণ তুমি যদি আর্মিতে থাকে, সেনা কল্যাণ সংস্থা রানস হোটেলস ইন বাংলাদেশ, ওকে? লাইক রেডিসন, হ্যাঁ। Yeah, Major, if you go there, please don't forget us. I need a job in Bangladesh to go to Bangladesh, so my job will be there. Acha. Another question crossed in my mind: how do you control the quality of the food that I already goes mentioned that. out to customers? মেহজাবিন আপনার এই কোশ্চেন এটা। I already covered that. ও, আপনি এটা কভার করছেন, ওকে, নো প্রবলেম। আমি ওই সময় ছিলাম না মনে হয়, তাই আমি দেখে নিব। This one too. দিস ওয়ান অলসো টু, ঠিক আছে। তারপর মঞ্জুর ভাই আপনার জন্য আমাদের, ও আচ্ছা, মঞ্জুর ভাই জিজ্ঞেস করছেন হচ্ছে ওই যে ডিশ খাওয়াইতে হবে, উনি তাহলে এটার উপরে ভিডিও বানাবে, ওই ফাহাদ ভাই বলছেন। আচ্ছা ঠিক আছে, আমার সেভাবে দেবেন, এখন সিগনেচার ডিশ নেই ভাই। এটাই, আমারও এখনো সিগনেচার ডিশ নাই, বাট আপনি ভিডিও বানাইলে আমি অনেক কৃতজ্ঞ হব, আমরা অনেক কৃতজ্ঞ হব। আপনি এডুকেশনাল ভিডিও করেন, আই উইল বি देयर, প্লিজ। ঠিক, হ্যাঁ এটাই। ফাহাদ ভাই মঞ্জুর ভাইকে ইনভাইট করবেন প্লিজ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, very very important conversation going on today. Acha, very very important message for students. Thanks both of you, Simon bhai. Thank you Simon bhai. আচ্ছা, এখানে এরপরে আচ্ছা তহিদুর মিনারের মনে হয় এই কোশ্চেনটার অ্যান্সার আপনি দিচ্ছিলেন, মঞ্জুর ভাই দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এরপরে আমি আরেকজন হচ্ছেন, আচ্ছা ভাই আমি ডিগ্রি পড়ছি 2য় বর্ষে এবং আমার খুব ইচ্ছা শেফ কত বছরের জন্য কোর্স করলে ভালো হবে এবং জায়গায় একটু আগে মনে হয় এইটার বিষয়ে আলাপ আলোচনা করা হয়েছে, মারুফ ভাই আমাকে জিজ্ঞাসা করছেন। বাট সাইফুল, আপনি যদি ভিডিওটা শাওন শুরু থেকে যদি ভিডিওটা দেখেন, এই আমরা অল্প কিছুক্ষণ আগেই মঞ্জুর ভাই বিষয়ে অনেক কথাবার্তা বলছেন। আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও,
পরবর্তীতে ভিডিওটা ইউটিউবে থাকবে, একটু সময় নিয়ে যদি দেখেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, মিনার কোশ্চেন অ্যান্সার মঞ্জুর ভাই দিচ্ছেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, রাবিয়া সুরভি ভালো আছে আলহামদুলিল্লাহ। শেফ আমার আচ্ছা, রুবেল আপনার খুব ভেরি গুড। আচ্ছা, আর সাইমন ভাই বলছেন হচ্ছে ইয়াস আই ওয়ার্কড ইন দ্য Sheraton, that same team. You worked just 1 or 2 years before you. Okay. Same But kitchen. same kitchen team. Yeah, আচ্ছা। World is সালমান round. ভাই, world is round. আচ্ছা, হাসান মাহমুদ কোশ্চেন করছেন, স্যার আমি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়াশোনা করছি। আচ্ছা, আমাদের 2 ইয়ার পড়া ইন্টেন্সিভে যেতে হয়। আচ্ছা, আমার কোন হোটেল ঠিক শেফ ট্রেনিং নিলে আমাদের ভালো হবে? আশা করি অ্যান্সার পাবো। আমি জানি না মাহমুদ, এটা হোটেল অ্যান্ড ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট, আমার এই ব্যাপারে তো এমনি এক্সপার্টিস নাই, আমি শেফ মানুষ। আমি আমার ভাই বলবো যে আপনার হোটেল ট্যুরিজম আপনি চাবেন যে কোথাও লেজিটিমেট হোটেল লাইক বাংলাদেশে, যে ঢাকাতে যদি বলেন ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁ, ওয়েস্টিন, রেডিসন, there's a couple of other hotels like Sheraton is coming. You try to get job over there as internship because you can learn corporate culture. Right. And they have system in place. If you go out of Dhaka, Coxbazar has a couple of different hotels. So try to work in a multinational company which is owned by foreign company rather than Bangladeshi companies. The most important big reason, Bangladeshi company অনেক সময় তারা কোনো সিস্টেমে চলে না। They do whatever they want. There is a organogram. Politics, exactly. আপনি যদি সব জায়গায় কাজ করেন, at least you will learn something. You will see what is the cultural value, cultural difference, and customer service. And Le Méridien, there is a Le Méridien in somewhere airport, close to airport, Khilkhat. তো আমি বলবো যে আপনি এসব জায়গায় ট্রাই করতে পারেন। আর আপনি যে খুব ইন্টারেস্টেড হন, why don't apply for abroad for a internship? And one thing মারুফ ভাই মেনশন করবো যে পৃথিবীর অনেক দেশে কিন্তু ট্রেনিং নেয়, এটা অনেকেই জানে না। ট্রেনিং ভিসা পাওয়া খুবই ইজি যদি আপনি প্রুভ করতে পারেন। আমেরিকাতে তারা বলে J1 ট্রেনিং, you can apply. If you're lucky enough, you'll get paid. I was fortunate enough to get through J1 training, but they didn't give me visa because my name is Muhammad, so they linked me as a terrorist, unfortunately. But you send the application. There's so many hotels in US that they accept training from all over the world, and you have to go back after finishing your training. You have to go back. There is nothing about illegality and legality, but there is a chance. England, they accept foreign student as a trainee. France, they accept foreign student trainee. So you have to find it out who accept. The college I studied in France, we used to accept foreign students for training because we used to run 4-star hotel beside college. So there are a lot of students come from South America, a lot of students come from India to do training, 6 months, 1 year. So they used to work in full service business. So that's opportunities used. So why don't ট্রেনিং হিসেবে এমনি মঞ্জুর ভাই, ওরা যদি ট্রেনিং হিসেবে ওখানে যায়, ওদেরকে কি মানে পে করতে হয় নাকি না? Depends on accommodation. London, UK, they pay. Their employee is a law there. You have to pay lump sum amount to your trainee. US, you have to pay. Canada is a conditionals. Canada doesn't take international training that much in terms of kitchen. But London, they take a lot of US, they take. France, my institute, they used to give accommodation only and food, no extra money. So it depends. You have to find out exactly who are offering what. But you're getting a foreign exposure. A lot of Indian students, they do it. They do their internship in England, they do internship in France, they do internship in USA, then they go back to their country. জি। আচ্ছা, মেহজামিন আপা আমাকে একটা কোশ্চেন করছেন, শেফ মারুফ, আর ইউ ফ্রম ব্র্যাডফোর্ড? প্রথমে বলে নি না, as you told you got a TV series. Not, I don't have any TV series, হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট আই এম নট ফ্রম ব্র্যাডফোর্ড বাই দ্য ওয়ে। আমি অ্যাকচুয়ালি কোথা থেকে, এটা কোথাও কোনো সময় কাউকে বলি না, এটা আমি সবসময় সিক্রেট রাখি ডিউ টু দ্য টার্ম অফ মাই কোর্সেস। আমি চাই না যে ঝামেলায় পড়তে, যে আমি যেই ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছি সামহাও যদি ওই ইনস্টিটিউট এসে আমাকে ধরে বসে যে কেন তুমি আমাদের কোর্সটা করাচ্ছ, যদিও
এটা মঞ্জুর ভাই আমাকে বলছেন এটা নিয়ে এত সমস্যা নাই, এটা কারো কপিরাইট সম্পত্তি না, কিন্তু তারপর আমি জাস্ট একটু ফ্রি থাকতে চাই, কেউ দরজায় এসে নক করুক এই জিনিসটা আমি চাই না, সো এটা বলি না। আর টিভি সিরিজের ব্যাপারটা মনে হয় ঠিক না, আমি হয়তো বাই মিস্টেক কথায় আপনি হয়তো ভুল বুঝে ফেলছেন। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন আসছিল হচ্ছে, স্যার আই এম এ কুলিনারি স্টাডিং, আই এম I'm studying কারেন্টলি CA, স্টাডিং in Science and Engineering. সিএসসি, I'm preparing for IELTS. Very good. I want I'm, to I'm from abroad on continental cuisine, cuisines. plating and hotel management. I want to have my own restaurant. Some suggestion. Only. It's a very confusing suggestions. question. Is a CSC is a computer science and education engineering or culinary science and something? I'm not sure, but that's good. If you can clarify what is CSC means, and there is nothing called post-graduation diploma for continental cuisine. You can do post-graduation diploma in culinary management. Nearest country, India again, they do masters in culinary management, post-graduate diploma in culinary management, and plating and hotel management. Nobody teach you plating. You develop that over the time. You work different places. You put your creativity, and you follow some rules and regulation and guideline. So that's your plating. Cooking is culinary profession is something I'll say is 50% education, 50% craziness. The moment you become successful, you can put your any craziness on the plate. Nobody can ask you a question. People like to eat your food, they will eat your food. If they don't like you, they don't like you. There's so many That's it. chefs, they don't follow the rules. Rules is for the beginners. Once you become master of your trade, you can play with that. Right. So play, You will become the rules. yeah, you become the rules. You will Exactly. do the things they will eat. এটাই। So play. Okay. So computer science engineering. So computer science engineering. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আমি বলতে যাচ্ছিলাম, আমি ইচ্ছা করে বলি নাই মঞ্জুর ভাই, আমি ওয়েট করতেছিলাম। You studied computer science and engineering. Now you're going to postgrad diploma in continental কারণ cuisine. সিএসসি আমার সাবজেক্ট ছিল, আমি জানি, আমি যদিও চুপ ছিলাম ইচ্ছা করে, ফাদ ভাই বলে দিচ্ছেন। আপনার যদি কাজের এক্সপিরিয়েন্স না থাকে, ভিসা অফিসার চিন্তা করবে যে লোক তো বাইরে যাচ্ছে থাকার জন্য, পড়াশোনার জন্য না। এটাই আপনার এটাই কোনো কন্টিনিউটি ইন এডুকেশনে, হ্যাঁ আমি বলবো না পাবেন না, পাইতে পারেন, বাট নিড সাম সর্ট অফ কন্টিনিউটি টু প্রুভ রিলেভেন্ট সাবজেক্টে স্টাডি করাটা, এটা আমরা ইয়ে করি। বলছিল যে ভিসা অফিসার নিড টু বি হ্যাপি, এটাই হচ্ছে কথা। they can read your mind, they are trained for that, they goes to school to get training about your behavioral science to become a visa officer. I don't know how many people know that, but every single immigration officer, especially people sitting in the US embassy, Canadian embassy, Australian embassy, they are British trained, embassy, yeah, they're trained to read your mind, and they ask you questions from different angle to find your motive, what you're gonna do, and then they will match all the questions together. Don't think you are clever than them. Never. They're getting paid. আমি জীবনে বহু এমবেসিতে ইন্টারভিউ দিতে হয়েছে আমাকে, বিশেষ করে পোস্ট 9/11 এর পরে অনেক কঠিন ইন্টারভিউ আমি ফেস করছি, এবং ইভেন 9/11 এর আগে। আমি এখানে একটু এই জিনিসটা বলি, আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স, মানে 1 মিনিটে। হংকংয়ে আমি গিয়ে হাজির হয়েছি, তখন আমি ক্লাস 9-এ বোধহয় পড়ি। তো আব্বার ওখানে back in 30 seconds. হ্যাঁ, I'll be back in 30 seconds. শিওর প্লিজ, আমি সোলো করে নিচ্ছে আমাকে। তো আমি ওই জিনিসটা একটু শেয়ার করি যে ওখানে আমি যাওয়া হয়েছিল আর কি, আব্বার চাকরি সুবাদে আমার ওখানে ইয়ে করতে হয়েছে, যেতে হয়েছিল। তো ওখানে আমার মনে আছে যে আমার পাসপোর্টে ছোট একটা মার্ক ছিল। তো মার্কটা কি আমি দুষ্টামি করে দিছিলাম, আমি জানি না এটা কোনো সময় আমি খেয়াল করছি, মানে আপনাদের সাথে অডিয়েন্সের সাথে শেয়ার করছিলাম কিনা। আমাদের পাসপোর্টে এখন তো প্রিন্টেড, তখন হাতে নামটা লেখা হইতো। তো এমটা যাতে কোনোভাবে অন্যভাবে মিসইউজ না করা, একটু ঘুরায় লেখা হইতো, কোনো দাগ কাটা হইতো না এইভাবে, কারণ তাহলে ইচ্ছা করলে ওই এম কে 2 ভাগ করে এ লেখা যায় বা কিছু। তো এইভাবে ঘুরায় এমটা লেখা হইতো যে এটা এম, এ হইলো তো আমরা এভাবে এ লিখবো, দাগ কেটে দেবো, তাহলে নাম চেঞ্জ করে ডাবল এ করে ফেলা যেত আর কি। তো আমার নাম যেহেতু শুরুতে মারুফ, আমার এমটা এরকম ঘুরায় লেখা হয়েছিল। আমি কি করছি, এটা দেখে আমার খুব বিরক্ত লাগছে। ফার্স্ট যেদিন আমি নতুন পাসপোর্টটা হাতে পাইছি, এটা পুরানো পাসপোর্ট থেকে নতুন পাসপোর্ট যখন হাতে পাইছি, তো পেয়ে আমার অল্প কয়েকদিন পরের ফ্লাইট আমি যাব। তা আমি কি করছি, এমটাকে সোজা করে নিচ্ছে। এখন ওরা তো আর এটা বুঝে না, আমার বয়স কম। আমি ইমিগ্রেশনে যখন হংকং এয়ারপোর্টে গিয়ে হাজির হয়েছে, ওই সময় ব্রিটিশরা হংকং এ ক্ষমতায় ছিল, ব্রিটিশদের রুলিং এ ছিল।
তারা এই পাসপোর্ট নিয়ে অনেক সময় ধরে আমাকে দাঁড় করায় রাখছে ওখানে। তারা আমার সাথে কোনো ঝামেলা করে নাই, তারা প্রচুর ঝামেলা করতো, মানুষের সাথে অ্যারেস্ট করতো, ধরে নিয়ে যেতে, এসে আমার সাথে কোনো ঝামেলা করে নাই। আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছে, আমি সব কিছুর উত্তর ঠিকঠাক মতো দিচ্ছি। একটা পর্যায়ে গিয়ে তারা বলছে যে তোমার সঙ্গে তোমার লাগেজ কোথায় আছে, লাগেজগুলো নিয়ে আসো। তো আমি বলছি আমার সঙ্গে আমার লাগেজ নাই, আমার শুধু এই যে আমার হাতে যে ব্যাগটা এটাই আছে, আমার লাগেজ আমার কাপড় চোপড় সব এখানে। যখন এটা বলছে তারা একটু আশ্চর্য হয়েছে, তোমার কাপড় চোপড় এখানে? আমি বললাম যে হ্যাঁ আসলে তো আমি এখানে থাকি। তো বললো যে কিন্তু তোমার পাসপোর্ট তো সেটা প্রুফ করে না। আমি বললাম না, এটা তো রিনিউ করার পরে নতুন পাসপোর্ট তো, আর তোমাদের এখানে তো পোর্ট এন্ট্রি, মানে আমি চলে গেছে আবার আসছি। সঙ্গে সঙ্গে তারা রেকর্ড ঘেটে দেখলো যে হ্যাঁ আমি তো এখানে রিটার্ন আসছি, মানে অ্যাকচুয়ালি রিটার্ন টিকিট আসি নাই, বাট আমি আগে আসছি এখানে। তো তারা বললো যে তোমার এই ব্যাগটা চেক করবো। আমি বললাম হ্যাঁ অফকোর্স ব্যাগ চেক করো, মানে তোমরা আমাকে এতক্ষণ দাঁড় করে রাখছো। ও তারা তার আগে অন্তত হাফ এন আওয়ার তারা গবেষণা করছে। তো এনিওয়ে তারা গবেষণা করার পরে সবকিছু শেষ করার পরে তারা যখন ইয়ে করলো, মঞ্জুর ভাই এসে গেছেন, মাইকটা, হ্যাঁ ও মঞ্জুর ভাইয়ের দিক থেকে মনে হয় ইয়ে করবেন। তো তারা অনেক কিছু গবেষণা করছে, শেষে আমাকে তারা বলতেছে, তারা আমার ব্যাগটা ঘেটে ব্যাগ সার্চ করছে, হ্যান্ড ব্যাগ, কিছু অল্প কিছু কাপড় চোপড়, ওখানে একটা ডায়েরি পেয়েছে, ডায়েরিটা উল্টায় ওখানে আমার বাবার অ্যাড্রেস লেখা, মানে আমাদের বাসার অ্যাড্রেস লেখা। তো আমাকে ওরা জিজ্ঞেস করতেছে ওইটা আব্বা বাংলায় লিখে রাখছে, এটা হচ্ছে ইন কেস আমি যদি বিপদে পড়ি বা কোনো ঝামেলায় পড়ি ওই অ্যাড্রেসটা আমি দেখাবো বা কাউকে বলবো, এবং বাংলায় লিখে দিচ্ছে ইন কেস আমার যদি পড়তে অসুবিধা। ওরা আমাকে বলতেছে এইখানে ওখানে একটা ফোন নাম্বার লেখা নিচে, হংকং এর ফোন নাম্বার, ওখানকার লোকাল মোবাইল নাম্বার। ওই সময় তখন অলরেডি ওখানে ওই যে বড় ফোন আব্বা ইউজ করতো, ওই যে বড় মোটরোলা ফোন গুলা যেগুলি, এগুলি ইউজ করতো। তো জিজ্ঞেস করতেছে যে এই ফোন নাম্বারটা কার, আমি বলতেছি এইটা আমার। তো আমি বোকার মতো বারবার বলতেছি মাইন মাইন। তো বলতেছে যে না, মানে আমি বললাম আমার। তো বলতেছে যে তোমার তো তোমার সাথে নাই। তো আমি বলতেছি আমার মানে ড্যাড, ফাদার, ড্যাড। তো সঙ্গে সঙ্গে ওরা হাসতে হাসতে শেষ। তো আমি বললাম হ্যাঁ হাসে কেন? তো ওরা বললো ঠিক আছে, মানে এটা পুরা 2-2.5 ঘন্টার ঘটনা মঞ্জুর ভাই, বুঝছেন, এয়ারপোর্টের মধ্যে। তো ওরা বলতেছে যে দিস ইজ ইউর ফাদার। আমি বলছি ইয়েস ইয়েস মাই ফাদার, আমার ফোন, মানে আমাদেরই ফোন, আওয়ার ফোন। তো বলছে ওয়ার ইজ হি? তা আমি বললাম মেবি হিয়ার সামওয়্যার, হি ওয়ার্কস ইন বিমান, এই এয়ারলাইন্স, আমি যে প্লেন দিয়ে এসে নামছি ওই এয়ারলাইন্স এসে চাকরি করে। তো ওরা বললো যে ফোন দেওয়া যাবে? আমি বললাম হয়তো। ওরা তখনই নাম্বার ডায়াল করছে, আমার আব্বা ফোন ধরছে, আমার আব্বা বাইরে ঘুরতেছে যে কি ব্যাপার, ফ্লাইট নেমে গেছে, আসে না, আবার ওখানে কিছু কলিগদের সাথে ব্যস্ত হয়ে গেছে। আমার আব্বা মুহূর্তে ওখানে আসছে। তোরা বলতেছে যে তোমার ছেলে তো ড্রামা করে, মানে সে তো বিশাল হিরো। তো বলে যে ও তো সব পেঁচায়। এখন আমার আব্বা বলতেছে আরে কি হয়েছে, আর তুমি এতক্ষণ ধরে নামছো, আমি তো ভাবছি তুমি এই প্লেনে উঠোই না। আমি তো ফ্লাইট লিস্ট চেক করা শুরু করছি যে আদৌ তুমি এই ফ্লাইটে উঠছো কিনা, কারণ আমরা ওই যে সাবলো টিকেটে গেছি, বুঝছেন মঞ্জুর ভাই, সাবলো টিকেটে, ঠিক আছে, লাস্ট মোমেন্টে প্লেনে উঠছে, ফ্লাইট লিস্টেও নাম ছিল না, আব্বা খুঁজছেও পায় নাই। ঠিক আছে, তা আব্বা তো মোটামুটি হয়েছে, আচ্ছা ও আসে নাই, আচ্ছা বাসা ফোন দিব, বাসায় খোঁজ নিবো আসছে নাকি, আদৌ উঠছে কিনা, কিছুই জানে না। আমার বলতেছে যে তুমি এখানে আসছো, কি ঘটনা হয়েছে? বললাম যে এই ঘটনা হয়েছে, ওরা ইচ্ছে তো কিছু পেঁচানো। তো এই ঘটনাটা ইয়ার থেকে উঠলো যে ইমিগ্রেশন জীবনে বহু ফেস করছে, দুষ্টামি করছে বেশিরভাগ ক্ষেত্রে, পেঁচাইছি। আমার মনে আছে আরো 2-1টা ইমিগ্রেশন ফেস করছি, তাদের সাথে ইচ্ছা করে দুষ্টামি করছি, জানি যাব, জানি সবকিছু আছে, জানি ওরা পেঁচাবে, আমিও পেঁচাইছি, হ্যাঁ এটাই, এমন ভাব নিছি যে বুঝি না। তো ওদের স্পেশাল ট্রেনিং থাকে, যে মঞ্জুর ভাই যেটা বলছিলেন, ওরা আই কন্ট্যাক্ট করে, ওরা পড়তে পারে, বুঝতে পারে। They can figure it out. আপনি অনেকে যে I gonna cover up my documents, I gonna lie to them. To get information for them is very easy. They know how to reach out, and people are obliged to give them information because it's a law enforcement agency. তারা চাইলে অনেক সময় তারা without telling you they contact person and they get all the information and they'll cross check with you. So যে CSC করার পরে কিচেনে যাবেন, fair enough, you can go there, but make sure do your paperwork right. Right. Go for masters in culinary management. Nothing called continental. Continental is just a part of the cuisine, and I don't call it continental as a European cuisine; it's a light cuisine. So you learn about everything. You can go to Australia; they have some very good course in Australia. They call masters in gastro-tourism, something like this. So they teach about gastronomy and culinary. They do with the like Gordon Blue with I think Adelaide or Sydney University. You can Google it. Masters in gastronomy in Australia.
So you do your paperwork first before you applying for visa, and they want to see continuity of education, and you have to prove that you are legitimate students going there to study culinary, and no matter what subject, you have to prove that you are going there for study. এটাই এটাই মেহজাবিন আপা আবার এটা বলছেন যে উনি হয়তো জব চেঞ্জ করেই ফেলবেন, চেঞ্জ মাই জব, থিঙ্কিং অ্যাবাউট চেঞ্জিং মাই জব গ্রাজুয়ালি। ঠিক আছে, ঠিক আছে, এটা খুব ভালো। আচ্ছা, এখানে চতুর্থ বর্ষে একজন স্টুডেন্ট, আগামীকাল আমার পর্যটনের শেফ কোর্সের ভর্তি পরীক্ষা আছে, আমি কি এই মুহূর্তে কোর্সটা করব নাকি অনার্স শেষ করব? আমি অনার্স শেষ করার পক্ষে, যেহেতু এখন সে 4th ইয়ারে আছে। অবশ্যই এটা একজনের अगेन তার পার্সোনাল সার্কামস্টেন্সেস কি আমিও জানি না, আপনিও জানেন না, জানি না। হ্যাঁ, কিন্তু 4 বছর পড়াশোনা করে যদি অনার্স কমপ্লিট না করে এই ক্যারিয়ার চেস করা হয়, এটা ঠিক হবে না। You shouldn't do that. You should finish your honors, then you do this course. Very important. So you need an STI course doesn't replace any sort of proper education like a BSc or diploma, because they give only diploma or short course, and you might get a job, but you won't get a credit for that. This is very important for some students. আপনি যে কোথাও পড়েন বাংলাদেশে, আপনাকে দেখতে হবে যে আপনার কোর্সটা ট্রান্সফারেবল কিনা। অনেকেই কোর্স করে বাংলাদেশে যেগুলো ট্রান্সফারেবল না। আপনি কোর্স জানতে শিখেছে, আপনি জানেন যে আপনি যখন নর্সাতে কোর্স করেন, আফটার ফিনিশিং 1 year you can transfer হোল কোর্স টু আদার কান্ট্রি। আপনি ইস্ট ওয়েস্টে করেন বা যখন প্রাইভেট স্কুলে করেন, তাদের সাথে অনেক ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফারের কন্ট্রাক্ট থাকে, তো আপনি ক্রেডিট ট্রান্সফার করতে হবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিংস টু নো। সো আপনার বেস একটা এডুকেশন থাকা দরকার, যেটা বিএসসি হোক আর মাস্টার্স হোক আর ইন্টারমিডিয়েট হোক, আপনাকে সেটা চিন্তা করতে হবে এটা। আচ্ছা, আরেকজন একটা কোশ্চেন করছেন, একদম শেষে আসছে, এটা হচ্ছে I completed Mohi, আচ্ছা মোহাম্মদ মোহি, I completed my graduation, I'm doing short course on food and beverage production in পর্যটনের কথাই বলছেন right now, NHTTI। আচ্ছা, will it help me in my career as a chef? Cooking is my passion. You can start your career as a cook, then you become a chef. You don't become chef overnight. You start somewhere. It can be beginning, any position. Then you, over the time, you get trained, you get experience, and you prove yourself. You can manage people. You can run a restaurant. Then you become a chef. And depends how you work. Porjoton is not a bad institute. It's a very good institute in Bangladesh. They are kind of umbrella institute run by the government. They are doing so many good things. But again, will it help in my career as a chef? It will help you, definitely. You learn something. No institute will teach you everything. It can be my institute, it can be any institute. আপনাকে শেখাবে 50%, বাকি 50% আপনাকে শিখতে হবে। জি। আর এখানে আরেকজন কোশ্চেন করছিলেন, ওই যে হাসান মাহমুদ আগেও কোশ্চেন করছিলেন যে দেশের বাইরে যাওয়ার জন্য কি পরিমাণ টাকা লাগতে পারে। এটা ডিপেন্ড করে আসলে কোথায় যাবেন, কোথায় ভর্তি হবেন, কোন ইনস্টিটিউটে পড়বেন, কোন দেশে যাবেন। আপনি যদি কানাডার কথা বলেন, আমি আপনাকে বলছি কানাডাতে আপনার এভারেজে পার সেমিস্টার টিউশন ফি হচ্ছে $8,000 থেকে $10,000। যদি 4 সেমিস্টার ট্রেনিং কোর্সে আসেন, আপনি নর্মাল কলেজগুলো 2 ইয়ার্স ডিপ্লোমা করায়, ডিপ্লোমাতে 4টা সেমিস্টার, আপনি $32,000। ভেরি সিম্পল ম্যাথ না। এখন 32 দিয়া ক্যানাডিয়ান ডলার হয়তো বাংলাদেশে পার ডলার ইকুয়াল টু 65 টাকা, প্রায় 20-25 লাখ টাকা, প্লাস আপনার থাকা খাওয়া খরচ। এখন আপনার লাইফস্টাইল আমি জানি না, আপনি কিভাবে থাকেন, কিভাবে বড় হয়েছেন, সেটার উপর আপনার লাইফস্টাইল থাকা খরচ ডিপেন্ড করে। আপনি যদি লন্ডনে যান, সেম প্রিটি মাচ আপনার করে ডলারটা পাউন্ডে কনভার্ট করতে হবে। থাকা খাওয়া খরচ, আপনি কি দুজনের বাসায় থাকবেন না একা থাকবেন না 7-8 জনের সাথে থাকবেন, সবই ম্যাটার। বাট আপনাকে টিউশন ফির জন্য আপনি কলেজে ঢুকেন, কলেজের ওয়েবসাইট দেখেন, এক্স্যাক্টলি দেখেন ওরা কতটা চার্জ করে, সেটা আপনার হচ্ছে মেজর থিংস। প্রত্যেকটা কলেজে স্টুডেন্ট একটা আইডিয়া দেয় থাকা খাওয়া খরচের ব্যাপারে, একটা স্ট্যান্ডার্ড। ওইটা শুড বি আপনার ওই রেটটা সবার বেস রাখা উচিত মাথায়, কারণ ওরা দেখে ওভারঅল সবকিছু। তারপরে আপনি কাট কর্নার করতে পারেন, আপনি 3 বেলা যা 2 বেলা খেতে পারেন, আপনি কাপড় চোপড় দেশ থেকে নিয়ে গেলেন, না কিনলেন, ফ্যাশন বিলাসিতা করলেন না, অনেক কিছু কাট। বাট কলেজ যে এস্টিমেটটা দেয়, এটা একটা স্ট্যান্ডার্ড এস্টিমেট দেয় ওরা, কারণ দে ডোন্ট ওয়ান্ট টু লুজ স্টুডেন্টস, ইটস বিজনেস ফর देम। এটাই তো, এই আর কি। আর আমরা আর আপাতত কোশ্চেন এখানে নাই, এবং আমরাও আমাদের শেষ করতে চাচ্ছি।
তো মঞ্জুর ভাই, আজকে আমাদের সময়টা খুব ভালো গেল, অনেক লম্বা সময় হয়ে গেছে অবশ্য। আমার মনে হয় এটা আমার হায়েস্ট টাইম অফ ভিডিও, একটানা 2 ঘন্টা 49 মিনিটের ভিডিও এটা। মাই গড, আমার মনে হয় এত লম্বা লাইভ এর আগে করেছি কিনা আমার সন্দেহ আছে। তারপরে মনে হয়েছে যে ভালো হয়েছে আর কি। যাই হোক, মানে অনেক কোশ্চেনে আনসার দেওয়া হয়েছে, অনেক কিছু অডিয়েন্স জানছেন। অডিয়েন্স যারা এখন এসে যোগ দিচ্ছেন, অনেক নাম্বার আসতেছে আমি দেখতে পাচ্ছি। সবাইকে অনুরোধ করবো যে ভিডিওটা শুরু থেকে দেখার জন্য। মঞ্জুর ভাই আজকে অনেক বিষয়ে আলাপ আলোচনা করছেন। আচ্ছা, একটা বিষয়ে ফাহাদ ভাই একটা কোশ্চেন করছেন, যারা কানাডা ভিসা বিষয়ে যদি শেয়ার করতে ভালো হতো, যেমন ইএসএল নিয়ে দেশে বাইরে যাচ্ছেন তাদের ভিসার হার কেমন হবে জানা মতে। ফাহাদ ভাই, আমি শুরুতে কথা বলবো যে এডুকেশন ইজ এ বিজনেস। প্রত্যেকটা কলেজ চাই স্টুডেন্ট আসলে এখানে। আমি ইউনিভার্সিটিতে এখানে ইউনিভার্সিটি কমিউনিটি কলেজকে দুইভাবে ভাগ করবো। ইউনিভার্সিটি গুলাতে চার্জ লিটল বিট এক্সট্রা মানি, আর কমিউনিটি কলেজ গুলা আছে কোয়াইট চিপার ফর স্টুডেন্টস। আর ইমিগ্রেশনের জন্য ওদের ওদের পলিসি যে আপনি যদি 2 ইয়ার্স প্রোগ্রামে এখানে আসেন, 2 ইয়ার্স প্রোগ্রাম করার পরে আপনি 3 ইয়ার্স ওয়ার্ক পারমিট পাবেন এখানে। আপনি 3 ইয়ার্স ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় আপনি এখানে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে হবে। ওদের কিছু কন্ডিশন আছে, আপনাকে কন্ডিশন মেট করতে হবে। এই আর হচ্ছে আপনার ইংলিশ এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ESL is a very conditional. They ask you IELTS, I think minimum 6, 6.5 they ask, depends on the subject you study. বাট এখানে আসার পর ওরা করে কি, আপনার একটা ইংলিশ টেস্ট ধরাই দিবে যে তুমি এখন পরীক্ষা দিতে বসো, তোমার ইংলিশে দেখবো। তখন অনেকেই 60% তারা মিনিমাম সাথে 60% পাইতে পারবেন ইংলিশ পরীক্ষায়। আর না পাই ওরা ইংলিশ করে ধরাই দিবে। এটা অনেকেই ফেস করতেছে। দ্যাটস কস্ট মানি। আর বাকিটা ফিনান্সিয়াল অ্যাবিলিটি আপনাকে প্রুভ করতে বাংলাদেশ থেকে। আগে ঢাকা থেকে ভিসা প্রসেস করতো না, এখন ঢাকা থেকে ক্যানাডিয়ান ভিসা প্রসেস করে। একসময় আমাদের সিঙ্গাপুর বন্য কথা প্রসেস করতে, এখন ঢাকা থেকেই করে ওরা। আর রিচ আউট টু কলেজ স্টুডেন্ট হয়। আর আমি বলবো বাংলাদেশ স্টুডেন্টদের ক্যানাডার ব্যাপারে, ক্যানাডা ইজ এ হিউজ 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 কান্ট্রি, মোর ল্যান্ড দেন পিপল। এখানে প্রচুর ইউনিভার্সিটি আছে। আপনি যদি স্কলারশিপে আসেন, ইজ গুড ফর ইউ বিকজ দে উইল কভার ইউ অল দ্য এক্সপেন্সেস। যেটা ফাদার গত ক্লাসে বলছে যে কিছু কিছু ইউনিভার্সিটি they are looking for a student to apply for the scholarship, but that's for higher education. You have to come in like a master's or PhD level and very specific subject. আমাদের ইন্ডাস্ট্রিতে ক্যালেন্ডারিতে আমার জানা মতে কেউ স্কলারশিপ দেয় কিনা জানি না আমি, আমার জানা মতে নাই। হয়তো বা আপনি কোনো রকম ফান্ডিং পেতে পারেন কম বেশি, খুবই অল্প। ফরগেট অ্যাবাউট দ্যাট চ্যাপ্টার। আপনাকে IELTS দিয়ে আসতে হবে। আর IELTS দিয়ে আসার পরে এখানে আসার পর আপনি ইংলিশে বসবেন, ইংলিশে আপনি প্রুভ করবেন পারেন, না হলে আপনাকে ইংলিশ কোর্স করতে হবে। আর টিউশন ফি কথা বললাম আপনাকে, যেটা অ্যাভারেজে যদি কমিউনিটি কলেজ বলেন আপনার 2 বছরের কোর্স, 4th semester around $32,000 plus other cost like book, textbook, your education stationery, কাগজ কলম খাতা এগুলো লাগবে আপনার। বাট আমি সবাইকে বলবো যে অ্যাটলিস্ট 1 বছর একটা সাপোর্ট নিয়ে আসার জন্য। তারপর বাকিটা যদি কোভিড গোজ অ্যাওয়ে, thanks to vaccine, industry will open, but at this moment everything is shut. কোন রেস্টুরেন্ট শুধু টেক এ বিজনেস চলে, তো জব পাওয়া এখন হচ্ছে নেক্সট ইম্পসিবল এখানে। এই কোভিডের সময় কোভিড লন্ডনের একই অবস্থা, আর পৃথিবীর সব দেশে মোটামুটি একই অবস্থা। আপনাকে এসে মাথায় রাখতে হবে, যারা জানুয়ারি সেশনে আসবে মাথায় রাখতে হবে আসলে আপনি জব পাবেন না, আপনাকে খুঁজতে হবে জব। আর জানুয়ারিতে আমি কাউকে আসতে মানা করি, কারণ আমাদের উইন্টার খুবই রাফ। বাংলাদেশ থেকে যারা আসে ইজ গোনা বি হিউজ শক ফর দেম টু সি স্নো আনটিল ইউ নি লেভেল। ঠান্ডাটাকে কোপ করা অনেকের জন্য সমস্যা, বাইরে তো যাওয়ার প্রশ্নই আসে না। বেস্ট হচ্ছে আপনি যদি এপ্রিল সেমিস্টার আসেন, ঠান্ডা কমবে, পুরো সামার দিয়ে শুরু হবে, আস্তে আস্তে উইন্টারের দিকে যাবেন। এটা বেস্ট অ্যাডভাইস। এপ্রিল সেশন ইজ দ্য বেস্ট টু কাম দিস কার। এপ্রিল আর অগাস্ট, সেপ্টেম্বর। এপ্রিল ইজ দ্য বেস্ট বিকজ আপনি সামার পাবেন, এক সুন্দর একটা ট্রানজিশন করে যাবেন। September session is good, not bad, but January session is a very rough for anybody come to this country. You are going through the like a North Pole, a huge pile of snow. আমাদের এখনো স্নো মেল্ট হয়নি। এই আর যদি ইন্টারেস্টেড হন ক্যানাডার ব্যাপারে, রিচ আউট টু ফাহাদ ভাই। ফাহাদ ভাই যদি আমার সাথে যোগাযোগ হয়, আই ক্যান হুক ইউ আপ উইথ সাম কলেজ, রিচ আউট টু দেম। সো আমার
লাস্ট কথা হচ্ছে মারুফ ভাই আর ফাহাদ ভাই, যে সবাই যারা আসবে তারা যেন একটা স্টাডি রিসার্চ করে আসে যে তারা কি করতে চাচ্ছে, এন্ড তাদের ফিউচার প্ল্যান হচ্ছে যদি দেশের জন্য আসলে তাদের ফিউচার প্ল্যান হচ্ছে যে তারা কোথাও সেটেল হবে লিগাল ওয়ে এন্ড বেটার ওয়ে রাদার দেন স্ট্রাগলিং। লন্ডনে আমার 8 বছরে দেখছি প্রচুর ছেলে পেলে স্ট্রাগল করছে, কিছু লোক এটা সুযোগ নিচ্ছে, আমাদের দেশের কিছু ভালো ভালো লোক ওখানে তখন স্কুল পেলে এদের স্টুডেন্টরা প্রচুর ছেলেপেলে মসজিদে ঘুমাইছে রাতের পর রাত। কাকে বলবেন আপনি? বিকজ তাদেরকে বোঝানো হয়েছে বাংলাদেশ থেকে যে এটা করো এটা করো এখানে যাবো, বাট আশা করা থাকছে সিনারিও ইজ কমপ্লিট ডিফারেন্ট। So that's my request to all of you. Do your homework, do your research, and money is a fact. বিদেশে পড়া আসার কোনো ব্যাপার না, বাট আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারবেন কিনা আর আপনার এনাফ অ্যাবিলিটি আছে কিনা ভিসা অফিসারকে স্যাটিসফাই করা যে ইউ আর কোয়ালিফাইড এনাফ টু কাম টু দিস কান্ট্রি। জি, তো এই আর কি। আর শেষ আরেকটা জাস্ট বলে নিচ্ছি যে হ্যাঁ, আপনার আইএলটিএস লাগবে, কারণ ওইটা আপনাকে রেকগনাইজ করবে। আপনার বিএ অনার্স ইন ইংলিশ might not be recognized by the High Commission. It depends. So you have to have your IELTS. ওটা একটা স্ট্যান্ডার্ড মানে স্কোর যেটাতে তারা রেকগনাইজ করে। বাট আমি জানি না মঞ্জুর ভাই কি এই ব্যাপারে কোনো অ্যান্সার দিতে চান কিনা। আমি ওনাকে বলবো আপনি বি অনার্স ইন ইংলিশ, কংগ্রেচুলেশন, ওয়েল ডান। আপনি নীলখাতে যান, নীলখাতে প্রচুর আইএলটিএস এর বই পাওয়া যায়, বা ব্রিটিশ কাউন্সিলে যান ফ্রি অফ কস্ট। ব্রিটিশ কাউন্সিল দে উইল গিভ ইউ টাইম টু ডু ডামি টেস্ট। এটা বাংলাদেশ অনেক আগে থেকে ছিল। আপনি ডামি টেস্টে বসেন, দেখেন আপনার স্কোর কত, প্রপার টাইমিং নিয়ে ডামি টেস্টে বসেন। আপনি আমেরিকান কাউন্সিলে যান, আমি জানি আমেরিকান কাউন্সিল এখন ঢাকা এখন বলতে বাড়ি ধারার এখানে কর্নার বোধ হয়, ঠিক আমেরিকান কাউন্সিলে যান, ওদের ফুল সেট আপ আইএলটিএস প্রিপারেটরি কোর্স আছে, আপনি ফ্রি অফ কস্ট কোর্সে আপনি ডামি টেস্ট দিতে পারবেন। গো দেয়ার, ডু দ্য ডামি টেস্ট, আইএলটিএস অর TOEFL, and see your score. If you can reach 7.5 because you studied in English in literature or English in Bangladesh, 7.5, I'll tell you you're good in English. If you below 7.5, my request will be to sit down for a proper IELTS exam and see how much you get. IELTS exam is a very diplomatic exam. They give you time frame, you have to finish in time frame. আমরা অনেকে কথা বলতে পারি, কথা বলা এই মানে না যে আপনি কারোর সামনে বসে এক্সাম দিতে পারবেন, বা গ্রামাটিক্যালি ইউ আর রাইট অর রং। IELTS will check that. So just go to British Council and do some dummy test and prove yourself you are good enough. রাইট। আর ফাহাদ ভাই বলছেন যে অনেক অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ আলোচনা হবে, এই আর কি। থ্যাংক ইউ ফাহাদ ভাই। ফাহাদ ভাই থ্যাংক ইউ। তো আমার ভাই যে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাট লিস্ট 60% স্কোর। এখানে বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে যে 60%। আচ্ছা আচ্ছা, এখানে ফাহাদ ভাই আরো একটা ইনফরমেশন অলরেডি দিয়ে দিচ্ছেন আমাদেরকে। See, so what else people need that? 12,000 প্লাস কার্ড করে বই নেওয়া যায়। 15 কিছুই না রে ভাই, 15 বাংলাদেশের পোলাপান এখন সেমিশের ফোনের উপর কথা বলে খরচ করে। হ্যাঁ, একটা ফোনেই কয়েকটা রাতেই খরচ করে ফেলা শুনছি। অনলাইনে কিন্তু আপনার ফ্রি ডামি পাওয়া যায়, খুব একটা ভালো না, বাট ক্লেভার হলে আপনি ওগুলো ইউজ করা যায়। আপনি অনলাইনে বেশি পরীক্ষা দেওয়া যায়, বাট ওইটা টাইম, কারণ ওইটা আপনার ওই ঘরের ভিতরে আপনার কোনো ই নাই আর কি, কাইন্ড অফ আপনার কন্ট্রোল ব্রাউজার না, আপনি চিটিং করতে পারবেন। বাট ব্রিটিশ কাউন্সিলে বসে পরীক্ষা দিলে আপনি একটা চিটিং করতে পারবেন না, যে আপনি একটা অ্যাটমসফিয়ার পরীক্ষা দিচ্ছেন, যে দিস ইজ ইউর ইটস বেস্ট অপশন। তখন একটা প্রেসার থাকে। হ্যাঁ, ইটস বেস্ট অপশন। 1500 টাকা দিয়ে মক টেস্ট দেওয়া, I don't think it's the best option anything else. এটাই ঠিক। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, সবাইকে অশেষ ধন্যবাদ। অনেক লম্বা সময় হয়ে গেছে, রেকর্ডটা ভাঙতে চাচ্ছিলাম না, তাও রেকর্ড ভেঙে যাচ্ছে অলমোস্ট 3 ঘন্টার। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই সঙ্গে ছিলেন, অশেষ ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবারও ইনশাল্লাহ মঞ্জুর ভাই যদি সময় দেন উনি আসবেন, আমরা কথা বলবো। যদি আমরা আমাদের ফাহাদ ভাই আছেন, সামনে আরো শেফরা আসবেন, ওনারাও আগ্রহ প্রকাশ করছেন, অনেকে আছেন। তো আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ, আবারও সামনে অনেক প্রশ্ন উত্তর নিয়ে, অনেক কিছু নিয়ে। আপনারা
ভিডিও, এই ভিডিওটাই শুরু থেকে দেখেন। যারা এখন এসে জয়েন করছেন, ভিডিও থাকবে অনলাইনে বা কালকে লাইভ হয়ে যাবে, আমি এই মুহূর্তে জানি না কখন হবে। আর ইন ফিউচার আমরা এইসব বিষয়ে আমরা আরো কথা বলবো ইনশাল্লাহ, আরো বিষয় আলাপ আলোচনা হবে, আরো ভিডিও হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আজকে অনেক রাত, বাংলাদেশের রাত 12টা বাজে, আপনাদের থেকে বিদায় নিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মঞ্জুর ভাই বিদায় নিয়ে নেবেন প্লিজ, আমি বিদায় নিয়ে নিলাম। থ্যাংক ইউ মারুফ ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে আনার জন্য। অ্যাগেন অ্যান্ড অ্যাগেন মারুফ ভাই যা করতেছেন অনলাইনে ভিডিওতে, ইউটিউব ভিডিওতে, ইটস এ ভেরি গুড ভিডিও। আপনাকে খুশি করার জন্য মারুফ ভাই, যে আমি একমাত্র দেখি না বাংলাদেশে কেউ এই টাইপের ভিডিও করতেছে, except showing some recipes. Again and again, recipe is not very important to be a chef. If you spend 2 years in culinary schools, you become master of recipe. Recipe will come to you just like that, but you need to understand the fact and figure of culinary education. I saw a couple of videos of Maruf Bhai. It's a very informative. Few of them I like it. I won't say I like everything to happen, Maruf Bhai. As everybody has different opinion, different choice, but some of the in from Bangladesh perspective is very good videos, very informative. If you put in one after another all together, if you keep watching together rather than going one here, one there, you will find the sequence of learning. মারুফ ভাই অনেক ভিডিও করছে, বাট আমি বলবো মারুফ ভাই যদি সময় পায় হয়তো বা তারা সিকোয়েন্সে নিয়ে আসবে সবগুলো আস্তে আস্তে। ইনশাল্লাহ এটা আমার প্ল্যান আছে, আমি সবগুলো ভিডিও করে যাচ্ছি। মারুফ ভাই ঘরের ইয়েটা চেঞ্জ হয়ে গেলে, হ্যাঁ ভাবে কতটা সাপোর্ট করে, আমি করলে তোমার আমি নো ওয়ে। তো it's a hard job to put a video in the YouTube. Very hard. Yeah, very hard. There are a lot of restrictions there. You cannot copy somebody, you cannot follow somebody. It has to be very unique. So that is a very good videos. Watch that video, ask him questions, and if he doesn't answer, then don't follow him. And if he answer, follow him, and inspire him to do more videos. And Fadwa is there working from Bangladesh. Reach out to him. If people gives you free advice without money, they are the real people. If people doesn't talk to you without the money, they are the fake people. আমার অ্যাডভাইস যদি কারো কোনো উপকার হয়, এখানে 10 জন দেখবে বা দেখতেছে, তার মধ্যে একজনে যদি বাইরে আসতে পারে প্রপার ওয়েতে, আই উইল ভেরি হ্যাপি। I don't need 100 out of 100. I need 101 out of 100. And because you cannot make happy everybody. It's very important. Thank you, Maruf bhai. Thank you, Oliver Fort. থ্যাংক ইউ মঞ্জুর ভাই, থ্যাংক ইউ আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ keep doing it. দর্শকের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। যদি আপনি আমাকে প্রপারলি কলেজ দেখা দিচ্ছেন, আই উইল ভেরি হ্যাপি, বাট নাথিং দিস ইয়ার বিকজ আমাদের কলেজ আমরা অফিসিয়ালি নেক্সট উইক ক্লোজ করব ক্রিসমাসের জন্য। It will be some point in January. I'll be more than happy to give a tour in my school, what we do, how we do, what our facilities. I can, if people are very interested, we can do a Zoom meeting to open up for the world. And again, thank you, Maruf bhai, to take that one step up. থ্যাংক ইউ। Thank you. তো দর্শক, আপনাদের থেকে বিদায় নেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ, অন্য কোনো একটা লাইভে বা অন্য কোনো একটা ট্রেনিংয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।